আর আরও লোক আছে, কিন্তু এমন শারীরিক অসুস্থ নমিতা দাসের আর কোনো নাম উনি বলতে পারেনি শারীরিক অসুস্থ এই কারণে। আরও লোক আছে, নমিতা দাস নিজে বলেছে আরও লোক আছে তাদের পেছনে, 10-12 জন লোক তাদের বাড়ির মধ্যে এসেছে। ও বাবা বাবা কত কই জল সেলফি স্টিকটা একটু সরালো। নাগুল্লা দিলে হইতো না। হ্যাঁ নাগুল্লা দিলে হইতো না। স্পটের ছবিটা আছে, স্পটের ছবি। গতকালকে আমরা একটা সিক্রেট ইনফরমেশন পাই যে মতিনগর মিনা বেগমের বাড়িতে কিছু ড্রাগস মজুদ আছে। এই খবরের ভিত্তিতে আমতলী থানার অফিসার সহ টিএসআর এবং ওমেন কনস্টেবল তার বাড়িতে রেড করার পর তার বাড়ি থেকে ব্রাউন সুগার আমরা দুইটি উদ্ধার করি, 2টি সেভেনের কেস উদ্ধার করি, অনুমান 21 গ্রামের মতো হবে। এই ভিত্তিতে আমরা একটা মামলা নিয়েছি, ডিপিএস অ্যাক্টের একটা মামলা নিয়েছি, যার নাম্বার হলো 76/2025 21B 2529 অফ এনডিপিএস অ্যাক্ট। আজকে মহিলাকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করব এবং তার সঙ্গে আরেকজন যুক্ত আছে যে সোহাগ মিয়া, তার বাড়ি গাবর্দি। তারা এই ব্যবসার সঙ্গে জড়িত, অনেকদিন ধরে তারা এই ব্যবসাটা করছে। বাজার মূল্য আনুমানিক 1 লক্ষ টাকা হবে। একজনকে আটক করা হয়েছে, মহিলাকে, বাড়ির মালিক জড়িত আছে, ওকে আমরা পাইনি, বাড়িতে পাইনি। মিনা বেগম। পুলিশের একই সাফল্য নাকি বিএসএফ ছিল সব? না, পুলিশে, আমরা পুলিশে।
देव की जय सिद्धिदाता गणपति देव की जय रावराशनि देव की जय रावराशनि देव की जय रावराशनि देव की त्रिपुरेश्वरी माई की त्रिपुरेश्वरी माई की त्रिपुरेश्वरी माई की चतुर्दश देवता की चतुर्दश देवता की श्री श्री माता काली माँ की आपन आपन गुरुदेव की आपन आपन गुरुदेव की आपन आपन गुरुदेव की भक्तबिंदों की भक्तबिंदों की भक्तबिंदों की महाप्रसाद की महाप्रसाद की महाप्रसाद की আজকে আমাদের এখানে আমরা টাউন প্রতাপগড় এলাকাবাসীর পক্ষ থেকে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আমরা গণেশ পূজার আয়োজন করেছি। আমাদের এবার নিয়ে আমাদের সপ্তমবার পূজা অনুষ্ঠিত হতে চলেছে, তারই আজকে অঙ্গ হিসেবে আমাদের খুঁটি পূজা এখানে হয়েছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন এখানে আমাদের 31 নং ওয়ার্ডের কর্পোরেটর মাননীয় শ্রীমতী অঞ্জনা দাস মহোদয়া, উপস্থিত আছেন আমাদের বনমালীপুরের বিশিষ্ট সমাজসেবক রামু দাস মহোদয় সমেত এখানে উপস্থিত বিভিন্ন ধরনের সামাজিক যারা কার্যকর্তারা আছেন এবং আমাদের এখানে এলাকাবাসী সবাই মিলে আমরা এই পূজাটা করি। আমরা 7 দিন আমরা বাবার আরাধনায় ব্রতী এবং এলাকাবাসী সহ সারা ত্রিপুরা রাজ্যে সুখ সমৃদ্ধি কামনা করে যাতে সবার শরীর সুস্থ ভালো থাকে সেই কামনা রেখে আমরা এই পূজাটা আমরা অনুষ্ঠিত করি। এবং আমরা পূজার পাশাপাশি আমরা সামাজিকভাবেও আমরা যেহেতু দায়বদ্ধ, তো সেই পরিপ্রেক্ষিতে আমরা সামাজিকভাবে কিছু কার্যক্রম করারও প্রচেষ্টা আমরা চালিয়ে যাই। যেরকম আমরা এবারও আমরা প্রায় 500 বস্ত্র বিতরণ করার উদ্যোগ নিয়েছি গণেশ পূজার দিন। আমরা আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আমাদের মাননীয় সাংসদ তথা এই এলাকার যিনি অভিভাবক রয়েছেন রাজীব ভট্টাচার্য মহোদয়, ওনার শুভ হাত ধরে আমরা এই বস্ত্র বিতরণ কর্মসূচি আমরা শুরু করব। হ্যাঁ, এবং বিভিন্ন অতিথিরাও আমাদের মধ্যে এর মধ্যে উপস্থিত থাকবেন। আপনার পরিচয়টা? আমি সম্পাদক এই পূজা কমিটির অনির্বাণ শাহ। দুলের মিয়া বলার কথা কইছে, ওই যে টাকা আনছিল আপনার বাচ্চা দুলের মিয়া এইটা তো লাই ফেলতো বেডিয়ে করবো বললে বেডি তো কইতে দিয়েছে বলে শহরে আমার টাইমও মেরে গেছে। ভাবতে দুজনই মেরে গেছে। তারা ফাঁসি হইলে আমরা খুশি হমু। তোমার কাছে এই আমার জোড়াতে আবেদন, আমার বোনের জামাই যে খুন করছে তারার ফাঁসি 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 চাই আর কি। কিটা শুনছেন কি এখানে তো মানুষ কিরে এই তো আইয়া দেখলাম আমার বাইর বউ কইল তোমার বাইরে মাইরা লাগছে, আমার এই মইরা গেছি গা, আমার অক্ষণে হুশ হয়েছে, তো আমি আবুইরা তো এরপরে ওই রামতারা বাইর দিয়া উঠছি, তোমার বাইরে মইরা গেছে কি মইরা গেছে বলতে কার কারা মাইরা লাগছে কইছে তার আগে মার বদিয়ে কথা কইতারা না। যে ব্যক্তি মারা হয়েছে এর নাম কি? নাম কইছে না। না যে ব্যক্তি মারা হয়েছে এর নাম কি? শান্তিরঞ্জন দাস। এরা কি বাড়ি থেকে কি হেরা কজন থাকে? বাড়ি থেকে কে থাকে? বাড়িতে আমার দাদা বৌদি থাকে। এদের ছেলে সন্তান নাই? আছে 3 ছেলে, তারা আগরতলা থাকে। হেরা কু? আগরতলা, তারা কেউ ব্যবসা কেউ থাকে। মানে বাড়িতে শুধু মা এবং বাবাই থাকে? হ্যাঁ থাকে। আর ওই তারা সব আগরতলা? হ্যাঁ আগরতলা। তো তার মানে বাড়ি তারা ছাড়া আর কেউ নেই বাড়িতে? না তারা ছাড়া কেউ নেই। মাথাটা হাঁটা না এদিকে চালাইছে, রক্ত বাড়তাছে,
আতা চুরি করলা নিছে কান্দি এমনি সিরা এগুলো দিছে আমি কই বললো কি তার বোন আমার রাতটা টান দিয়ে আইন না কয় তো দাদা বাবুর গরম আইরা লাইছে যা বইনেরে হালাই আর আইসি না সকল মানুষ লই আইসি কেউ কয় ঘর ঢুকে না ঢুকছি না গো মা এ দূরই গো আইয়া তুই দেখলাম বইনেরে এই কোন সকলে লইয়া গেছে আমার নিছে না আর সকাল আমার কি হচ্ছে সকালে আপনি মানে কি শুনলেন? আপনি শুনছি যে পেশেন্টে আক্রমণ করা হয়েছে, সরি যে মহিলাকে আক্রমণ হেরে নিয়েছেন, মানে কি মানে ঘটনাটা কি হয়েছে? সকালে আমি ঘুম থেকে উঠছি, ওঠার পরেই আমি শুনতেছি মানুষ রাস্তা দিয়া কোয়াবাই করতেছে যে এখানে শান্তি দাসের বাইর রাত্রেবেলা কে বা কাহারা এই আক্রমণ করছে, তারা মারধর করছে এবং কি মার্ডার হয়েছে। আমি এটা শুনে আমি তড়িঘড়ি করে আমি আয়া দেখি শান্তি দাসের বউ রাস্তার ধারে, পাশের বাড়ি রাস্তার ধারের গাড়ার মধ্যে পড়ে আছে। তারপরে আমরা কয়েকজন মিলে ওনাকে মেলাঘর হসপিটালে আমরা নিয়ে যাই। হ্যাঁ, হসপিটালে নিয়ে যাওয়ার পরে মেলাঘর থানা থেকে স্টাফ গিয়েছে। যাওয়ার পরে ওই নমিতা দাস নিজের মুখে স্বীকারোক্তি দিয়ে গেছে যে গতকালকে রাত্রে তাদের বাড়িতে 10 থেকে 12 জন ছেলে তাদের বাড়িতে এসে তাদের উপরে আক্রমণ করেছে এবং কি তাদের হাতে ছুরি ছিল এবং কি নমিতা দাসের স্বামী শান্তিরঞ্জন দাসকে মার্ডার করেছে। এবং কি আমরা জানার চেষ্টা করেছি, থানার বড়বাবু সহকারে জানার চেষ্টা করেছে নমিতা দাসের মুখ থেকে যে কারা ওই ছেলে। নমিতা দাস যতটুকু পেরেছে, কারণ অসুস্থ মানুষ, খুব সিরিয়াস কন্ডিশনে আছে, যতটুকু পারেছে উনি ওনার নিজের মুখে স্বীকারোক্তি দিয়ে গেছেন। ওই স্বীকারোক্তির ভিতরে আমরা পেয়েছি যে কাঠালিয়া মুড়ার দুলাল মিয়ার ছেলে, জরিনা বিবির ছেলে এবং কি মুকবুল মিয়ার ছেলে, তাদের নাম বলতে পারেছে। আর আরও লোক আছে, কিন্তু এমন শারীরিক অসুস্থ নমিতা দাসের আর কোনো নাম উনি বলতে পারেনি, শারীরিক অসুস্থ এই কারণে। আরও লোক আছে, নমিতা দাস নিজে বলেছে আরও লোক আছে তাদের পেছনে, 10-12 জন লোক তাদের বাড়ির মধ্যে এসেছে। ও বাবা বাবা কত কই জল সেলফি স্টিকটা একটু সরালো। না করলে দিলে হইতো না। হ্যাঁ, না করলে দিলে হইতো না। স্পটের ছবি আছে, স্পটের ছবি। গতকালকে আমরা একটা সিক্রেট ইনফরমেশন পাই যে মতিনগর মিনা বেগমের বাড়িতে কিছু ড্রাগস মজুদ আছে। এই খবরের ভিত্তিতে আমতলী থানার অফিসার সহ টিএসআর এবং ওমেন কনস্টেবল তার বাড়িতে রেড করার পর তার বাড়ি থেকে ব্রাউন সুগার আমরা 2টি উদ্ধার করি, 2টি সেভেনের কেস উদ্ধার করি, অনুমান 21 গ্রামের মতো হবে।
এই ভিত্তিতে আমরা একটা মামলা নিয়েছি, ডিপিএস অ্যাক্টের একটা মামলা নিয়েছি, যার নাম্বার হলো 76/2025 21B 2529 অফ এনডিপিএস অ্যাক্ট। আজকে মহিলাকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করব এবং তার সঙ্গে আরেকজন যুক্ত আছে যে সোহাগ মিয়া, তার বাড়ি গাবর্দি। তারা এই ব্যবসার সঙ্গে জড়িত, অনেকদিন ধরে তারা এই ব্যবসাটা করছে। বাজার মূল্য অনুমানিক 1 লক্ষ টাকা হবে। একজনকে আটক করা হয়েছে, মহিলাকে, বাড়ির মালিক জড়িত আছে, ওকে আমরা পাইনি, বাড়িতে পাইনি। মিনা বেগম। পুলিশের একই সাফল্য নাকি বিএসএফ ছিল সাথে? না, পুলিশে, আমরা পুলিশে। देव की जय, सिद्धिदाता गणपति देव की जय, रावराशनि देव की जय, रावराशनि देव की जय, रावराशनि देव की जय, त्रिपुरेश्वरी माई की जय, त्रिपुरेश्वरी माई की जय, त्रिपुरेश्वरी माई की जय, चतुर्दश देवता की जय, चतुर्दश देवता की जय, की जय, माता काली माँ की जय, आपन आपन गुरुदेव की जय, आपन आपन गुरुदेव की जय, आपन आपन गुरुदेव की जय, भक्तबिंदों की जय, भक्तबिंदों की जय, भक्तबिंदों की जय, महाप्रसाद की जय, महाप्रसाद की जय, महाप्रसाद की जय। আজকে আমাদের এখানে আমরা টাউন প্রতাপগড় এলাকাবাসীর পক্ষ থেকে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আমরা গণেশ পূজার আয়োজন করেছি।
আমাদের এবার নিয়ে আমাদের সপ্তমবার পূজা অনুষ্ঠিত হতে চলেছে, তারই আজকে অঙ্গ হিসেবে আমাদের খুঁটি পূজা এখানে হয়েছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন এখানে আমাদের 31 নং ওয়ার্ডের কর্পোরেটর মাননীয় শ্রীমতী অঞ্জনা দাস মহোদয়া, উপস্থিত আছেন আমাদের বনমালীপুরের বিশিষ্ট সমাজসেবক রামু দাস মহোদয় সমেত এখানে উপস্থিত বিভিন্ন ধরনের সামাজিক যারা কার্যকর্তারা আছেন এবং আমাদের এখানে এলাকাবাসী সবাই মিলে আমরা এই পূজাটা করি। আমরা 7 দিন আমরা বাবার আরাধনায় ব্রতী এবং এলাকাবাসী সহ সারা ত্রিপুরা রাজ্যে সুখ সমৃদ্ধি কামনা করে যাতে সবার শরীর সুস্থ ভালো থাকে সেই কামনা রেখে আমরা এই পূজাটা আমরা অনুষ্ঠিত করি। এবং আমরা পূজার পাশাপাশি আমরা সামাজিকভাবেও আমরা যেহেতু দায়বদ্ধ, তো সেই পরিপ্রেক্ষিতে আমরা সামাজিকভাবে কিছু কার্যক্রম করারও প্রচেষ্টা আমরা চালিয়ে যাই। যেরকম আমরা এবারও আমরা প্রায় 500 বস্ত্র বিতরণ করার উদ্যোগ নিয়েছি গণেশ পূজার দিন। আমরা আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আমাদের মাননীয় সাংসদ তথা এই এলাকার যিনি অভিভাবক রয়েছেন রাজীব ভট্টাচার্য মহোদয়, ওনার শুভ হাত ধরে আমরা এই বস্ত্র বিতরণ কর্মসূচি আমরা শুরু করব। হ্যাঁ, এবং বিভিন্ন অতিথিরাও আমাদের মধ্যে এর মধ্যে উপস্থিত থাকবেন। আপনার পরিচয়টা? আমি সম্পাদক এই পূজা কমিটির অনির্বাণ শাহ। দুলের মিয়া বলার কথা কইছে ওই যে টাকা আনছিল আপনার বাচ্চা দুলের মিয়া এইটা তো লাই ফেলতে বসে বেডিয়ে করব বলে বেডি তো কইতে দিয়েছে বলে শহরে আমার টাইনো মরে গেছে। হ্যাঁ, বাপটা দুজনে মরে গেছে। তারা ফাঁসি হইলে আমরা খুশি হমু। তোমার কাছে এই আমার জোরাতে আবেদন, আমার বোনের জামাই যে খুন করছে তারার ফাঁসি 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 চাই। আর কি কিটা শুনছেন কি এখানে তো মানুষ কিরে এই তো আইয়া দেখলাম আমার ভাইয়ের বউ কইল তোমার ভাইয়েরা মাইরা লাগছে, আমার মইরা গেছি গা, আমার অক্ষণে হুশ হয়েছে, তো আমি আবুইরা তো এরপরে ওই রামতারা বাড়ি দিয়া উঠছি, তোমার ভাইয়ে মইরা গেছে কি মইরা গেছে বলতে কি কারণ মাইরা লাগছে কইছে তার আগে মার বদিয়ে কথা কইতারা না। যে ব্যক্তি মারা হয়েছে এর নাম কি? নাম কইছে না, না যে ব্যক্তি মারা হয়েছে এর নাম কি? শান্তিরঞ্জন দাস। এরা কি বাড়ি থেকে কি হেরা কজন থাকে? বাড়ি থেকে কে থাকে? বাড়িতে আমার দাদা বৌদি থাকে। এদের ছেলে সন্তান নাই? আছে 3 ছেলে, তারা আগরতলা থাকে। হেরা কু আগরতলা, তারা কেউ ব্যবসা কেউ থাকে। মানে বাড়িতে শুধু মা এবং বাবাই থাকে? হ্যাঁ থাকে। আর ওই তারা সব আগরতলা? হ্যাঁ আগরতলা। তার মানে বাড়ি তারা ছাড়া আর কেউ নেই বাড়িতে? না তারা ছাড়া কেউ নেই। মাথাটা হাডা না এদিকে একটা লাইছে রক্ত বার্তাছে, আতা চুরি করলা নিছে গা কান্দি এমনি সিরা এগুলো তো এগুলো ইত্যাদিছে। আমি কই বললো কি তার বোন আমার রাত্রা টান দিয়ে আইন না কয় তো দাদা বাবুর গরম আইরা লাইছে যা বইনেরে হালাই আর আইসি না সকল মানুষ লই আইসি কেউ কয় ঘর ঢুকে না ঢুকছি না গো মা এ দূরই গো আইয়া তুই দেখলাম বইনেরে এই খুন সকলে লইয়া গেছে আমার নিছে না। কি হচ্ছে সকালে আপনি মানে কি শুনলেন? আপনি শুনছি যে পেশেন্টে আক্রমণ করা হয়েছে, সরি যে মহিলাকে আক্রমণ হেরে নিয়েছেন, মানে কি মানে ঘটনাটা কি হয়েছে? সকালে আমি ঘুম থেকে উঠছি, ওঠার পরেই আমি শুনতেছি মানুষ রাস্তা দিয়া কোয়াবাই করতেছে যে এখানে শান্তি দাসের বাইর রাত্রেবেলা কে বা কাহারা এই আক্রমণ করছে, তারা মারধর করছে, এমনকি মার্ডার হয়েছে। আমি এটা শুনে আমি তড়িঘড়ি করে আমি আয়া দেখি শান্তি দাসের বউ রাস্তার ধারে, পাশের বাড়ি রাস্তার ধারে গাড়ার মধ্যে পড়ে আছে।
তারপরে আমরা কয়েকজন মিলে ওনাকে আমরা মেলাঘর হসপিটালে আমরা নিয়ে যাই। হ্যাঁ, হসপিটালে নিয়ে যাওয়ার পরে মেলাঘর থানা থেকে স্টাফ গিয়েছে। যাওয়ার পরে ওই নমিতা দাস নিজের মুখে স্বীকারোক্তি দিয়ে গেছে যে গতকালকে রাত্রে তাদের বাড়িতে 10 থেকে 12 জন ছেলে তাদের বাড়িতে এসে তাদের উপরে আক্রমণ করেছে এবং কি তাদের হাতে ছুরি ছিল এবং কি নমিতা দাসের স্বামী শান্তিরঞ্জন দাসকে মার্ডার করেছে এবং কি আমরা জানার চেষ্টা করেছি, থানার বড়বাবু সহকারে জানার চেষ্টা করেছে নমিতা দাসের মুখ থেকে যে কারা ওই ছেলে। নমিতা দাস যতটুকু পেরেছে, কারণ অসুস্থ মানুষ, খুব সিরিয়াস কন্ডিশনে আছে, যতটুকু পারেছে উনি ওনার নিজের মুখে স্বীকারোক্তি দিয়ে গেছেন। ওই স্বীকারোক্তির ভিতরে আমরা পেয়েছি যে কাঠালিয়া মুড়ার দুলাল মিয়ার ছেলে, জরিনা বিবির ছেলে এবং কি মুকবুল মিয়ার ছেলে, তাদের নাম বলতে পারেছে। আর আরও লোক আছে, কিন্তু এমন শারীরিক অসুস্থ নমিতা দাসের আর কোনো নাম উনি বলতে পারেনি, শারীরিক অসুস্থ এই কারণে। আরও লোক আছে, নমিতা দাস নিজে বলেছে আরও লোক আছে তাদের পেছনে, 10-12 জন লোক তাদের বাড়ির মধ্যে এসেছে। ও বাবা বাবা কত কই চলো সেলফি স্টিকটা একটু সরালো। না করলে দিলে হইতো না। হ্যাঁ, না করলে দিলে হইতো না। স্পটের ছবি আছে, স্পটের ছবি। গতকালকে আমরা একটা সিক্রেট ইনফরমেশন পাই যে মতিনগর মিনা বেগমের বাড়িতে কিছু ড্রাগস মজুদ আছে। এই খবরের ভিত্তিতে আমতলী থানার অফিসার সহ টিএসআর এবং ওমেন কনস্টেবল তার বাড়িতে রেড করার পর তার বাড়ি থেকে ব্রাউন সুগার আমরা 2টি উদ্ধার করি, 2টি সেভেনের কেস উদ্ধার করি, অনুমান 21 গ্রামের মতো হবে। এই ভিত্তিতে আমরা একটা মামলা নিয়েছি, ডিপিএস অ্যাক্টের একটা মামলা নিয়েছি, যার নাম্বার হলো 76/2025 21B 2529 অফ এনডিপিএস অ্যাক্ট। আজকে মহিলাকে আমরা পুলিশ রিমান্ডে আদালতে প্রেরণ করব এবং তার সঙ্গে আরেকজন যুক্ত আছে যে সোহাগ মিয়া, তার বাড়ি গাবর্দি। তারা এই ব্যবসার সঙ্গে জড়িত, অনেকদিন ধরে তারা এই ব্যবসাটা করছে। বাজার মূল্য অনুমানিক 1 লক্ষ টাকা হবে। একজনকে আটক করা হয়েছে, মহিলাকে, বাড়ির মালিক জড়িত আছে, ওকে আমরা পাইনি, বাড়িতে পাইনি। মিনা বেগম। পুলিশের একই সাফল্য নাকি বিএসএফ ছিল সব? না, পুলিশে, আমরা পুলিশে।
देव की सिद्धिदाता गणपति देव की राष्ट्रनी देव की राष्ट्रनी देव की राष्ट्रनी देव की त्रिपुरेश्वरी माई की त्रिपुरेश्वरी माई की त्रिपुरेश्वरी माई की चतुर्दश देवता की चतुर्दश देवता की श्री माता काली माँ की आपन आपन गुरुदेव की आपन आपन गुरुदेव की आपन आपन गुरुदेव की भक्तबिंदों की भक्तबिंदों की भक्तबिंदों की महाप्रसाद की महाप्रसाद की महाप्रसाद की আজকে আমাদের এখানে আমরা টাউন প্রতাপগড় এলাকাবাসীর পক্ষ থেকে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আমরা গণেশ পূজার আয়োজন করেছি। আমাদের এবার নিয়ে আমাদের সপ্তমবার পূজা অনুষ্ঠিত হতে চলেছে, তারই আজকে অঙ্গ হিসেবে আমাদের খুঁটি পূজা এখানে হয়েছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন এখানে আমাদের 31 নং ওয়ার্ডের কর্পোরেটর মাননীয় শ্রীমতী অঞ্জনা দাস মহোদয়া, উপস্থিত আছেন আমাদের বনমালীপুরের বিশিষ্ট সমাজসেবক রামু দাস মহোদয় সমেত এখানে উপস্থিত বিভিন্ন ধরনের সামাজিক যারা কার্যকর্তারা আছেন এবং আমাদের এখানে এলাকাবাসী সবাই মিলে আমরা এই পূজাটা করি। আমরা 7 দিন আমরা বাবার আরাধনায় ব্রতী এবং এলাকাবাসী সহ সারা ত্রিপুরা রাজ্যে সুখ সমৃদ্ধি কামনা করে যাতে সবার শরীর সুস্থ ভালো থাকে সেই কামনা রেখে আমরা এই পূজাটা আমরা অনুষ্ঠিত করি। এবং আমরা পূজার পাশাপাশি আমরা সামাজিকভাবেও আমরা যেহেতু দায়বদ্ধ, তো সেই পরিপ্রেক্ষিতে আমরা সামাজিকভাবে কিছু কার্যক্রম করারও প্রচেষ্টা আমরা চালিয়ে যাই। যেরকম আমরা এবারও আমরা প্রায় 500 বস্ত্র বিতরণ করার উদ্যোগ নিয়েছি গণেশ পূজার দিন। আমরা আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আমাদের মাননীয় সাংসদ তথা এই এলাকার যিনি অভিভাবক রয়েছেন রাজীব ভট্টাচার্য মহোদয়, ওনার শুভ হাত ধরে আমরা এই বস্ত্র বিতরণ কর্মসূচি আমরা শুরু করব। হ্যাঁ, এবং বিভিন্ন অতিথিরাও আমাদের মধ্যে এর মধ্যে উপস্থিত থাকবেন। আপনার পরিচয়টা? আমি সম্পাদক এই পূজা কমিটির অনির্বাণ শাহ। দুলের মিয়া বলার কথা কইছো, ওই যে টাকা আনছিল আপনার বাচ্চা দুলের মিয়া এইটা তো লাই ফেলতো বেডিয়ে করবো বললে বেডি তো কইতে দিয়েছে বলে তাহলে টাইনও মরে গেছে। ভাবতে দুজনই মেরে গেছে। তারা ফাঁসি হইলে আমরা খুশি হমু। তোমার কাছে এই আমার জোরাতে আবেদন, আমার বোনের জামাই যে খুন করছে তারার ফাঁসি 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 চাই আর কিছু। কিটা শুনছেন কি এখানে তো মানুষ কিরে এই তো আইয়া দেখলাম আমার ভাইয়ের বউ কইল তোমার ভাইয়েরা মাইরা লাগছে, আমার মইরা গেছি গা, আমার অক্ষণে হুশ হয়েছে, তো আমি আবুইরা তো এরপরে ওই রামতারা বাড়ি দিয়া উঠছি, তোমার ভাই মইরা গেছে কি মইরা গেছে বলতে কারা মাইরা লাগছে কইছে তার আগে মার বদিয়ে কথা কইতারা না। যে ব্যক্তি মারা হয়েছে নাম কি?
নাম কইছে নাম না যে ব্যক্তি মারা হয়েছে এর নাম কি? শান্তিরঞ্জন দাস। এরা কি বাড়ি থেকে কি হেরা কজন থাকে? হ্যাঁ, বাড়িতে কে কে থাকে? বাড়িতে আমার দাদা বৌদি থাকে। এদের ছেলে সন্তান নাই? আছে 3 ছেলে, তারা আগরতলা থাকে। হেরা কু আগরতলা, তারা কেউ ব্যবসা, কেউ থাকে। মানে বাড়িতে শুধু মা এবং বাবাই থাকে, হ্যাঁ থাকে। আর ওই তারা সব আগরতলা। হ্যাঁ, আগরতলা থাকে। তো তার মানে বাড়ি তারা ছাড়া আর কেউ নেই বাড়িতে? না, তারা ছাড়া কেউ নেই। মাথাটা হাডা না এদিকে একটা লেছে রক্ত বাড়তাছে, আতা চুরি গুলা নিছে গা, কান্দি এমনি সিরিয়া এগুলো ইত্যাদিছে। আমি কই বললো কি তার বোন আমার রাত্রা টান দিয়ে আইন না কয় তো দাদা বাবুর গরম আইরা লাইছে যা বইনেরে হালাই আর আইসি না, সকল মানুষ লই আইসি। কেউ কয় ঘর ঢুকে না ঢুকছি না গো মা, এ দূরই গো আইয়া তুই দেখলাম বইলে রে কোন সকলে লইয়া গেছে, আমার নিছে না। আর সকাল আমার কি হচ্ছে সকালে আপনি মানে কি শুনলেন? আপনি শুনছি যে পেশেন্ট আক্রমণ করা হয়েছে, সরি যে মহিলাকে আক্রমণ হেরে নিয়েছেন, মানে কি মানে ঘটনাটা কি হয়েছে? সকালে আমি ঘুম থেকে উঠছি, ওঠার পরেই আমি শুনতেছি মানুষ রাস্তা দিয়া কোয়াবাই করতেছে যে এখানে শান্তি দাসের বাইত রাত্রেবেলা কে বা কাহারা এই আক্রমণ করছে, তারা মারধর করছে, এমনকি মার্ডার হয়েছে। আমি এটা শুনে আমি তড়িঘড়ি করে আমি আয়া দেখি শান্তি দাসের বউ রাস্তার ধারে, পাশের বাড়ি রাস্তার ধারে গাড়ার মধ্যে পড়ে আছে। তারপরে আমরা কয়েকজন মিলে ওনাকে মেলাঘর হসপিটালে আমরা নিয়ে যাই। হ্যাঁ, হসপিটালে নিয়ে যাওয়ার পরে মেলাঘর থানা থেকে স্টাফ গিয়েছে। যাওয়ার পরে ওই নমিতা দাস নিজের মুখে স্বীকারোক্তি দিয়ে গেছে যে গতকালকে রাত্রে তাদের বাড়িতে 10 থেকে 12 জন ছেলে তাদের বাড়িতে এসে তাদের উপরে আক্রমণ করেছে, এবং কি তাদের হাতে ছুরি ছিল, এবং কি নমিতা দাসের স্বামী শান্তিরঞ্জন দাসকে মার্ডার করেছে। এবং কি আমরা জানার চেষ্টা করেছি, থানার বড়বাবু সহকারে জানার চেষ্টা করেছে নমিতা দাসের মুখ থেকে যে কারা ওই ছেলে। নমিতা দাস যতটুকু পেরেছে, কারণ অসুস্থ মানুষ, খুব সিরিয়াস কন্ডিশনে আছে, যতটুকু পারেছে উনি ওনার নিজের মুখে স্বীকারোক্তি দিয়ে গেছেন। ওই স্বীকারোক্তির ভিতরে আমরা পেয়েছি যে কাঠালিয়া মুড়ার দুলাল মিয়ার ছেলে, জরিনা বিবির ছেলে, এবং কি মুকবুল মিয়ার ছেলে, তাদের নাম বলতে পারেছে। আর আরও লোক আছে, কিন্তু এমন শারীরিক অসুস্থ নমিতা দাসের আর কোনো নাম উনি বলতে পারেনি, শারীরিক অসুস্থ এই কারণে। আরও লোক আছে, নমিতা দাস নিজে বলেছে আরও লোক আছে তাদের পেছনে, 10-12 জন লোক তাদের বাড়ির মধ্যে এসেছে। ও বাবা বাবা কত কই চলো সেলফি স্টিকটা একটু সরালো।
না করলে দিলে হইতো না, হ্যাঁ না করলে দিলে হইতো না। স্পটের ছবি আছে, স্পটের ছবি। গতকালকে আমরা একটা সিক্রেট ইনফরমেশন পাই যে মতিনগর মিনা বেগমের বাড়িতে কিছু ড্রাগস মজুদ আছে। এই খবরের ভিত্তিতে আমতলী থানার অফিসার সহ টিএসআর এবং ওমেন কনস্টেবল তার বাড়িতে রেড করার পর তার বাড়ি থেকে ব্রাউন সুগার আমরা মানে উদ্ধার করি, 2টি সেভেনের কেস উদ্ধার করি, অনুমান 21 গ্রামের মতো হবে। এই ভিত্তিতে আমরা একটা মামলা নিয়েছি, ডিপিএস অ্যাক্টের একটা মামলা নিয়েছি, যার নাম্বার হলো 76/2025, 21B 2529 অফ NDPS অ্যাক্ট। আজকে মহিলাকে আমরা পুলিশ রিমান্ডে আদালতে প্রেরণ করব এবং তার সঙ্গে আরেকজন যুক্ত আছে যে সোহাগ মিয়া, তার বাড়ি গাবর্দি। তারা এই ব্যবসার সঙ্গে জড়িত, অনেকদিন ধরে তারা এই ব্যবসাটা করছে। বাজার মূল্য অনুমানিক 1 লক্ষ টাকা হবে। একজনকে আটক করা হয়েছে, মহিলাকে, বাড়ির মালিক জড়িত আছে, ওকে আমরা পাইনি, বাড়িতে পাইনি। মিনা বেগম। পুলিশের একই সাফল্য নাকি বিএসএফ ছিল সব? না, পুলিশে, আমরা পুলিশে।
দেব কি ঋষি সিদ্ধিদাতা গণপতি দেব কি সৌরাশনি দেব কি সৌরাশনি দেব কি সৌরাশনি দেব কি ত্রিপুরেশ্বরী মাই কি ত্রিপুরেশ্বরী মাই কি ত্রিপুরেশ্বরী মাই কি চতুর্দশ দেবতা কি চতুর্দশ দেবতা কি ঋষি চিহ্নমাতা কালী মা কি আপন আপন গুরুদেব কি আপন আপন গুরুদেব কি আপন আপন গুরুদেব কি ভক্তবৃন্দ কি ভক্তবৃন্দ কি ভক্তবৃন্দ কি মহাপ্রসাদ কি মহাপ্রসাদ কি মহাপ্রসাদ কি আজকে আমাদের এখানে আমরা টাউন প্রতাপগড় এলাকাবাসীর পক্ষ থেকে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আমরা গণেশ পূজার আয়োজন করেছি। আমাদের এবার নিয়ে আমাদের সপ্তমবার পূজা অনুষ্ঠিত হতে চলেছে, তারই আজকে অঙ্গ হিসেবে আমাদের খুঁটি পূজা এখানে হয়েছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন এখানে আমাদের 31 নং ওয়ার্ডের কর্পোরেটর মাননীয় শ্রীমতী অঞ্জনা দাস মহোদয়া, উপস্থিত আছেন আমাদের বনমালীপুরের বিশিষ্ট সমাজসেবক রামু দাস মহোদয় সমেত এখানে উপস্থিত বিভিন্ন ধরনের সামাজিক যারা কার্যকর্তারা আছেন এবং আমাদের এখানে এলাকাবাসী সবাই মিলে আমরা এই পূজাটা করি। আমরা 7 দিন আমরা বাবার আরাধনায় ব্রতী এবং এলাকাবাসী সহ সারা ত্রিপুরা রাজ্যে সুখ সমৃদ্ধি কামনা করে যাতে সবার শরীর সুস্থ ভালো থাকে সেই কামনা রেখে আমরা এই পূজাটা আমরা অনুষ্ঠিত করি। এবং আমরা পূজার পাশাপাশি আমরা সামাজিকভাবেও আমরা যেহেতু দায়বদ্ধ, তো সেই পরিপ্রেক্ষিতে আমরা সামাজিকভাবে কিছু কার্যক্রম করারও প্রচেষ্টা আমরা চালিয়ে যাই। যেরকম আমরা এবারও আমরা প্রায় 500 বস্ত্র বিতরণ করার উদ্যোগ নিয়েছি গণেশ পূজার দিন। আমরা আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আমাদের মাননীয় সাংসদ তথা এই এলাকার যিনি অভিভাবক রয়েছেন রাজীব ভট্টাচার্য মহোদয়, ওনার শুভ হাত ধরে আমরা এই বস্ত্র বিতরণ কর্মসূচি আমরা শুরু করব। এবং বিভিন্ন অতিথিরাও আমাদের মধ্যে এর মধ্যে উপস্থিত থাকবেন। আপনার পরিচয়টা? আমি সম্পাদক এই পূজা কমিটির অনির্বাণ শাহ। দুলের মিয়া বলার কথা কইছে, ওই যে টাকা আনছিল আপনার বাচ্চা দুলের মিয়া এইটা তো লাই ফেলতে বসে বেডিয়ে করব বলে বেডি তো কইতে দিয়েছে বলে শহরে আমার টাইনো মরে গেছে। হ্যাঁ বাপটা দুজনে মেরে গেছে। তারা ফাঁসি হইলে আমরা খুশি হমু। তোমার কাছে এই আমার জোরাতে আবেদন, আমার বোনের জামাই যে খুন করছে তারার ফাঁসি 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 চাই আর কিছু। কিটা শুনছেন কি এখানে তো মানুষ কিরে এই তো আইয়া দেখলাম আমার ভাইয়ের বউ কইল তোমার ভাইয়েরা মাইরা লাগছে, আমার মইরা গেছি গা, আমার অক্ষণে হুশ হয়েছে, তো আমি আবুইরা তো এরপরে ওই রামতারা বাড়ি দিয়া উঠছি, তোমার ভাই মইরা গেছে কি মইরা গেছে বলতে কার মাইরা লাগছে কইছে তার আগে মার বদিয়ে কথা কইতারা না। যে ব্যক্তি মারা হয়েছে এর নাম কি? নাম কইছে না। না যে ব্যক্তি মারা হয়েছে এর নাম কি? শান্তিরঞ্জন দাস। এরা কি বাড়ি থেকে কি এরা কজন থাকে? বাড়িতে কে কে থাকে? বাড়িতে আমার দাদা বৌদি থাকে। এদের ছেলে সন্তান নাই? আছে 3 ছেলে, তারা আগরতলা থাকে। এরা কো? আগরতলা, তারা কেউ ব্যবসা কেউ থাকে। মানে বাড়িতে শুধু মা এবং বাবাই থাকে? হ্যাঁ থাকে। আর ওই তারা সব আগরতলা? হ্যাঁ আগরতলা। তো তার মানে বাড়ি তারা ছাড়া আর কেউ নেই বাড়িতে? না তারা ছাড়া কেউ নেই। মাথাটা হাডা না এদিকে একটা লাইছে রক্ত বাড়তাছে, আতা চুরি করলা নিছে গা কান্দি এমনি সিরা এগুলো ইত্যাদিছে। আমি কই বললো কি তার বোন আমার রাতটা টান দিয়ে আইন না কয় তো দাদা বাবুর গরম আইরা লাইছে যা
বইনেরে হালাই আর আইসি না সকল মানুষ লই আইসি কেউ কয় ঘর ঢুকে না আর ঢুকছি না গো মা এ দূরই গো আইয়া তো দেখলাম বইনেরে এই কোন সকলে লইয়া গেছে আমার নিচে না আর সব ভালো আমার কি হচ্ছে সকালে আপনি মানে কি শুনলেন? আপনি শুনছি যে পেশেন্টে আক্রমণ করা হয়েছে, সরি যে মহিলাকে আক্রমণ হেরে নিয়েছেন, মানে কি মানে ঘটনাটা কি হয়েছে? সকালে আমি ঘুম থেকে উঠছি, ওঠার পরেই আমি শুনতেছি মানুষ রাস্তা দিয়া কোয়াবাই করতেছে যে এখানে শান্তি দাসের বাইত রাত্রেবেলা কে বা কাহারা এই আক্রমণ করছে, তারা মারধর করছে এবং কি মার্ডার হয়েছে। আমি এটা শুনে আমি তড়িঘড়ি করে আমি আয়া দেখি শান্তি দাসের বউ রাস্তার ধারে, পাশের বাড়ি রাস্তার ধারে গাড়ার মধ্যে পড়ে আছে। তারপরে আমরা কয়েকজন মিলে ওনাকে মেলাঘর হসপিটালে আমরা নিয়ে যাই। হ্যাঁ, হসপিটালে নিয়ে যাওয়ার পরে মেলাঘর থানা থেকে স্টাফ গিয়েছে। যাওয়ার পরে ওই নমিতা দাস নিজের মুখে স্বীকারোক্তি দিয়ে গেছে যে গতকালকে রাত্রে তাদের বাড়িতে 10 থেকে 12 জন ছেলে তাদের বাড়িতে এসে তাদের উপরে আক্রমণ করেছে এবং কি তাদের হাতে ছুরি ছিল এবং কি নমিতা দাসের স্বামী শান্তিরঞ্জন দাসকে মার্ডার করেছে। এবং কি আমরা জানার চেষ্টা করেছি, থানার বড়বাবু সহকারে জানার চেষ্টা করেছে নমিতা দাসের মুখ থেকে যে কারা ওই ছেলে। নমিতা দাস যতটুকু পেরেছে, কারণ অসুস্থ মানুষ, খুব সিরিয়াস কন্ডিশনে আছে, যতটুকু পারেছে উনি ওনার নিজের মুখে স্বীকারোক্তি দিয়ে গেছেন। ওই স্বীকারোক্তির ভিতরে আমরা পেয়েছি যে কাঠালিয়া মুড়ার দুলাল মিয়ার ছেলে, জরিনা বিবির ছেলে এবং কি মকবুল মিয়ার ছেলে, তাদের নাম বলতে পারেছে। আর আরও লোক আছে, কিন্তু এমন শারীরিক অসুস্থ নমিতা দাসের আর কোনো নাম উনি বলতে পারেনি শারীরিক অসুস্থ এই কারণে। আরও লোক আছে, নমিতা দাস নিজে বলেছে আরও লোক আছে তাদের পেছনে, 10-12 জন লোক তাদের বাড়ির মধ্যে এসেছে। ও বাবা বাবা কত কই জল সেলফি স্টিকটা একটু সরাই না করলে দিলে হইতো না। হ্যাঁ, না করলে দিলে হইতো না। স্পটের ছবি আছে, স্পটের ছবি। গতকালকে আমরা একটা সিক্রেট ইনফরমেশন পাই যে মতিনগর মিনা বেগমের বাড়িতে কিছু ড্রাগস মজুদ আছে। এই খবরের ভিত্তিতে আমতলী থানার অফিসার সহ টিএসআর এবং ওমেন কনস্টেবল তার বাড়িতে রেড করার পর তার বাড়ি থেকে ব্রাউন সুগার আমরা 2টি উদ্ধার করি, 2টি সেভেনের কেস উদ্ধার করি, অনুমান 21 গ্রামের মতো হবে। এই ভিত্তিতে আমরা একটা মামলা নিয়েছি, ডিপিএস অ্যাক্টের একটা মামলা নিয়েছি, যার নাম্বার হলো 76/2025 21B 2529 অফ এনডিপিএস অ্যাক্ট। আজকে মহিলাকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করব এবং তার সঙ্গে আরেকজন যুক্ত আছে যে সোহাগ মিয়া,
তার বাড়ি গাবর্দি। তারা এই ব্যবসার সঙ্গে জড়িত, অনেকদিন ধরে তারা এই ব্যবসাটা করছে। বাজার মূল্য কত? বাজার মূল্য আনুমানিক 1 লক্ষ টাকা হবে। একজনকে আটক করা হয়েছে, মহিলাকে, বাড়ির মালিক মহিলা। জড়িত আছে, ওকে আমরা পাইনি, বাড়িতে পাইনি। মিনা বেগম। নাকি পুলিশের একই সাফল্য নাকি বিএসএফ ছিল সব? না, পুলিশে, আমরা পুলিশে। এ যেন স্বর্ণযুগ এবং হীরা যুগকে পেছনে ফেলে রাজ্যে এখন চলছে সন্ত্রাসের যুগ। রাজ্যের প্রান্তিক শহর সোনামুড়া মহকুমায় ফের একবার নৃশংস ডাকাতির ঘটনা। তথাকথিত সুশাসনের যুগে মানুষ যখন নিরাপত্তার স্বপ্ন দেখে, তখনই এই ঘটনায় কেঁপে উঠল গোটা এলাকা। মেলাঘর কলমক্ষেত গ্রামতলী গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের শ্রী দুর্গা সংঘ এলাকায় সোমবার গভীর রাতে প্রায় 10 থেকে 12 জনের এক ডাকাত দল একটি বাড়িতে হানা দেয়। বাড়ির বৃদ্ধ মালিক শান্তি রঞ্জন দাসকে হাত পা বেঁধে নির্মমভাবে হত্যা করে তারা। স্ত্রী
নমিতা দাসকেও ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা। জানা গেছে তাদের 3 ছেলে থাকলেও ওই দম্পতি বাড়িতে একাই ছিলেন। এক ছেলে টিএসআর এ কর্মরত, বাকি 2 জন ব্যবসার কাজে আগরতলায় থাকেন। রাতের অন্ধকারে ডাকাতরা ঘরে ঢুকে নমিতা দেবীর গলা ও কান থেকে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বাধা দেন দম্পতি। এরপরেই শুরু হয় নির্মম নির্যাতন। মাথাটা হাডা না এদিকে একটা লেছে রক্ত বাড়তাছে, হাতে চুরি করলে নিছে কান্দি এমনি সিরিয়া এগুলো ইত্যাদিছে। আমি কই বললো কি তাহলে বোন আমার হাতটা টান দিয়ে আইন না কয় তো দাদা বাবুর গরম আইরা লাইছে যা বইনেরে হালাই আর আইসি না সকল মানুষ লই আইসি কেউ কয় ঘর ঢুকে না হাত ঢুকছি না গো মা এ দূরে গো আইয়া তো দেখলাম বইনেরে এই করুন সকলে লইয়া গেছে আমার নিছে না। তারা ফাঁসি হইলে আমরা খুশি হমু। তোমার কাছে এই আমার জোড়াতে আবেদন, আমার বোনের জামাই যে খুন করছে তারার ফাঁসি 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 চাই আর কি। এই তো আইয়া দেখলাম আমার ভাইয়ের বউ কইল তোমার ভাইয়েরা মাইরা লাইছে, আমার মইরা গেছি গা, আমার অক্ষণ হুশ হয়েছে তো আমি আবুরা তো এরপরে ওই রামতরা বাড়ি গিয়া উঠছি, তোমার ভাইয়ে মইরা গেছে মাইরা লাইছে কইছে তার আগে মার বদিয়ে কথা কইতারা না। যে ব্যক্তি মারা হয়েছে নাম কি? নাম কইছে না। যে ব্যক্তি মারা হয়েছে নাম কি? শান্তিরঞ্জন দাস। এরা কি বাড়ি থেকে কি হেরা কজন থাকে? বাড়িতে কে কে থাকে? বাড়িতে আমার দাদা বৌদি এদের ছেলে সন্তান নাই? আছে 3 ছেলে, তারা আগরতলা থাকে। হেরা কু? আগরতলা, তারা কেউ ব্যবসা কেউ থাকে। মানে বাড়িতে শুধু মা এবং বাবাই থাকে? হ্যাঁ থাকে। আর ওই তারা সব আগরতলা? হ্যাঁ আগরতলা। তো তার মানে বাড়ি তারা ছাড়া আর কেউ নেই বাড়িতে? না তারা ছাড়া কেউ নেই। সকালে আমি ঘুম থেকে উঠছি, ওঠার পরেই আমি শুনতেছি মানুষ রাস্তা দিয়া কোয়াবাই করতেছে যে এখানে শান্তি দাসের বাইত রাত্রেবেলা কে বা কাহারা এই আক্রমণ করছে, তারা মারধর করছে, এমনকি মার্ডার হয়েছে। আমি এটা শুনে আমি তড়িঘড়ি করে আমি আইয়া দেখি শান্তি দাসের বউ রাস্তার ধারে, পাশের বাড়ি রাস্তার ধারে গাড়ার মধ্যে পড়ে আছে। তারপরে আমরা কয়েকজন মিলে ওনাকে মেলাঘর হসপিটালে আমরা নিয়ে যাই। হ্যাঁ, হসপিটালে নিয়ে যাওয়ার পরে মেলাঘর থানা থেকে স্টাফ গিয়েছে। যাওয়ার পরে ওই নমিতা দাস নিজের মুখে স্বীকারোক্তি দিয়ে গেছে যে গতকালকে রাত্রে তাদের বাড়িতে 10 থেকে 12 জন ছেলে তাদের বাড়িতে এসে তাদের উপরে আক্রমণ করেছে এবং কি তাদের হাতে ছুরি ছিল এবং কি নমিতা দাসের স্বামী শান্তিরঞ্জন দাসকে মার্ডার করেছে। এবং কি আমরা জানার চেষ্টা করেছি, থানার বড়বাবু সহকারে জানার চেষ্টা করেছে নমিতা দাসের মুখ থেকে যে কারা ওই ছেলে। নমিতা দাস যতটুকু পেরেছে, কারণ অসুস্থ মানুষ, খুব সিরিয়াস কন্ডিশনে আছে, যতটুকু পারেছে উনি ওনার নিজের মুখে স্বীকারোক্তি দিয়ে গেছেন। ওই স্বীকারোক্তির ভিতরে আমরা পেয়েছি যে কাঠালিয়া মুড়ার দুলাল মিয়ার ছেলে, জরিনা বিবির ছেলে এবং কি মুকবুল মিয়ার ছেলে, তাদের নাম বলতে পারেছে। আর আরও লোক আছে, কিন্তু এমন শারীরিক অসুস্থ নমিতা দাসের আর কোনো নাম উনি বলতে পারেনি, শারীরিক অসুস্থ এই কারণে। আরও লোক আছে, নমিতা দাস নিজে বলেছে আরও লোক আছে তাদের পেছনে, 10-12 জন লোক তাদের বাড়ির মধ্যে এসেছে। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সোনামুড়া থানার পুলিশ ও মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশাল বাহিনী।
পুরো এলাকা ঘিরে শুরু হয় তদন্ত। আহত নমিতা দেবীকে আশঙ্কাজনক অবস্থায় আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। একদিকে বলা চলে যে পুলিশ জানিয়েছে সোনামুড়া থানার অন্তর্গত কাঠালিয়া মুড়া এলাকা থেকে 3 সন্দেহভাজনকে আটক করা হয়েছে। জোর জিজ্ঞাসাবাদের মাধ্যমে শীঘ্রই বাকি ডাকাতদের নাম ও পরিচয় উদ্ঘাটনের আশ্বাস দিয়েছে প্রশাসন। এই ঘটনার জেরে গোটা এলাকায় চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হয়েছে। উঠছে প্রশ্ন নাগরিকরা কি আর নিজেদের ঘরে নিরাপদ? ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এই যেন স্বর্ণযুগ এবং হীরা যুগকে পেছনে ফেলে রাজ্যে এখন চলছে সন্ত্রাসের যুগ। রাজ্যের প্রান্তিক শহর সোনামুড়া মহকুমায় ফের একবার নৃশংস ডাকাতির ঘটনা। তথাকথিত সুশাসনের যুগে মানুষ যখন নিরাপত্তার স্বপ্ন দেখে, তখনই এই ঘটনায় কেঁপে উঠল গোটা এলাকা। মেলাঘর কলমক্ষেত গ্রামতলী গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের শ্রী দুর্গা সংঘ এলাকায় সোমবার গভীর রাতে প্রায় 10 থেকে 12 জনের এক ডাকাত দল একটি বাড়িতে হানা দেয়। বাড়ির বৃদ্ধ মালিক শান্তিরঞ্জন দাসকে হাত পা বেঁধে নির্মমভাবে হত্যা করে তারা। স্ত্রী নমিতা দাসকেও ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা। জানা গেছে তাদের 3 ছেলে থাকলেও ওই দম্পতি বাড়িতে একাই ছিলেন। এক ছেলে টিএসআর এ কর্মরত, বাকি 2 জন ব্যবসার কাজে আগরতলায় থাকেন। রাতের অন্ধকারে ডাকাতরা ঘরে ঢুকে নমিতা দেবীর গলা ও কান থেকে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বাধা দেন দম্পতি। এরপরেই শুরু হয় নির্মম নির্যাতন। মাথাটা হাডা না এদিকে একটা লাগছে, রক্ত বাড়তাছে, হাতে চুরি করলে নিছে, কান্দি এমনি সিরিয়া এগুলো ইত্যাদিছে। আমি কে বললো কি তার বোন আমার রাতটা টান দিয়ে আইন না কয় তো দাদা বাবুর গরম আইরা লাইছে যা বইনেরে হালাই আর আইসি না, সকল মানুষ লই আইসি কেউ কয় ঘর ঢুকে না আর ঢুকছি না গো মা এ দূরই গো আইয়া তো দেখলাম বইলে রে কোন সকলে লিয়া গেছে, আমার লিখে না। তারা ফাঁসি হইলে আমরা খুশি হমু। তোমার কাছে এই আমার জোড়াতে আবেদন, আমার বোনের জামাই যে খুন করছে তারার ফাঁসি 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 চাই আর কি। এই তো আইয়া দেখলাম আমার ভাইয়ের বউ কইল তোমার ভাইয়েরা মাইরা লাগছে, আমার মইরা গেছি গা, আমার অক্ষণ হুশ হয়েছে, তো আমি আবুরা তো এরপরে ওই রামতারা বাড়ি গিয়া উঠছি, তোমার ভাইয়ে মইরা গেছে। কি মইরা গেছে বলতে কি কারা মাইরা লাগছে কইছে তার আগে মার বদিয়ে কথা কইতারা না। যে ব্যক্তি মারা হয়েছে নাম কি? নাম কইছে না। না যে ব্যক্তি মারা হয়েছে নাম কি? শান্তিরঞ্জন দাস। এরা কি বাড়ি থেকে কি হেরা কজন থাকে? বাড়িতে কে কে থাকে? বাড়িতে আমার দাদা বৌদি এদের ছেলে সন্তান নাই? আছে 3 ছেলে, তারা আগরতলা থাকে। হেরা কু আগরতলা, তারা কেউ ব্যবসা কেউ থাকে। মানে বাড়িতে শুধু মা এবং বাবাই থাকে, থাকে। আর ওই তারা সব আগরতলা। আগরতলা তো তার মানে বাড়ি তারা ছাড়া আর কেউ নেই বাড়িতে? না, তারা ছাড়া কেউ নেই। সকালে আমি ঘুম থেকে উঠছি, ওঠার পরেই আমি শুনতেছি মানুষ রাস্তা দিয়া কোয়াবাই করতেছে যে এখানে শান্তিদাসের বাইত রাত্রেবেলা কে বা কাহারা এই আক্রমণ করছে, তারা মারধর করছে, এমনকি মার্ডার হয়েছে। আমি এটা শুনে আমি তড়িঘড়ি করে আমি আয়া দেখি শান্তিদাসের বউ রাস্তার ধারে, পাশের বাড়ি রাস্তার ধারে গাড়ার মধ্যে পড়ে আছে। তারপরে আমরা কয়েকজন মিলে ওনাকে মেলাঘর হসপিটালে আমরা নিয়ে যাই। হ্যাঁ, হসপিটালে নিয়ে যাওয়ার পরে মেলাঘর থানা থেকে স্টাফ গিয়েছে। যাওয়ার পরে ওই নমিতা দাস নিজের মুখে স্বীকারোক্তি দিয়ে গেছে যে গতকালকে রাত্রে তাদের বাড়িতে 10 থেকে 12 জন ছেলে তাদের বাড়িতে এসে তাদের উপরে আক্রমণ করেছে এবং কি তাদের হাতে ছুরি ছিল
এবং কি নমিতা দাসের স্বামী শান্তিরঞ্জন দাসকে মার্ডার করেছে। এবং কি আমরা জানার চেষ্টা করেছি, থানার বড়বাবু সহকারে জানার চেষ্টা করেছে নমিতা দাসের মুখ থেকে যে কারা ওই ছেলে। নমিতা দাস যতটুকু পেরেছে, কারণ অসুস্থ মানুষ, খুব সিরিয়াস কন্ডিশনে আছে, যতটুকু পারেছে উনি ওনার নিজের মুখে স্বীকারোক্তি দিয়ে গেছেন। ওই স্বীকারোক্তির ভিতরে আমরা পেয়েছি যে কাঠালিয়া মুড়ার দুলাল মিয়ার ছেলে, জরিনা বিবির ছেলে এবং কি মুকবুল মিয়ার ছেলে, তাদের নাম বলতে পারেছে। আর আরও লোক আছে, কিন্তু এমন শারীরিক অসুস্থ নমিতা দাসের আর কোনো নাম উনি বলতে পারেনি, শারীরিক অসুস্থ এই কারণে। আরও লোক আছে, নমিতা দাস নিজে বলেছে আরও লোক আছে তাদের পেছনে, 10-12 জন লোক তাদের বাড়ির মধ্যে এসেছে। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সোনামুড়া থানার পুলিশ ও মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশাল বাহিনী। পুরো এলাকা ঘিরে শুরু হয় তদন্ত। আহত নমিতা দেবীকে আশঙ্কাজনক অবস্থায় আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। একদিকে বলা চলে যে পুলিশ জানিয়েছে সোনামুড়া থানার অন্তর্গত কাঠালিয়া মুড়া এলাকা থেকে 3 সন্দেহভাজনকে আটক করা হয়েছে। জোর জিজ্ঞাসাবাদের মাধ্যমে শীঘ্রই বাকি ডাকাতদের নাম ও পরিচয় উদ্ঘাটনের আশ্বাস দিয়েছে প্রশাসন। এই ঘটনার জেরে গোটা এলাকায় চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হয়েছে। উঠছে প্রশ্ন, নাগরিকরা কি আর নিজেদের ঘরে নিরাপদ? ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আগস্ট 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা জাপানের হিরোশিমা শহরে আণবিক বোমা ফেলা হয়। এই বিধ্বংসী আঘাতে হাজার হাজার নিরীহ মানুষের প্রাণহানি ঘটে এবং শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়। এর 3 দিন পর 9 আগস্ট নাগাসাকি শহরেও একই ধরনের আঘাত হানে মার্কিন বাহিনী। এই 2 আণবিক হামলার প্রভাবে তাৎক্ষণিক মৃত্যুর পাশাপাশি রেডিয়েশনের কারণে লক্ষ লক্ষ মানুষ আজীবন স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। মানব সভ্যতার বিরুদ্ধে এই জঘন্য অপরাধের নিন্দায় বিশ্বজুড়ে শান্তিপ্রিয় মানুষ প্রতিবাদ জানায়। সেই থেকে প্রতি বছর 6 আগস্ট হিরোশিমা দিবস হিসাবে পালন করা হয়। SUCI এবছরও এই দিনটিকে মার্কিন সাম্রাজ্যবাদের মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ ও নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণ করেছে। 6 আগস্ট 1945 এটা সারা পৃথিবীর
সাধারণ মানুষের কাছে অত্যন্ত দুঃখজনক দিক। আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945 সালে শেষ হবার পথে উনিশশো পঁয়তাল্লিশ সালের মে মাসে বিশ্বত্রাস ফ্যাসিস্ট হিটলারের বাহিনী সোভিয়েত বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। জাপান আত্মসমর্পণের পথে এই সময়ে আমেরিকান সাম্রাজ্যবাদ পৃথিবীর বুকে প্রথম অ্যাটম বোম ফেলল হিরোশিমাতে 6 আগস্ট এবং 9 আগস্ট নাগাসাকিতে অ্যাটম বোম ফেলেছে। এবং এই অ্যাটম বোমের ফলে হাজার হাজার মানুষ তৎক্ষণাৎ মারা গেলেও তার যে রেডিয়েশনের ফলে সেই জেনারেশন আফটার জেনারেশন লক্ষ লক্ষ মানুষ ভুগছে। এই যে পরিচিত আক্রমণের বিরুদ্ধে তখন থেকে সারা দেশের সারা পৃথিবীর শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই হিরোশিমা দিবস হিসাবে যুদ্ধবিরতি শান্তি চাই, এই দাবিতে সারা বিশ্বব্যাপী এই 6 আগস্ট পালন করে আসছে আমাদের দল এসইউসিআই কমিউনিস্ট। এই দিনটিকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে সারা ভারতবর্ষে পালন করছি। এই জন্য বর্তমানে আমেরিকা আরও বেশি আগ্রাসী হয়েছে। আজকে সাম্রাজ্যবাদী দেশগুলি সারা বিশ্বের বাজার বণ্টনের জন্য ছোটো ছোটো রাষ্ট্রগুলির উপরে দখলদারি করছে, আক্রমণ চালিয়ে যাচ্ছে, যুদ্ধ উন্মাদনা সৃষ্টি করছে। আপনারা দেখেছেন মিডল ইস্টে কীরকম একের পর এক সিরিয়া থেকে আরম্ভ করে সেই ইরানের উপর আক্রমণ, আর গত 2 বছর ধরে প্যালেস্টাইনের যেই ইসরায়েলি আক্রমণ, সেখানে শিশু নারী সহ হাজার হাজার মানুষ হত্যা করছে। এমনকি খাদ্যের জন্য লাইনে দাঁড়িয়েছে তাকে গুলি করে মারছে, হাসপাতাল পর্যন্ত রেহাই পাচ্ছে না, মানে ত্রাণ শিবিরে পর্যন্ত রেহাই পাচ্ছে না, এইভাবে মারছে। সারা বিশ্বের মানুষ তাকিয়ে দেখছে। রাষ্ট্রসংঘের কোনো রেজলিউশন আমেরিকা মানছে না। এমনকি সাম্রাজ্যবাদী দেশগুলি সেই চীন, সেই রাশিয়া থেকে শুরু করে ভারতবর্ষ পর্যন্ত ইসরায়েলকে যুদ্ধ বন্ধ করার বিরুদ্ধে ভোট দিচ্ছে না রাষ্ট্রসংঘে। ফলে আমরা দাবি করছি, আমাদের ভারতবর্ষের একটা সাম্রাজ্যবাদ বিরোধী ঐতিহ্য আছে, জনগণ সাম্রাজ্যবাদ বিরোধী। আমাদের দেশের সরকারের নিকট আমরা দাবি রাখছি যে এই মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে যে গণহত্যা চলছে, ইসরায়েল আমেরিকার মদতপুষ্ট হয়ে সে গণহত্যা বন্ধ করার বিরুদ্ধে ভারতে যেন রাষ্ট্রসংঘে ভোট প্রদান করে এবং সক্রিয় হয়। বুধবার বটতলা এলাকায় তারা যুদ্ধবিরোধী একটি ধর্ণা আয়োজন করে। ধর্ণায় দাবি জানানো হয়, বর্তমানে বিশ্ব পরিস্থিতি আরও ভয়াবহ এবং মার্কিন নেতৃত্বাধীন সাম্রাজ্যবাদী শক্তি বিশ্বজুড়ে যুদ্ধ ছড়িয়ে দিয়ে লক্ষ লক্ষ নিরীহ শিশু, নারী ও সাধারণ মানুষকে হত্যা করছে। গাজা ভূখণ্ডে মার্কিন মদতে জীবনবাদী ইসরায়েলের হাজার হাজার মানুষ হত্যা করে মানবাধিকারের শিকড় নষ্ট করছে। এসইউসিআই সব যুদ্ধবিরোধী শান্তিপ্রিয় মানুষকে সাম্রাজ্যবাদীদের মানব সভ্যতা বিরোধী কুফল নিয়ে একযোগে প্রতিবাদ জানাতে এবং শান্তির পক্ষে শক্তিশালী ভূমিকা রাখতে আহ্বান জানায়। ভিডিও রিপোর্ট, ত্রিপুরা নিউজ।
প্রত্যেক বছরের মতো এই বছরও টাউন প্রতাপগড় এলাকাবাসীর উদ্যোগে ধুমধাম করে অনুষ্ঠিত হলো খুঁটি পূজা। এই পূজার মাধ্যমে শুরু হলো এবারের গণেশ পূজার আনুষ্ঠানিকতা। সোমবার টাউন প্রতাপগড় এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে পূজার খুঁটি স্থাপন করে শুভ সূচনা করেন গণেশ পূজার। স্থানীয় বাসিন্দাদের মতে গণেশ চতুর্থী উপলক্ষে বিগত কয়েক বছর ধরে এই পূজার আয়োজন করে আসছে প্রতাপগড় এলাকাবাসী। 4 দিন ব্যাপী এই পূজায় ধর্মীয় কার্যক্রমের পাশাপাশি সামাজিক উদ্যোগ হিসাবে দুস্থ মানুষের পাশে দাঁড়ানো হবে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এই বছরও প্রায় 500 জন গরিব ও দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে। এছাড়াও পুজোর প্রতিটি দিন বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন থাকবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। তার উপস্থিতি অনুষ্ঠানে একটি নতুন মাত্রা যোগ করবে বলেই জানিয়েছেন আয়োজকরা। আজকে আমাদের এখানে আমরা টাউন প্রতাপগড় এলাকাবাসীর পক্ষ থেকে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আমরা গণেশ পূজার আয়োজন করেছি। আমাদের এবার নিয়ে আমাদের 7ম পূজা অনুষ্ঠিত হতে চলেছে। তারই আজকে অঙ্গ হিসেবে আমাদের খুঁটি পূজা এখানে হয়েছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন এখানে আমাদের 31 নং ওয়ার্ডের কর্পোরেটর মাননীয় শ্রীমতী অঞ্জনা দাস মহোদয়া, উপস্থিত আছেন আমাদের বনমালীপুরের বিশিষ্ট সমাজসেবক রামু দাস মহোদয় সমেত এখানে উপস্থিত বিভিন্ন ধরনের সামাজিক যারা কার্যকর্তারা আছেন এবং আমাদের এখানে এলাকাবাসী সবাই মিলে আমরা এই পূজাটা করি। আমরা 7 দিন আমরা বাবার আরাধনায় ব্রতী এবং এলাকাবাসী সহ সারা ত্রিপুরা রাজ্যে সুখ সমৃদ্ধি কামনা করে যাতে সবার শরীর সুস্থ ভালো থাকে সেই কামনা রেখে আমরা এই পূজাটা আমরা অনুষ্ঠিত করি। এবং আমরা পূজার পাশাপাশি আমরা সামাজিকভাবেও আমরা যেহেতু দায়বদ্ধ, তো সেই পরিপ্রেক্ষিতে আমরা সামাজিকভাবে কিছু কার্যক্রম করারও প্রচেষ্টা আমরা চালিয়ে যাই। যেরকম আমরা এবারও আমরা প্রায় 500 বস্ত্র বিতরণ করার উদ্যোগ নিয়েছি। গণেশ পূজার দিন আমরা আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আমাদের মাননীয় সাংসদ তথা এই এলাকার যিনি অভিভাবক রয়েছেন রাজীব ভট্টাচার্য মহোদয়। ওনার শুভ হাত ধরে আমরা এই বস্ত্র বিতরণ কর্মসূচি আমরা শুরু করব। এবং বিভিন্ন অতিথিরাও আমাদের মধ্যে এর মধ্যে উপস্থিত থাকবেন। আপনার পরিচয়টা? আমি সম্পাদক এই পূজা কমিটির অনির্বাণ শাহ। গণেশ পূজার এই আয়োজন শুধু ধর্মীয় আচার অনুষ্ঠানে সীমাবদ্ধ নয়, এটি একটি সামাজিক দায়িত্ব পালনের উদাহরণও। এবারে প্রতাপগড়বাসীর এই মহতী উদ্যোগ ইতিমধ্যে প্রশংসিত হয়েছে স্থানীয় মহলে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। প্রত্যেক বছরের মতো এই বছরও টাউন প্রতাপগড় এলাকাবাসীর উদ্যোগে ধুমধাম করে অনুষ্ঠিত হলো খুঁটি পূজা। এই পূজার মাধ্যমে শুরু হলো এবারের গণেশ পূজার আনুষ্ঠানিকতা। সোমবার টাউন প্রতাপগড় এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে পূজার খুঁটি স্থাপন করে শুভ সূচনা করেন গণেশ পূজার। স্থানীয় বাসিন্দাদের মতে গণেশ চতুর্থী উপলক্ষে বিগত কয়েক বছর ধরে এই পূজার আয়োজন করে আসছে প্রতাপগড় এলাকাবাসী। 4 দিন ব্যাপী এই পূজায় ধর্মীয় কার্যক্রমের পাশাপাশি সামাজিক উদ্যোগ হিসাবে দুস্থ মানুষের পাশে দাঁড়ানো হবে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এই বছরও প্রায় 500 জন গরিব ও দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে। এছাড়াও পুজোর প্রতিটি দিন বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন থাকবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। তার উপস্থিতি অনুষ্ঠানে একটি নতুন মাত্রা যোগ করবে বলেই জানিয়েছেন আয়োজকরা। আজকে আমাদের এখানে আমরা টাউন প্রতাপগড় এলাকাবাসীর পক্ষ থেকে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আমরা গণেশ পূজার আয়োজন করেছি। আমাদের এবার নিয়ে আমাদের 7ম পূজা অনুষ্ঠিত হতে চলেছে। তারই আজকে অঙ্গ হিসেবে আমাদের খুঁটি পূজা এখানে হয়েছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন এখানে আমাদের 31 নং ওয়ার্ডের কর্পোরেটর মাননীয় শ্রীমতী অঞ্জনা দাস মহোদয়া, উপস্থিত আছেন আমাদের বনমালীপুরের বিশিষ্ট সমাজসেবক রামু দাস মহোদয় সমেত এখানে উপস্থিত বিভিন্ন ধরনের সামাজিক যারা কার্যকর্তারা আছেন এবং আমাদের এখানে এলাকাবাসী সবাই মিলে আমরা এই পূজাটা করি। আমরা 7 দিন আমরা বাবার আরাধনায় ব্রতী এবং এলাকাবাসী সহ সারা ত্রিপুরা রাজ্যে সুখ সমৃদ্ধি কামনা করে যাতে সবার শরীর সুস্থ ভালো থাকে সেই কামনা রেখে আমরা এই পূজাটা আমরা অনুষ্ঠিত করি। এবং আমরা পূজার পাশাপাশি আমরা সামাজিকভাবেও আমরা যেহেতু দায়বদ্ধ, তো সেই পরিপ্রেক্ষিতে আমরা সামাজিকভাবে কিছু কার্যক্রম করারও প্রচেষ্টা আমরা চালিয়ে যাই। যেরকম আমরা এবারও আমরা প্রায় 500 বস্ত্র বিতরণ করার উদ্যোগ নিয়েছি। গণেশ পূজার দিন আমরা আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আমাদের মাননীয় সাংসদ তথা এই এলাকার যিনি অভিভাবক রয়েছেন রাজীব ভট্টাচার্য মহোদয়। ওনার শুভ হাত ধরে আমরা এই বস্ত্র বিতরণ কর্মসূচি আমরা শুরু করব। এবং বিভিন্ন অতিথিরাও আমাদের মধ্যে এর মধ্যে উপস্থিত থাকবেন। আপনার পরিচয়টা? আমি সম্পাদক এই পূজা কমিটির অনির্বাণ শাহ।
গণেশ পূজার এই আয়োজন শুধু ধর্মীয় আচার অনুষ্ঠানে সীমাবদ্ধ নয়, এটি একটি সামাজিক দায়িত্ব পালনের উদাহরণও। এবারে প্রতাপগড়বাসীর এই মহতী উদ্যোগ ইতিমধ্যে প্রশংসিত হয়েছে স্থানীয় মহলে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। গোপন খবরের ভিত্তিতে মতিনগর এলাকায় অভিযান চালিয়ে আমতলী থানার পুলিশ মিনা বেগমের বাড়ি থেকে অবৈধ ব্রাউন সুগার উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই মাদকদ্রব্য অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিনা বেগমকে আটক করা হয়েছে। অপারেশন সম্পর্কে আমতলী থানার অফিসার ইনচার্জ বিস্তারিত তথ্য প্রদান করে বলেন, গোপন সূত্রের খবর পেয়ে আমরা গত রাতে মতিনগর এলাকায় অভিযান চালাই। অভিযানে মিনা বেগমের ঘর থেকে উল্লেখযোগ্য পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করা হয়। এই ঘটনায় আরও কারা জড়িত, তাদের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে, তদন্ত চলছে। ওসি আরও জানান যে মাদকদ্রব্য অবৈধভাবে সঞ্চয় এবং পরিবহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবে। গতকালকে আমরা একটা সিক্রেট ইনফরমেশন পাই যে মতিনগর মিনা বেগমের বাড়িতে কিছু ড্রাগস মজুদ আছে। এই খবরের ভিত্তিতে আমতলী থানার অফিসার সহ টিএসআর এবং ওমেন কনস্টেবল তার বাড়িতে রেড করার পর তার বাড়ি থেকে ব্রাউন সুগার আমরা দুইটি উদ্ধার করি, 27 কেস উদ্ধার করি, অনুমান 21 গ্রামের মতো হবে। এই ভিত্তিতে আমরা একটা মামলা নিয়েছি, ডিপিএস অ্যাক্টের একটা মামলা নিয়েছি, যার নাম্বার হলো 76/2025 21B 2529 অফ এনডিপিএস অ্যাক্ট। আজকে মহিলাকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করব এবং তার সঙ্গে আরেকজন যুক্ত আছে যে সোহাগ মিয়া, তার বাড়ি গাবর্দি। তারা এই ব্যবসার সঙ্গে জড়িত, অনেকদিন ধরে তারা এই ব্যবসাটা করছে। বাজার মূল্য আনুমানিক 1 লক্ষ টাকা হবে। একজনকে আটক করা হয়েছে, মহিলাকে, বাড়ির মালিক জড়িত আছে, ওকে আমরা পাইনি, বাড়িতে পাইনি। মিনা বেগম। পুলিশের একই সাফল্য নাকি বিএসএফ ছিল? না, পুলিশে, আমরা পুলিশে। মতিনগর এলাকায় এই ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে মাদক নির্মূলে পুলিশের এই পদক্ষেপে প্রশংসা করছেন অনেকে, তবে আরও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন অনেকে। এই ঘটনায় থানার মামলা প্রস্তুতি চলছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেই পুলিশ জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
দেব কি ঋষি সিদ্ধি দাতা গণপতি দেব কি সৌরাশনি দেব কি সৌরাশনি দেব কি সৌরাশনি দেব কি ত্রিপুরেশ্বরী মাই কি ত্রিপুরেশ্বরী মাই কি ত্রিপুরেশ্বরী মাই কি চতুর্দশ দেবতা কি চতুর্দশ দেবতা কি ঋষি চিহ্নমাতা কালী মা কি আপন আপন গুরুদেব কি আপন আপন গুরুদেব কি আপন আপন গুরুদেব কি ভক্তবৃন্দ কি ভক্তবৃন্দ কি ভক্তবৃন্দ কি মহাপ্রসাদ কি মহাপ্রসাদ কি মহাপ্রসাদ কি আজকে আমাদের এখানে আমরা টাউন প্রতাপগড় এলাকাবাসীর পক্ষ থেকে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আমরা গণেশ পূজার আয়োজন করেছি। আমাদের এবার নিয়ে আমাদের সপ্তমবার পূজা অনুষ্ঠিত হতে চলেছে, তারই আজকে অঙ্গ হিসেবে আমাদের খুঁটি পূজা এখানে হয়েছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন এখানে আমাদের 31 নং ওয়ার্ডের কর্পোরেটর মাননীয় শ্রীমতী অঞ্জনা দাস মহোদয়া, উপস্থিত আছেন আমাদের বনমালীপুরের বিশিষ্ট সমাজসেবক রামু দাস মহোদয় সমেত এখানে উপস্থিত বিভিন্ন ধরনের সামাজিক যারা কার্যকর্তারা আছেন এবং আমাদের এখানে এলাকাবাসী সবাই মিলে আমরা এই পূজাটা করি। আমরা 7 দিন আমরা বাবার আরাধনায় ব্রতী এবং এলাকাবাসী সহ সারা ত্রিপুরা রাজ্যে সুখ সমৃদ্ধি কামনা করে যাতে সবার শরীর সুস্থ ভালো থাকে সেই কামনা রেখে আমরা এই পূজাটা আমরা অনুষ্ঠিত করি। এবং আমরা পূজার পাশাপাশি আমরা সামাজিকভাবেও আমরা যেহেতু দায়বদ্ধ, তো সেই পরিপ্রেক্ষিতে আমরা সামাজিকভাবে কিছু কার্যক্রম করারও প্রচেষ্টা আমরা চালিয়ে যাই। যেরকম আমরা এবারও আমরা প্রায় 500 বস্ত্র বিতরণ করার উদ্যোগ নিয়েছি গণেশ পূজার দিন। আমরা আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আমাদের মাননীয় সাংসদ তথা এই এলাকার যিনি অভিভাবক রয়েছেন রাজীব ভট্টাচার্য মহোদয়, ওনার শুভ হাত ধরে আমরা এই বস্ত্র বিতরণ কর্মসূচি আমরা শুরু করব। এবং বিভিন্ন অতিথিরাও আমাদের মধ্যে এর মধ্যে উপস্থিত থাকবেন। আপনার পরিচয়টা? আমি সম্পাদক এই পূজা কমিটির অনির্বাণ শাহ। দুলের মিয়া বলার কথা কইছে, ওই যে টাকা আনছিল আপনার বাচ্চা দুলের মিয়া এইটা তো লেখা হইছে আপনার নামও জানা গ্রাম থেকে কিটা ভাই ওয়ারি বলে বেডিয়ে কই বলে বেডি তো কইটি দিয়েছে বলে শহরে আমার আছে টাইনো মরে গেছে হ্যাঁ বলে বাপদা দুজনই মরে গেছে। তারা ফাঁসি হইলে আমরা খুশি হমু। তোমার কাছে এই আমার জোরাতে আবেদন, আমার বোনের জামাই যে খুন করছে তারার ফাঁসি 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 চাই আর কিছু। কিটা শুনছেন কি এখানে তো মানুষ কে এই তো আইয়া দেখলাম আমার ভাইয়ের বউ কইল তোমার ভাইয়েরা মাইরা লাগছে, আমার মইরা গেছি গা, আমার অক্ষণে হুশ হয়েছে, তো আমি আবুইরা তো এরপরে ওই রামতারা বাড়ি দিয়া উঠছি, তোমার ভাইয়ে মইরা গেছে কি মইরা গেছে বলতে কি কারণ মাইরা লাগছে কইতে তার আগে মার বদিয়ে কথা কইতারা না। যে ব্যক্তি মারা হয়েছে নাম কি? নাম কইছে নাম না, যে ব্যক্তি মারা হয়েছে নাম কি? শান্তিরঞ্জন দাস। এরা কি বাড়ি থেকে কি হেরা কজন থাকে? বাড়িতে কে কে থাকে? বাড়িতে আমার দাদা বৌদি থাকে। এদের ছেলে সন্তান নাই? আছে 3 ছেলে, তারা আগরতলা থাকে। হেরা কু? আগরতলা, তারা কেউ ব্যবসা কেউ থাকে। মানে বাড়িতে শুধু মা এবং বাবাই থাকে? হ্যাঁ থাকে। আর ওই তারা সব আগরতলা? হ্যাঁ আগরতলা। তো তার মানে বাড়ি তারা ছাড়া আর কেউ নেই বাড়িতে? না, তারা ছাড়া কেউ নেই। মাথাটা হাডা না এদিকে চালাইছে, রক্ত বাড়তাছে, হাতে চুরি গুলা নিছে গা, কান্দি এমনি সিরিয়া এগুলো চালিয়েছে। আমি কই বললো কি তাহলে বোন আমার হাতটা টান দিয়ে আইন না কয় তো দাদা বাবুর গরম আইরা লাইছে।
বইনেরে হালাই আর আইসি না সকল মানুষ লই আইসি কেউ কয় ঘর ঢুকে না আর ঢুকছি না গো মা এ দূরে গো আইয়া তুই দেখলাম বইনেরে এই কোন সকলে লইয়া গেছে আমার নিচে না আর সব ভালো আমার কি হচ্ছে সকালে আপনি মানে কি শুনলেন? আপনি শুনছি যে পেশেন্টে আক্রমণ করা হয়েছে, সরি যে মহিলাকে আক্রমণ হেরে নিয়েছেন, মানে কি মানে ঘটনাটা কি হয়েছে? সকালে আমি ঘুম থেকে উঠছি, ওঠার পরেই আমি শুনতেছি মানুষ রাস্তা দিয়া কোয়াবাই করতেছে যে এখানে শান্তিদাসের বাইর রাত্রেবেলা কে বা কাহারা এই আক্রমণ করছে, তারা মারধর করছে, এমনকি মার্ডার হয়েছে। আমি এটা শুনে আমি তড়িঘড়ি করে আমি আয়া দেখি শান্তিদাসের বউ রাস্তার ধারে, পাশের বাড়ি রাস্তার ধারে গাড়ার মধ্যে পড়ে আছে। তারপরে আমরা কয়েকজন মিলে ওনাকে মেলাঘর হসপিটালে আমরা নিয়ে যাই। হ্যাঁ, হসপিটালে নিয়ে যাওয়ার পরে মেলাঘর থানা থেকে স্টাফ গিয়েছে। যাওয়ার পরে ওই নমিতা দাস নিজের মুখে স্বীকারোক্তি দিয়ে গেছে যে গতকালকে রাত্রে তাদের বাড়িতে 10 থেকে 12 জন ছেলে তাদের বাড়িতে এসে তাদের উপরে আক্রমণ করেছে এবং কি তাদের হাতে ছুরি ছিল এবং কি নমিতা দাসের স্বামী শান্তিরঞ্জন দাসকে মার্ডার করেছে। এবং কি আমরা জানার চেষ্টা করেছি, থানার বড়বাবু সহকারে জানার চেষ্টা করেছে নমিতা দাসের মুখ থেকে যে কারা ওই ছেলে। নমিতা দাস যতটুকু পেরেছে, কারণ অসুস্থ মানুষ, খুব সিরিয়াস কন্ডিশনে আছে, যতটুকু পারেছে উনি ওনার নিজের মুখে স্বীকারোক্তি দিয়ে গেছেন। ওই স্বীকারোক্তির ভিতরে আমরা পেয়েছি যে কাঠালিয়া মুড়ার দুলাল মিয়ার ছেলে, জরিনা বিবির ছেলে এবং কি মকবুল মিয়ার ছেলে, তাদের নাম বলতে পারেছে। আর আরও লোক আছে, কিন্তু এমন শারীরিক অসুস্থ নমিতা দাসের আর কোনো নাম উনি বলতে পারেনি শারীরিক অসুস্থ এই কারণে। আরও লোক আছে, নমিতা দাস নিজে বলেছে আরও লোক আছে তাদের পেছনে, 10-12 জন লোক তাদের বাড়ির মধ্যে এসেছে। ও বাবা বাবা কত কই জল সেলফি স্টিকটা একটু সরালো। না গুল্লা দিলে হইতো না। হ্যাঁ, না গুল্লা দিলে হইতো না। স্পটের ছবি আছে, স্পটের ছবি। গতকালকে আমরা একটা সিক্রেট ইনফরমেশন পাই যে মতিনগর মিনা বেগমের বাড়িতে কিছু ড্রাগস মজুদ আছে। এই খবরের ভিত্তিতে আমতলী থানার অফিসার সহ টিএসআর এবং ওমেন কনস্টেবল তার বাড়িতে রেড করার পর তার বাড়ি থেকে ব্রাউন সুগার আমরা 2টি উদ্ধার করি, 2টি সেভেনের কেস উদ্ধার করি, অনুমান 21 গ্রামের মতো হবে। এই ভিত্তিতে আমরা একটা মামলা নিয়েছি, ডিপিএস অ্যাক্টের একটা মামলা নিয়েছি, যার নাম্বার হলো 76/2025 21B 2529 অফ এনডিপিএস অ্যাক্ট। আজকে মহিলাকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করব এবং তার সঙ্গে আরেকজন যুক্ত আছে যে সোহাগ মিয়া,
তার বাড়ি গাবর্দি। তারা এই ব্যবসার সঙ্গে জড়িত, অনেকদিন ধরে তারা এই ব্যবসাটা করছে। বাজার মূল্য কত? বাজার মূল্য অনুমানিক 1 লক্ষ টাকা হবে। একজনকে আটক করা হয়েছে, মহিলাকে, বাড়ির মালিক জড়িত আছে, ওকে আমরা পাইনি, বাড়িতে পাইনি। মিনা বেগম। নাকি পুলিশের একই সাফল্য নাকি বিএসএফ ছিল সব? না, পুলিশে, আমরা পুলিশে। বলেছিলেন তার মধ্য দিয়ে হাজার হাজার শিশু মহিলা দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা নাগাসাকিতে এই প্রতিবাদে সারা ভারতবর্ষ সদস্য কংগ্রেস তরুণ ময়ূর আজকে এই সভায় প্রধান বক্তা আমাদের দলের রাজ্য সাংগঠনিক কমিটির এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের দলের রাজ্য 6 আগস্ট 1945, এটা সারা পৃথিবীর সাধারণ মানুষের কাছে অত্যন্ত দুঃখজনক দিক। আপনারা জানেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945 সালে শেষ হবার পথে মে মাসে 1945 সালের মে মাসে বিশ্ব ত্রাস ফ্যাসিস্ট হিটলারের বাহিনী সোভিয়েত বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। জাপান আত্মসমর্পণের পথে এই সময়ে আমেরিকান সাম্রাজ্যবাদ পৃথিবীর বুকে প্রথম অ্যাটম বোম ফেলল হিরোশিমাতে 6 আগস্ট এবং 9 আগস্ট নাগাসাকিতে অ্যাটম বোম ফেলেছে। এবং এই অ্যাটম বোমের ফলে হাজার হাজার মানুষ তৎক্ষণাৎ মারা গেলেও তার যে রেডিয়েশনের ফলে সেই জেনারেশন আফটার জেনারেশন লক্ষ লক্ষ মানুষ ভুগছে। এই যে পরিচিত আক্রমণের বিরুদ্ধে তখন থেকে সারা দেশের সারা পৃথিবীর শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই হিরোশিমা দিবস হিসাবে যুদ্ধবিরতি শান্তি চাই, এই দাবিতে সারা বিশ্বব্যাপী এই 6 আগস্ট পালন করে আসছে। আমাদের দল এসইউসিআই কমিউনিস্ট এই দিনটিকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে সারা ভারতবর্ষে পালন করছি। এই জন্য বর্তমানে আমেরিকা আরও বেশি আগ্রাসী হয়েছে। আজকে সাম্রাজ্যবাদী দেশগুলি সারা বিশ্বের বাজার বন্টনের জন্য ছোট ছোট রাষ্ট্রগুলির উপরে দখলদারি করছে, আক্রমণ চালিয়ে যাচ্ছে, যুদ্ধ উন্মাদনা সৃষ্টি করছে। আপনারা দেখেছেন মিডল ইস্টে কীরকম একের পর এক সিরিয়া থেকে আরম্ভ করে সেই ইরানের উপর আক্রমণ, আর গত 2 বছর ধরে প্যালেস্টাইনের যেই ইসরায়েলি আক্রমণ, সেখানে শিশু নারী সহ হাজার হাজার মানুষ হত্যা করছে। এমনকি খাদ্যের জন্য লাইনে দাঁড়িয়েছে তাকে গুলি করে মারছে, হাসপাতাল পর্যন্ত রেহাই পাচ্ছে না, মানে ত্রাণ শিবিরে পর্যন্ত রেহাই পাচ্ছে না, এইভাবে মারছে। সারা বিশ্বের মানুষ তাকিয়ে দেখছে। রাষ্ট্রসংঘের কোনো রেজলিউশন আমেরিকা মানছে না। এমনকি সাম্রাজ্যবাদী দেশগুলি সেই চীন, সেই রাশিয়া থেকে শুরু করে ভারতবর্ষ পর্যন্ত ইসরায়েলকে যুদ্ধ বন্ধ করার বিরুদ্ধে
ভোট দিচ্ছে না রাষ্ট্রসংঘে। ফলে আমরা দাবি করছি, আমাদের ভারতবর্ষের একটা সাম্রাজ্যবাদ বিরোধী ঐতিহ্য আছে, জনগণ সাম্রাজ্যবাদ বিরোধী। আমাদের দেশের সরকারের নিকট আমরা দাবি রাখছি যে এই মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে যে গণহত্যা চলছে, ইসরায়েল আমেরিকার মদতপুষ্ট হয়ে সে গণহত্যা বন্ধ করার বিরুদ্ধে ভারতও যেন রাষ্ট্রসংঘে ভোট প্রদান করে এবং সক্রিয় হয়। देव की जय, सिद्धिदाता गणपति देव की जय, राष्ट्रनी देव की जय, राष्ट्रनी देव की जय, राष्ट्रनी देव की जय, त्रिपुरेश्वरी माई की जय, त्रिपुरेश्वरी माई की जय, त्रिपुरेश्वरी माई की चतुर्दश देवता की चतुर्दश देवता की श्री माता काली माँ की आपन आपन गुरुदेव की आपन आपन गुरुदेव की आपन आपन गुरुदेव की भक्तबिंदों की भक्तबिंदों की भक्तबिंदों की महाप्रसाद की महाप्रसाद की महाप्रसाद की আজকে আমাদের এখানে আমরা টাউন প্রতাপগড় এলাকাবাসীর পক্ষ থেকে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আমরা গণেশ পূজার আয়োজন করেছি। আমাদের এবার নিয়ে আমাদের সপ্তমবার পূজা অনুষ্ঠিত হতে চলেছে, তারই আজকে অঙ্গ হিসেবে আমাদের খুঁটি পূজা এখানে হয়েছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন এখানে আমাদের 31 নং ওয়ার্ডের কর্পোরেটর মাননীয় শ্রীমতী অঞ্জনা দাস মহোদয়া, উপস্থিত আছেন আমাদের বনমালীপুরের বিশিষ্ট সমাজসেবক রামু দাস মহোদয় সমেত এখানে উপস্থিত বিভিন্ন ধরনের সামাজিক যারা কার্যকর্তারা আছেন এবং আমাদের এখানে এলাকাবাসী সবাই মিলে আমরা এই পূজাটা করি। আমরা 7 দিন আমরা বাবার আরাধনায় ব্রতী এবং এলাকাবাসী সহ সারা ত্রিপুরা রাজ্যে সুখ সমৃদ্ধি
কামনা করে যাতে সবার শরীর সুস্থ ভালো থাকে সেই কামনা রেখে আমরা এই পূজাটা আমরা অনুষ্ঠিত করি। এবং আমরা পূজার পাশাপাশি আমরা সামাজিকভাবেও আমরা যেহেতু দায়বদ্ধ, তো সেই পরিপ্রেক্ষিতে আমরা সামাজিকভাবে কিছু কার্যক্রম করারও প্রচেষ্টা আমরা চালিয়ে যাই। যেরকম আমরা এবারও আমরা প্রায় 500 বস্ত্র বিতরণ করার উদ্যোগ নিয়েছি। গণেশ পূজার দিন আমরা আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আমাদের মাননীয় সাংসদ তথা এই এলাকার যিনি অভিভাবক রয়েছেন রাজীব ভট্টাচার্য মহোদয়, ওনার শুভ হাত ধরে আমরা এই বস্ত্র বিতরণ কর্মসূচি আমরা শুরু করব। হ্যাঁ, এবং বিভিন্ন অতিথিরাও আমাদের মধ্যে এর মধ্যে উপস্থিত থাকবেন। আপনার পরিচয়টা? আমি সম্পাদক এই পূজা কমিটির, অনির্বাণ শাহ। গভর্নমেন্টকে জানেন আপনি কি সবাই ওই স্লোগান তো না কেটা দিবা স্লোগান তো না বুঝাবেন কুম্পিলং হাই স্কুল। কুমিল্লা হাই স্কুল তো কিভাবে যাবেন? তো রাস্তা অবরোধ। চেষ্টা করবো আর কি ঘুরে দিকে যাওয়া যায় কিনা, তো আমার কাছে তো স্কুলের চাবি। ও, স্কুলের চাবি আপনার কাছে? I am also the teacher in charge of the school. So I have to go there. এতে তো আপনার অসুবিধা হতেছে স্বাভাবিক। হ্যাঁ, শিওর অফিস টাইমে এগুলি পছন্দ হয় না। তাদের বিষয়টা জানেন হ্যাঁ, কেন তাদের রাস্তা তো অবরোধ করছে? সরকার পক্ষ বা আপনাদের সহযোগিতায় তারা বিচার পাক, সেটা আমরা চাই সুস্থ নাগরিক হিসাবে। আমি রাত্রে একটু ওই আমাদের জসিমবাবু ফোন করছিল আমাকে রাত্রে, তাই বললো যে আজকে নাকি রুট ব্লকেট হতে পারে। তাই আমি বললাম ইস্যু তো আমি পরিষ্কার হইনি রাত্রে প্রায় 11টা সাড়ে 11টা ছিল এরকম। তাই সকালে যেহেতু সিডল ডিএমের সঙ্গে মিটিং ছিল, একটা ন্যাশনাল লেভেল মিটিং ছিল, এই মিটিংটা আমি শেষ করে আসলাম যে আমাদের এখানে শান্তি বনায়ন বলে একটা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি ছিল, সেটা 2000 সনের, আমি জাস্ট আসার আগে জাস্ট শুনলাম 2000 সনে নাকি এটা এস্টাবলিশমেন্ট হয়েছিল, গঠন হয়েছিল। তখন এরপরে আমাদের ফরেস্ট রাইট অ্যাক্ট সেটা চালু হয়েছিল 2007-08-এ। ইমপ্লিমেন্ট হইতে হইতে আমাদের রুল সেটা মেনে 9-10-এ বেশি এটা ফরেস্ট পাতা ইস্যু করা হয়েছিল অনেকটা। হয়তো অনেক কিছু ভুলক্রমে আমাদের জেএফএমসি থাকলেও কি হয়, জয়েন্ট ফরেস্ট কমিটির ভিতরেও অনেক কিছু ভুলক্রমে অনেক কিছু পার্টটা ইস্যু হতে পারে ফরেস্ট ল্যান্ড। সেটা আমরা কালকে যে ইস্যু নিয়ে তারা রাবার হয়তো কেউ জেএফএমসির ভিতরে রাবার প্লান্টেশন করেছিল, সেটা হয়তো বেড়া ছিল, বেড়া চারিদিকে নাইলনের বেড়া ছিল, সেটা জেএফএমসি কমিটির লোক সেটা হয়তো সেটা খুলে দিয়েছিল। সেই কারণে কিছু একটা কোনো ইস্যু হয়তো পুলিশের কাছে কোনো ইস্যু গিয়েছিল, সেই ইস্যুকে নিয়ে আজকে রুট ব্লকেট হয়েছিল সেখানে। সেই রুট ব্লকেটটা ছিল তাদের এই যে জেএফএমসির যত এরিয়া ছিল সেটা ডিমার্কেশন করে দিতে হবে, আর যেই কেসটা নিয়ে তাদের পুলিশের কাছে ইস্যু ছিল সেটা উইথড্র করতে হবে, সেটাই ছিল। আমি সবার সামনে কথা বললাম যে কালকে পরশু যদি ওয়েটা ঠিক থাকে আমি ডিমার্কেশন করে দেবো, সেটা
যেগুলো ইস্যু, যেগুলো পুলিশের কাছে ইস্যু ছিল, সঠিক পাট্টা কিনা সেটাই আর কি। তাই সবাই তো এর আগে 16 তারিখ তো আপনি ডিউপুরের গ্রামবাসীরা চিঠি দিয়ে জানাইছে, তো 16 তারিখ থেকে আজকে এখন পর্যন্ত আপনারা কেন ডিমার্কেশন খুলে দিলেন না বা এই বিষয়ে কোনো স্টেপ নিলেন না, 16 বা তারিখ ডিউপুর নিল না? 16 তারিখ যাওয়ার পরে আমরা যার যার নাম পেয়েছিল, যারা আবার করেছিল ভিতরে, তাদের নামটা আমরা অলরেডি সুপোজ করে দিয়েছি। অলরেডি 2বার সুপোজ হয়ে গেছে। আবার আমাদের নিয়ম মাফিক আরও একবার করলে আমরা সেটা অ্যাকশন নেব। এরপর আমরা আমাদের যে লিগেল যেগুলো আমাদের ইস্যুস থাকে সেগুলো আমরা অলরেডি শুরু করে দিয়েছি। আপনার জবাব দেওয়ার জন্য আমরা সুপোজ করে দিয়েছি, আপনি ডকুমেন্ট নিয়ে আসার জন্য, সবকিছু নিয়ে আসার জন্য। এখন কি অবরোধ উঠলো? এখন তো সবাই, আমি মনে করি সবাই আমাদের পক্ষতে সবাই যা বললাম সবাই বুঝতে পেরেছি, সবাইকে সেটা উইথড্র হয়ে গেছে সেটা মনে করি। মানে কি বিষয়ে, মানে লাস্ট কি পর্যায়ে কথাবার্তার সময় যে উইথড্র হয়েছে, যে কতদিনের মধ্যে আপনারা আশ্বাস দিলেন আর কি? আমরা ডিমার্কেশন করে দেব, সেটা ডিপেন্ড করবে আমরা তাড়াতাড়ি, তারা 20 তারিখের মধ্যেই তারা করে দেওয়ার কথা ছিল। তাই যদি ওয়েদার ঠিক থাকে এর আগে আমরা করে দেবো। আরে বন বাঁচাও প্রাণ বাঁচাও স্লোগান দাও। বাবার জমি হিসেবে দখল করা হচ্ছে কেন? জবাব চাই, জবাব দাও। চলছে আমরা এই রাস্তা অবরোধের পরিণতিতে আমরা বইতে বাধ্য হয়েছি। তোমার জানাই ধিক্কার, তোমার জানাই ধিক্কার। শান্তির বলে চলবে, চলবে, তোমার জানাই ধিক্কার, তোমার জানাই ধিক্কার। শান্তির বলে লক্ষ্যের ভূমিকা সরকার দেখ। শান্তির বনায়ন ধ্বংস করে লাগানো হচ্ছে কেন? প্রশাসন জবাব চাই, জবাব দাও। বারবার প্রশ্ন করতে মানুষ হতো। যে কোনো প্রেজেন্টেশন করুক, এটা আমরা দেখার কোনো প্রয়োজন নাই। এটা ডিপার্টমেন্টলি আমরা এই জায়গাটারে উদ্ধার করে ডিমার্কেশন করে সেটা আমরা হাতে দিতে, কমিটির হাতে দিতে। আর এই শুনুন না, এসডিএম তো ওনার ডকুমেন্ট তো আমি নেব, যদি 3টা থাকে 3টাই করা হইব, যদি একটার বেশি থাকার কথা না। আমি কথা দিলাম আরেকটা আছে 2000 সনেতে আমরা একটা জেএম কমিটি হইতো, সেই কমিটির সাবুতে আমরা বাগান রক্ষণাবেক্ষণের যে দায়িত্বে আছি, রক্ষণাবেক্ষণকরণের লেগে সরকারতে আমরা অংশীদারি মনোনয়ন হিসাবে আমরা দিছি। কতখানি? প্রায় 150 হেক্টর। তারপরে বিগত 4-5 বছর ধরে কিছু কিছু মানুষ তারা কইতাছে তারা পাট্টা দিছে এতখানি এতখানি এতখানি, এই হিসাব করিয়া তারা গাছ কাটিয়া সব ধ্বংস করিয়া, শাল গাছ সেগুন গাছ যা আছে সব কাটিয়া ধ্বংস করিয়া তারা এখন রাবার বাগান করা আরম্ভ করছে। যে তখন আমরা বাধা দিতাম যাওয়ানে তারা সংখ্যা বেশি আসলো, আমরা ইয়া আক্রমণ করে আমরা তখন কাইয়া পড়ি। তারপরে তারা যাইয়া সেটা কিল্লা থানার মধ্যে অভিযোগ করে, অভিযোগ ইতান কিল্লা থানার ওসি আমরা নামে নোটিশ পাঠাচ্ছে, আমরা গ্রামবাসী কমিটির নামে নোটিশ পাঠাচ্ছি। আপনাদের এই অভিযোগটা আপনারা করছিলেন? এই অভিযোগটা আমরাও করছিলাম। আপনারা কেস নিয়েছিনি? আমরা কেস নিছে, কিন্তু ইতান আমারে রিসিভ কপি দিছে না। আপনার কেস নিছিনি? পরে জানছেন নি কেস নিছিনি? পরে আর কোনো খবর পাইছি না এখন পর্যন্ত। উল্টা আপনার নোটিশ করছে তারা? মানে আপনি যে মামলা করছেন কিল্লা থানা ওসির কাছে, ওই মামলার কোনো খবর নাই? খবর নাই, কিন্তু আমরা নামে নোটিশ বিগত 4-5 দিন হয়েছে আমরা নামে নোটিশ পাঠাচ্ছি। কিন্তু আমরা শুধু 1-2 জনের নামে না, পুরা গ্রামবাসীর নামে প্রায় 17-18 জন 20 জনের নামে তারা নোটিশ পাঠাইছে। আপনারা তো চাইছেন যে বনায়ন রক্ষা করার লেগে, উল্টা আপনার নামে নোটিশ করছে। কিন্তু ইনো আরেকটা কথা, এটা নেই
ডিএম এইটান এই আমরা না জানে সেরা আমরা শান্তি বনানোর মধ্যে কিভাবে ফাটটা দেয় আমরা এইটাই দাবি এসডিওর কাছে আমরা এটা নিয়ে জানাইছি যে আমরা জায়গাটা আমরা বুঝাই দেন, আমরা জায়গাটা আমরা সীমানা দিয়ে দেন। তো এইটা নেই, এরপরে এইটা দীর্ঘ 1.5 মাস হয়েছে আমরা দরখাস্ত করছি যে, কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাও নাই। সেই কিচ্ছু তান ডিএফও কি কইছে? ডিএফও মানে তাইনে এই গেছে আরে 2-3জন স্টাফ ফাটাই দেয়, এই আয়াগত গ্যারান্টি দিয়া জায়গা আর কোনো কিছু নাই, কোনো মানে আপনার জায়গায় আপনার বুঝাই দিছেন এখন? বুঝাই দিছে না এখনো। কাটছে আপনারা তারা কোন বিট ফরেস্টারে কোন না বনমিত্রের কোন তারা প্রুফ দিতে আমরা তাহলে আমরা মাইনা দেবো তারা কাজ করে, তাহলে তারা কাজ না কইরা বইয়া বন ইতান কইরা তারা বিনা ইতান কইরা খাইবো, তাহলে সরকার এটা নষ্ট করে লাভ নাই, তারা সরকার নষ্ট লাভ। গত 17 জুলাই তো আপনাদের কাছে ডিএফওর কাছে কমপ্লেইন করা হয়েছিল গ্রামবাসীর তরফ থেকে, গাছ কাটতে লাইতেছে এইভাবে। তো আপনারা কি করছেন? আপনি তো রেঞ্জ অফিসার, দায়িত্ব তো আপনার। স্যার আমরা কাছে কোনো এই রিসিভ পাই না। দেখি আপনার দেখি তো রিসিপ্টটা দেখি। বাইরে গ্রাম থেকে এসে আমাদের বনায়নে জায়গা দখল করে, তাই আমাদের এরিয়া দাগ্ন আছে, ওই জায়গা আমাদের হাতে ফেরত দিতে হবে এবং সরকারি দপ্তরে যাতে এটা ইয়ে করে আর কি আমাদের পক্ষে যাতে আমাদের যে বনায়নটা রক্ষা করে যাতে আমাদের হাতে দেয়, নির্ধারণ করে আমরা আজকেই করার কথা আসলো, নিশ্চয়ই আপনারা শুনছেন। ওই বর্ষার কারণে আমরা আজকেও কিছু 2-1 দিনের মধ্যে আমরা ডিমার্কেশন করিয়া ওরা জিপিএস মেশিন দিয়া ডিমার্কেশন করিয়া 150 জায়গা সরকারকে বসতে দিয়ে দেওয়া হয়। সেটা আমরা অফিসে বসেই করা যায়। কি নাম স্যার আপনার? না করা যায় স্যার, আমরা তো তরুণ জমাতিয়া, আমি রেঞ্জ অফিসার কিল্লা। কাগজ আমরা অলরেডি। আচ্ছা, আপনার কাছে প্রেয়ার করছে কবে তারা গ্রামবাসীরা? আপনি পাইছেন না কাগজ? আমার এখানে প্রেয়ার করছে না, ওরা ডিউপুরে প্রেয়ার করছে কবে করছে? প্রেয়ার করছে জাস্ট 1.5 মাসে। আপনারা এতদিন কি করছেন? 1.5 মাসে দিয়ে করে প্রেয়ার করছে, উনি উপর মহলে পাঠাইছেন, উপর মহল থেকে পাইছেন। আমি ধরুন 3-4 দিন আগে পাইছি কাগজটা। তারপরে আমি বিদ্যুৎ অফিসের লোক কথা কইছি, তারপরে আমি একদিন আয়াও গেছি এনে, হ্যাঁ, তারপরে কাগজটা পাইয়া আমি আপনার কয়েকটা কমিটির লোকের যে অফিস নিয়ে তারা কথা কইছিলাম। তারা কমিটির লোক না, কমিটি লোক না, এটা তো আমরা তারাই তো ধ্বংস করে মৌ সাইন আছে, তো যারা এখানে আছে তারা লোকেই কথা কইছে। প্রেসিডেন্টের সঙ্গে কথা কইছেন? বনায়নের কমিটির যে প্রেসিডেন্ট, যে এজেন্সি কমিটির ওই দিন আসলেন না। সেক্রেটারিও আসলো না। অন্য সদস্য 3-4 জন আসলো। তো আমি তখন নামটা মুটা আসলো, তো 65 জনের নাম, তারা সবাইকে ইনফরমেশন দিয়ে আমি তারা লোকে বসে কথাবার্তা মাধ্যমে ডিমার্কেশন করাই। আপনার কমপ্লেইন করা হলো 1.5 মাস হয়েছে স্যার, কিন্তু আপনি আজকে কইতেছেন যে আপনি না প্লিজ আপনি কোন আপনার প্রশ্ন উত্তর দেন। আপনি যে কইতেছেন আজকে মিটিং করার কথা আসলো, আমার বক্তব্য করার কথা আসলো, এটা কি তারা জানাইছেন তার আগে? জানাই দিয়েছে, তারা জানছে। কোন তারা জানছে না? তো কে কইছে না বিটি অফিসার? তাহলে আপনি বিটি অফিসারে ডাকেন। এখানে অনেক কিছু কারচুপি হইতাছে, এর লাগি আমরা স্যার যে আমি কইতাছি কারচুপি হইতাছে। আমরা ভিতরে আমরা যে 150 হেক্টর জায়গা বুঝছে কি রাবার বাগান লাগাইছে না লাগাইছে আমরা চাইলাম, আমরা লাভ নাই। আমরা বুঝছাই, আমরা 2 মাস কাগজ দিয়েছি, 2 মাসের ভিতরে আজ পর্যন্ত তারা আছে না কোনো ব্যবস্থা নিছে না, কোনো না এটা এই করছে না, এই করছে। আমরা কাছে কোনো খোঁজ করে আইয়া তারা পুলিশের লোকে যোগাযোগ করে, যেই চুরটা উঠায় তারা লোকে যোগাযোগ করে, তারা কি করে এই করে তারা টেয়া ডুয়া খাই তারা চুপ করেছে। ইনো স্যার আমরা এই বিস্ফোরে 2টা বনমিত্র আছে, আমার কথা 2টা বনমিত্র আছে, 2টা বনমিত্রের ভিতরে একদিন এই যে শাল গাছ কাটতেছে, কোনোদিন একদিনে বনমিত্র কইছে না কমিটির লোকের এই শাল গাছটা কাটছে। বনমিত্র ইতান কিটা কাজ কিটা, তারা বনের যে গাছটি কাটবো তারা ওই তো এটা খোঁজখবর করে দনের না কমিটির লোক যাইবো। আমার স্যার আমার কথা প্রশ্ন ওইটা, যদি আমার খবর নিয়ে কমিটিও দায়িত্ব আছে, আমার কমিটির দায়িত্ব আছে। কমিটি তো দায়িত্ব করলোই, কমিটি তো আপনাদের চিঠি দিয়ে জানাইলো। আমার দিয়ে জানাইছেন, ঠিক আছে, আমরা বিনা দিয়ে জানাইতো না। আচ্ছা, কিল্লে পিএস এর ওসি দ্বারা যে কিল্লে পিএস এর ওসি দ্বারা যে গ্রামবাসীর নামে যে মিথ্যা মামলা করা হয়েছে, আপনি জানেন না বিষয়টা? আপনি জানেন না? তারা বন রক্ষা করতে গিয়ে যদি তারা মামলা খাইতে লাগে, তাহলে আপনি জানতেন না? দায়িত্ব তো আপনার, বন রক্ষার দায়িত্ব তো আপনার। এখানে যে গাছ কাটা হয়েছে, শুনেন, এখানে যে গাছ কাটা হয়েছে আপনি জানতেন না? আপনি তো রেঞ্জ অফিসার এখানের, আপনি কি করছেন? অবশ্যই জানাইছে, তারা চিঠি দিয়ে জানাইছে। আমরা জানাইতে আমরা 100 বার।
এটা সেট করবো তো ডিমার্কেশন করে তো কিছু এনে অটোমেটিক হয়েছে আর আপনারা তো নোটিস ডাকাইছে এটা আপনারা সত্যতা যাচাই করার লেগে ডাকাইছে আপনি দোষী না অদোষী এটার লেগে আপনারা ডাকাইছেন সামনে সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে আমার একটা সম্পদ গভর্নমেন্টকে জানেন আপনি কি সবাই এইটা তো আফগান ওই স্লোগান তো না কেটা দিবা স্লোগান তো না কই যাবেন? কম্পিলং হাই স্কুল কপিলং হাই স্কুল। তো কিভাবে যাবেন? তো রাস্তা অবরোধ। চেষ্টা করবো আর কি ঘুরে দিকে যাওয়া যায় কিনা তো আমার কাছে তো স্কুলের চাবি ও স্কুলের চাবি আপনার কাছে? I am also the teacher in charge of this school. So I have to go there. এই এতে তো আপনার অসুবিধা হতেছে স্বাভাবিক। হ্যাঁ শিওর অফিস টাইমে এগুলি পছন্দ হয় তাদের বিষয়টা জানেন হ্যাঁ, ওরা কেন তাদের রাস্তা তো অবরোধ করছে? সরকার পক্ষ বা আপনাদের সহযোগিতায় তারা বিচার পাক সেটা আমরা চাই সুস্থ নাগরিক হিসাবে আমি রাত্রে একটু ওই আমাদের জসিম বাবু ফোন করছিল আমাকে রাত্রে তাই বললো যে আজকে নাকি রুট ব্লকেট হতে পারে তাই আমি বললাম ইস্যু তো আমি পরিষ্কার হইনি রাত্রে প্রায় 11টা সাড়ে 11টা ছিল এরকম তাই সকালে যেহেতু সিডল ডিএমের সঙ্গে মিটিং ছিল একটা ন্যাশনাল লেভেল টিম ছিল এই মিটিংটা আমি শেষ করে আসলাম যে আমাদের এখানে শান্তি বনায়ন বলে একটা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি ছিল সেটা 2000 সনের আমি জাস্ট আসার আগে জাস্ট শুনলাম 2000 সনে নাকি এটা এস্টাবলিশমেন্ট হয়েছিল গঠন হয়েছিল তখন এরপরে আমাদের ফরেস্ট রাইট অ্যাক্ট সেটা চালু হয়েছিল 2007-08-এ ইমপ্লিমেন্ট হইতে হইতে আমাদের রুল সেটা মেনে 9-10-এ বেশি এটা ফরেস্ট পাতা ইস্যু করা হয়েছিল অনেকটা হয়তো অনেক কিছু ভুলক্রমে আমাদের জেএফএমসি থাকলেও কি হয় জয়েন্ট ফরেস্ট কমিটির ভিতরেও অনেক কিছু ভুলক্রমে অনেক কিছু পার্টটা ইস্যু হতে পারে ফরেস্ট ল্যান্ড সেটা আমরা কালকে যে ইস্যু নিয়ে তারা রাবার হয়তো কেউ জেএফএমসির ভিতরে রাবার প্লান্টেশন করেছিল সেটা হয়তো বেড়া ছিল বেড়া চারিদিকে নাইলনের বেড়া ছিল সেটা জেএফএমসি কমিটির লোক সেটা হয়তো সেটা খুলে দিয়েছিল সেই কারণে কিছু একটা কোনো ইস্যু হয়তো ইস্যু পুলিশের কাছে কোনো ইস্যু গিয়েছিল সেই ইস্যুকে নিয়ে আজকে রুট ব্লকেট হয়েছিল সেখানে সেই রুট ব্লকেটটা ছিল তাদের এই যে জেএফএমসির যত এরিয়া ছিল সেটা ডিমার্কেশন করে দিতে হবে আর যেই কেসটা নিয়ে তাদের পুলিশের কাছে ইস্যু ছিল সেটা উইথড্র করতে হবে সেটাই ছিল তাই আমি সবার সামনে কথা বললাম যে কালকে পরশু যদি ওয়েটার ঠিক থাকে আমি ডিমার্কেশন করে দেবো সেটা যেগুলো পুলিশের কাছে ইস্যু ছিল সঠিক পাটটা কিনা সেটাই আর কি তাই সবাই তো এর আগে 16 তারিখ তো আপনি ডিউপুরের গ্রামবাসীরা চিঠি দিয়ে জানাইছে তো 16 তারিখ থেকে আজকে এখন পর্যন্ত আপনারা কেন ডিমার্কেশন করে দিলেন না বা এই বিষয়ে কোনো স্টেপ নিলেন না বা ডিউপুর নিল না 16 তারিখ যাওয়ার পরে আমরা যার যার নাম পেয়েছিল যারা আবার করেছিল ভিতরে তাদের নামটা আমরা অলরেডি সুপাস করে দিয়েছি অলরেডি 2বার সুপাস হয়ে গেছে আবার আমাদের নিয়ম মাফিক আরও একবার করলে আমরা সেটা অ্যাকশন নেব এরপর আমরা আমাদের যে লিগেল যেগুলো আমাদের ইস্যুস থাকে সেগুলো আমরা অলরেডি শুরু করে দিয়েছি আপনার জবাব দেওয়ার জন্য আমরা সুপাস করে দিয়েছি আপনি ডকুমেন্ট নিয়ে আসার জন্য সব কিছু নিয়ে আসার জন্য এখন কি অবরোধ উঠলো এখন তো সবাই আমি মনে করি সবাই আমাদের কথাতে সবাই যা বললাম
সবাই বুঝতে পেরেছি সবাইকে, সেটা উইথড্র হয়ে গেছে সেটা মনে করি। মানে কি বিষয়ে, মানে লাস্ট কি পর্যায়ে কথাবার্তার সময় যে উইথড্র হয়েছে, যে কতদিনের মধ্যে আপনারা আশ্বাস দিলেন আর কি? আমরা ডিমার্কেশন করে দেবো, সেটা ডিপেন্ড করবে, আমরা তাড়াতাড়ি, তারা 20 তারিখের মধ্যেই তারা করে দেওয়ার কথা ছিল, তাই যদি ওয়েদার ঠিক থাকে এর আগে আমরা করে দেবো। ওয়েদার যদি ঠিক আরে বন বাঁচাও প্রাণ বাঁচাও স্লোগান দাও। এনসিআরটি বই এবং সিরিজ যে কাজগুলো আমরা মাধ্যমে সেই কাজগুলো আমরা করব। কারণ আগামী প্রজন্মই হচ্ছে আমাদের ছেলেমেয়েরা, তাদেরকে যদি প্রকৃত অর্থে শিক্ষা না পায় তাহলে কিন্তু আমাদের যে রাজ্যকে আমরা যেভাবে চাইছি যে একটা উৎকৃষ্ট মানের রাজ্য তৈরি করা, সেটা কিন্তু সম্ভব হবে। এখানে আজকে ত্রিপুরাতে আমরা বিভিন্ন যে বিশ্ববিদ্যালয় বাইরে থেকে এখানে আসে, তো আগে এখানে বিশ্ববিদ্যালয় আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি, আমাদের ইউনিভার্সিটি ছিলই না, আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির মধ্যে আমরা ছিল, আমাদের বোর্ডও ছিল, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এখন আজকে আমাদের সব হয়েছে, বিভিন্ন যেসব আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়েছে, আমাদের এখানে ফরেন ফরেন্সিক ইউনিভার্সিটি সেন্ট্রাল সেটাও হয়েছে, ন্যাশনাল ল ইউনিভার্সিটি হয়েছে, স্টেট ইউনিভার্সিটি হয়েছে, উমেন্স কলেজ সম্পর্কে এখানে অধ্যাপিকা আমাদের এখানে উপস্থিত আছে, প্রিন্সিপাল মহোদয় উপস্থিত আছে। অলরেডি আমরা ডিসিশন নিয়েছি সেটা ইউনিভার্সিটি করার জন্য। তো আমরা চেষ্টা করছি যে বাইরে যেন এখন আমাদের ছেলেমেয়েরা যাতে সব সুযোগ সুবিধা পায়। মেডিকেলের কথা যদি বলি, ডেন্টিস্ট্রির কথা যদি বলি, আজকে ফার্মেসির কথা বলি, বিএসসি নার্সিংয়ের কথা বলি, সব স্তরের ক্ষেত্রেই দেখা যাচ্ছে উপলব্ধি আমরা ব্যবস্থা করেছি, এখানে পাওয়া যায়। সেটা আগে আমাদের কথাগুলো বাইরে যেতে হবে, অনেক অসুবিধা আছে। এখন ত্রিপুরাতেই সব কিছু আছে, সরকারি বেসরকারি মিলে এখন আমাদের এখানে প্রায় বিবিএসএস 400 হয়েছে, ডেন্টালের 63 সিট হয়েছে, বিএসসি নার্সিং এর 50টা সিট হয়েছে। এগুলো সব জায়গায় পাস করার পরে অনেক এভিনিউজ কিন্তু হয়ে যায়। আমি তো রাতে আমরা ভাবতাম আমার ছেলে মেয়ে আগামী কি করবে, এটা চিন্তা সবসময় কপালে একটা ভাস থাকে। তখন কিন্তু ত্রিপুরাতে এই সুযোগগুলো আমরা আনতে পারি। আমরা সরকার আমরা চাই আগামী দিনের প্রজন্ম তাদের কাছে প্রকৃত অর্থে যেন জ্ঞান তারা প্ল্যাটফর্ম সেটা পাই। এবং আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা সবাই জানি যে ভারতবর্ষে আগে কিন্তু বাইরের থেকে ভারতবর্ষে আসতে পড়াশোনা করি। আজকে যদি আমরা নালন্দা ইউনিভার্সিটির কথা বলি, তপশিলার কথা বলি, ভারতবর্ষের বাইরের থেকে ভারত মানে মানুষ আসে, সেইগুলো এই মুঘলদের রাজত্বে, ইংরেজদের আমলে সেইগুলো কিন্তু ধ্বংস হয়ে গেছে। কাজে ভারতবর্ষে এখন কিন্তু আবার যে মানে আমাদের যে বিবেকানন্দজি হয়ে গেছেন যে আবার মানে ভারতকে সর্বশ্রেষ্ঠ বানাতে হবে, সেই কাজটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী করছেন। নালন্দা ইউনিভার্সিটি আবার দলে সাজিয়েছে, বাইরে থেকে মানুষ এখন আসছে এখানে। আমি বলবো যে আজকের যে অনুষ্ঠান সেটা আগামী দিনেও সেটা বজায় থাকবে।
এবং আমাদের ছেলেমেয়েরা আমাদের চাকরি দিতে পারে, তারা প্রকৃত অর্থে জ্ঞানী গুণী হয়ে ত্রিপুরাকে সারা ভারতবর্ষের মধ্যে এবং আন্তর্জাতিক স্তরেও তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে এবং দেশ নেম এন্ড ফেম অফ দ্য স্টেট সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে এবং আমাদের আশ্রমের যিনি সভাপতি নেবে, তোমাদের হাতে যাতে কোনো মোবাইল না থাকে। উপস্থিত রয়েছেন মাননীয় আরে আপনি তো জায়গা আটকা নামাই নিচে নামান ছবিটা স্যার উপেন্দ্র বিদ্যা ভবন সুকান্ত একাডেমি এসে গেছে। কামিনী আশা হয়েছে এবং বই বিতরণে কিন্তু বই বিতরণের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমাদের নারী উপস্থিত আছেন আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র দীপক অম্বেদকর মহোদয় এখানে আজকের এই যে আয়োজন সেই আয়োজনে আমাদের মন্ত্রী উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের এবং 20 নম্বর ওয়ার্ডের যিনি কর্পোরেটর এবং সেন্ট্রাল যিনি চেয়ারম্যান উপস্থিত আছেন আগরতলা যে গভর্নমেন্ট বিজনেস কলেজ আছে সেই বিজনেস কলেজের এখন প্রিন্সিপালের দায়িত্ব আছেন আমাদের শ্রীমতী নাথ মহোদয়। তাছাড়া যার উদ্যোগে এবং ওনার লিডারশিপে আলটিমেটলি এখানে এই আয়োজন করেছেন এই আশ্রমের যিনি সভাপতি এবং সবাই জানেন যে যিনি সরকারের সম্পাদক কৃষ্ণদেব মহোদয় এবং এই আশ্রমের সেক্রেটারি থেকে শুরু করে যারা পদাধিকারীগুলো আছেন এবং মিডিয়া বন্ধুরা যারা উপস্থিত আছেন তাদের জন্য আজকের এই আয়োজন আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি সর্বপ্রথম আমি এই আশ্রমের সবাইকে এই সেবা মন্দিরের সবাইকে আমি ধন্যবাদ দেবো যে ওনারা প্রতি বছরই ধরনের একটা আয়োজন এবং এটা খুবই প্রয়োজন এবং প্রতি বছরই এটা একটা উল্লেখযোগ্য স্থান। আমি মনে করি যে ত্রিপুরার যে আমরা বিভিন্ন সংস্থা যেভাবে সামাজিক কাজে ব্যস্ত আছে তার মধ্যে একটা অনন্য নজির ওনারা সৃষ্টি করেছেন এবং এতে করে আমি জানি যে এই সেবা মন্দির বিভিন্নভাবে বিভিন্ন ফিলোসফি কাজ করে থাকে কিন্তু বই দেওয়ার যে বিষয়টা আমার হয়তো আমার ভিতরে ছিল না কিন্তু যখন আমার কাছে নিয়ন্ত্রণটা আসলো আমি দেখলাম যেটা খুবই ভালো জিনিস এবং লেখাপড়ার উপর তার কিছু হতে পারে লেখাপড়া ছাড়া কিছু হবে না। আর লেখাপড়ার যে যাত্রা সেটা জন্মের পর থেকে শুরু হয় মা বাবা যে শিক্ষা দেয় সেটা চলতেই থাকে এবং করি আমাদের এখনো পড়াশোনা করতে হয় আগামী দিনেও করতে হবে। তো যে জ্ঞান আমাদের নেই সেই জ্ঞানকে যে জানা তার নামই হচ্ছে লেখাপড়া এবং প্রকৃত যে গুণগত মানের যে শিক্ষা সেই শিক্ষা যারা টিচাররা সেই যেভাবে জ্ঞান দান করেন
টিচার না, টিচার কিন্তু স্কুলের টিচার বলেই হবে না। আমরা জানি মাদার ইজ দ্য বেস্ট টিচার, ওনাকে ফার্স্ট টিচার বলা হয়। তো তারপরে প্রতিদিন যদি প্রকৃতপক্ষে কোনো জিনিসেরই শিক্ষক হতে পারে, যে যে জায়গাটাই তার এক্সপার্ট আছে, এক্সপার্টাইজ আছে, সেই জায়গায় কিন্তু শিক্ষা করতে পারে। আমাদের ঠিক আছে, আজকে এখানে 95 জন এখানে এসছে, তাদেরকে আমরা দিচ্ছি, এতে করে তারা সাহায্যের যে হাত বাড়িয়ে দিল, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। যে আমাদের মানসিকতা, এই সেবাশ্রম যে আছে তার যে একটা মানসিকতা, তাদের যে মানুষের জন্য করার যে একটা ভিতর থেকে যে চাহিদা, সেটা কিন্তু মানে আমার মনে হয় পরিস্ফুটিত হয়। এবং এতে করে অন্যান্য যেসব এই ধরনের সংস্থা আছে বা এনজিও যেগুলো আছে, ক্লাব আছে, তারাও কিন্তু আজকাল আমরা দেখছি ত্রিপুরাতে, তারাও কিন্তু বিভিন্ন সময় উদ্যোগ গ্রহণ করছে। ভালো জিনিস সেগুলো থেকে আরেকটা শিখে। এবং আজকে আমরা সবাই জানি যে অন্ধকার থেকে জ্ঞানের মাধ্যমে যে আলোর দিকে যাওয়া, অর্থাৎ অজ্ঞানতা থেকে জ্ঞানের দিকে যাওয়া, তার নামে হচ্ছে শিক্ষা। শিক্ষা আমরা বলছি যে যিনি আমাকে শিক্ষা দিচ্ছেন, শিক্ষাগুরু, তাকে সম্মান দেওয়া। আমাদের এখনো মনে আছে যারা আমাদের টিচার এবং কয়েকটা লাইন বলে গেছেন, যেটা আমাদের মাথার মধ্যে এখনো আছে। একজন শিক্ষক কিন্তু যদি কোনোভাবে লেখাপড়া করতে পারে এইগুলো স্টুডেন্টকে, এবং সেটা যদি তার মানে ব্রেইনে যদি একবার ভিতরে ঢুকে যায়, মনে যদি ঢুকে যায়, সেটা কিন্তু সারা জীবন মানে ধরে। তো আমরাও ত্রিপুরা সরকার চেষ্টা করছি উন্নত মানের শিক্ষা মানুষের স্টুডেন্টদের যাতে দেওয়া যায়। আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে আমি প্রায়শ করি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখন ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, সেটা অনেক যারা এডুকেশনিস্ট আছে সর্বভারতীয় স্তরে তাদের সাথে চলা পরামর্শ করে, তারপর কিন্তু সেটা করে। অর্থাৎ আমাদের দেশের যে উন্নত এবং আমাদের যে ট্রেডিশন, সেইগুলোকে না ভুলে এবং কোনো অবস্থায় আমাদের যে জব, এখান থেকে আমাদের উন্নতি, সেইগুলো না ভুলে সেই ন্যাশনাল এডুকেশন পলিসি কিন্তু তৈরি করা। আমাদের ত্রিপুরাতে আমরা ন্যাশনাল এডুকেশন পলিসি এখন লাগু করেছি। লঙ্কাপুরা এইচএস, লঙ্কাপুরা তোর মোবাইল দিয়ে একটু ঘুরো সেই কাজগুলো আমরা করছি। কারণ আগামী প্রজন্মই হচ্ছে আমাদের ছেলেমেয়ে, তাদেরকে যদি প্রকৃত অর্থে শিক্ষা না পায়, তাহলে কিন্তু আমাদের যে রাজ্যকে আমরা যেভাবে চাইছি যে একটা উৎকৃষ্ট মানের রাজ্য তৈরি করা, সেটা কিন্তু সম্ভব হবে। এখানে আজকে ত্রিপুরাতে আমরা বিভিন্ন যে বিশ্ববিদ্যালয় বাইরে থেকে এখানে আসে, তো আগে এখানে বিশ্ববিদ্যালয় আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি, আমাদের ইউনিভার্সিটি ছিলই না, আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির মধ্যে আমরা ছিল, আমাদের বোর্ডও ছিল, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এখন আজকে আমাদের সব হয়েছে, বিভিন্ন যেসব আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়েছে, আমাদের এখানে ফরেন্সিক ইউনিভার্সিটি সেন্ট্রাল সেটাও হয়েছে, ন্যাশনাল ল ইউনিভার্সিটি হয়েছে, স্টেট ইউনিভার্সিটি হয়েছে, উইমেন্স কলেজ সম্পর্কে এখানে অধ্যাপিকা আমাদের এখানে উপস্থিত আছে, প্রিন্সিপাল মহোদয়া উপস্থিত আছে,
অলরেডি আমরা আজকে সকালে আওয়ার পরে স্কুলে তো আমাদের যে এখানে আমাদের ক্যান্টিন চালায় যে আমাদের সুইপিং স্টাফ আছে একজন, উনি আসে গেট খুলছেন, খোলার পরে দেখলেন যে তিনটা তালাই আমাদের ঠিক আছে। তো পরবর্তী সময়ে আমাদের যে গ্রুপটি যিনি এসে আমার গেটটা খুলছেন, খোলার পরে দেখছেন যে উনি যে আমাদের অফিস রুম, আমার এইচএম রুম এবং লাইব্রেরি তিনটা তালাই ভাঙা এবং আলমিরা যেগুলি আসলো সবগুলি ভাঙা। তো বিশেষ করে আমাদের যে সিসি কানেক্টিভিটি আসলো আমাদের, হ্যাঁ সিসি কানেক্টিভিটি দেখা গেছে যে এখানে ডিবিআর এবং দুটা ডিবিআরই নাই। এবং আমার কিছু আমাদের ডেইলি যে আমাদের কালেকশন হয়, আমাদের মতো সেশন ফি আছে, কিছু টাকা এখান থেকে ইয়ে হয়েছে, মানে এমনিতে অন্য কোনো জিনিস যায়নি। আমাদের সিসি ক্যামেরাটা আর আলমিরা সবগুলোই লকার বানা। কৈলাসহর থানা তো একদম স্কুলের বিপরীতে, আপনারা থানায় কি জানিয়েছেন? হ্যাঁ, আমাদের সংস্থার সঙ্গে গেছেন, আমরা গিয়ে থানাতে ইনফর্ম করছি এবং ऊनाकोटी डिस्ट्रिक्ट में लॉ एंड ऑर्डर ठीक है और यहाँ पे हम लोगों ने लॉ एंड ऑर्डर मेंटेन करने के लिए कई प्रोएक्टिव स्टेप्स लिए हैं, जैसे कि क्विक रिएक्शन टीम बनाया है और यहाँ पे हमारा बीट पुलिसिंग और नाइट पेट्रोलिंग चल रही है कंटिन्यूसली। इसके वजह से चोरियाँ कम हुई हैं कि लॉ एंड ऑर्डर 1-2 इंसिडेंट्स यहाँ वहाँ होता रहता है, उसके अलावा बाकी सब लॉ एंड ऑर्डर पीसफुल है। জানতে পারলাম যে একটা চুরির ঘটনা ঘটেছে আপনাদের স্কুলে, ঠিক কি হয়েছিল? এটা আসলে কালকে রাত্রিবেলা কটার সময় হয়েছে তো বলতে পারবো না। রাত্রিবেলা আমাদের অফিস রুমের বেশ কয়েকটা তালা ওরা ভাঙে, চুরগুলি ভেতরে ঢুকে 6-7টা আলমারি ছিল, ওইগুলির প্রত্যেকটা আলমারি ভাঙে। এবারে লকার যেগুলি ছিল ভিতরের সেগুলি তারা ভাঙে। আর আমার মনে হয় হয়তো নগদ টাকা পয়সা নেওয়ার উদ্দেশ্যেই ওরা এসেছিল। আমাদের এখানে একটা সিন্ধুকের মতো আছে, ওটা ট্রাই করেছে ওরা ভাঙার, ওটা ভাঙতে পারেনি। ওটা ভাঙলে হয়তো কিছু টাকা নিয়েও যেতে পারতো। যাই হোক, আর এমনিতে কম্পিউটার ছিল, 3-4টা কম্পিউটার ছিল আমাদের। কম্পিউটার টম্পিউটার এগুলি কোনো কিছু নেয়নি, কিন্তু ভেঙে মানে চুরমার করে দিয়েছে সব কিছু। মাত্র 1 কিলোমিটারের মধ্যে থানা, আপনারা কি থানাকে ইনফর্ম করেছেন? হ্যাঁ, আমরা ইনফর্ম করেছি, আজকে সকালে ইনফর্ম করেছি। ওরা এসেছিলেন, ওরা এসে সব দেখে গেছেন। কি বললেন ওরাও তাদেরও আইডিয়া যে এখানে মানে নগদ টাকা নেওয়ার উদ্দেশ্যে তারা এসেছিল। তারপর ওরা দেখে গেলেন, বলে আমরা ইনভেস্টিগেশন করব, যদি সন্ধান পাওয়া যায় তখন আপনাদের ডাকা হবে এসে।
না না তাকো তারপরে ওই যে এটা কাটতে লাগছে কাটটা নাটক কালি দেখো না আমি কইলাম তো কত কত না থাকি আমি কত কোন কি আগর তো আত্মীয় হবে তার আমি পুলিশ প্রচুর করেছি গুছাই গুছাই রাখছি প্রথমে আমরা ওই সার্ভিস বুক আমরা খুব গুছাই রাখছি হয়েছিল স্কুলে আমরা সকালবেলা যখন আজ 10টা নাগাদ আমাদের গ্রুপ ডি স্টাফ যখন স্কুল খুলতে আসে আমি তখন রাস্তায় ছিলাম তখন আমার এই গ্রুপ ডি স্টাফ আমাকে জানায় যে স্কুলের যে মেইন এন্ট্রান্সে যে কলাপসিবল গেটটা এটা খুলে ঢোকার পরও দেখতে পায় যে যে রুমগুলি আমাদের বেশিরভাগ রুম ক্লাসরুম ছাড়া সবগুলো রুম লক করাই থাকে স্টাফ কমন রুম সহ টিচার্স কমন রুম সহ টিচার্স কমন রুম যে রুমগুলো লক করা ছিল আমাদের অফিস কমপ্লেক্স ব্লক যেটা সবগুলো রুমের তালা ভাঙা সঙ্গে সঙ্গে ও আমাকে জানায় আমিও আসি অন্য টিচাররাও আসেন আমরা দেখতে পাই যে একটা গতকাল সবগুলো তালা ভেঙে চুরির চেষ্টা হয়েছে এবং আমাদের যে সিসি ক্যামেরার যে হার্ড ডিস্কটা ছিল সেই হার্ড ডিস্কটা নিয়ে গেছে ওরা এবং সবগুলো আলমিরা ভাঙা তছনছ করা আমরা যদিও এখনো পর্যন্ত যতটুকু আমরা বুঝতে পেরেছি যে হার্ড ডিস্ক ছাড়া আর তেমন স্কুলের কোনো ক্ষয়ক্ষতি হয়নি কোনো ধরনের পয়সা করি টাকা পয়সা কিছু নিয়ে গেছে ওরা না স্কুলে তো হার্ড ক্যাশ কিছু থাকে না যাই থাকে সেটা ব্যাংকে জমা হয়ে যায় ক্যাশ ইন হ্যান্ড আমাদের স্কুলে কিছু ছিল না তাই টাকা পয়সা চুরির কোনো ঘটনা ঘটেনি আমাদের পুলিশে কি অভিযোগ করেছেন হ্যাঁ পুলিশ কৈলাসহর পুলিশ স্টেশনকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করা হয়েছে ওনারা এসেছিলেন ওনারা গোটা ব্যাপারটা দেখে গেছেন এবং তদন্ত শুরু করেছেন ওনাদের মতো করে আমরা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট কৈলাসহর উনি বাই ভার্চু অফ পোস্ট আমাদের বিদ্যাজ্যোতি স্কুলের চেয়ারপারসন স্কুল ম্যানেজমেন্ট কমিটি ওনাকে জানানো হয়েছে আমাদের ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসকে জানানো হয়েছে আমরা যাবতীয় আমাদের যে দপ্তরের তরফে যেরকম করে এরকম কোনো ঘটনা ঘটলে যা যা করতে হয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে
তো আজকে সকালে হওয়ার পরে স্কুলে তো আমাদের যে এখানে আমাদের ক্যান্টিন চালায় যে আমাদের সুইপিং স্টাফ আছে একজন, উনি আসে গেট খুলছেন, খোলার পরে দেখলেন যে তিনটা তালাই আমাদের ঠিক আছে। তো পরবর্তী সময়ে আমাদের যে গ্রুপটি যিনি এসে আমার গেটটা খুলছেন, খোলার পরে দেখছেন যে উনি যে আমাদের অফিস রুম, আমার এইচএম রুম এবং লাইব্রেরি পুরোটা তালাই ভাঙা এবং আলমিরা যেগুলি আসলো সবগুলি ভাঙা। তো বিশেষ করে আমাদের যে সিসি কানেক্টিভিটি আসলো আমাদের, হ্যাঁ সিসি কানেক্টিভিটি দেখা গেছে যে এখানে ডিবিআর এবং 2টা ডিবিআরই নাই, এবং আমার কিছু আমাদের ডেইলি যে আমাদের কালেকশন হয়, আমাদের মতো সেশন ফি আছে, কিছু টাকা এখান থেকে ইয়ে হয়েছে, মানে এমনিতে অন্য কোনো জিনিস যায়নি, আমাদের সিসি ক্যামেরাটা আর যে আলমিরা সবগুলি লকার বাঁধা। কৈলাসহর থানা তো একদম স্কুলের বিপরীতে, আপনারা থানায় কি জানিয়েছেন? হ্যাঁ, আমাদের সংস্থার সঙ্গে গেছেন, আমরা গিয়ে থানাতে ইনফর্ম করছি এবং ऊनाकोटी डिस्ट्रिक्ट में लॉ एंड ऑर्डर ठीक है, और यहाँ पे हम लोगों ने लॉ एंड ऑर्डर मेंटेन करने के लिए कई प्रोएक्टिव स्टेप्स लिए हैं, जैसे कि क्विक रिएक्शन टीम बनाया है, और यहाँ पे हमारा बीट पुलिसिंग और नाइट पेट्रोलिंग चल रही है कंटिन्यूसली। इसके वजह से चोरियाँ कम हुई हैं कि लॉ एंड ऑर्डर 1-2 इंसिडेंट्स यहाँ वहाँ होता रहता है, उसके अलावा बाकी सब लॉ एंड ऑर्डर पीसफुल है। জানতে পারলাম যে একটা চুরির ঘটনা ঘটেছে আপনাদের স্কুলে, ঠিক কি হয়েছিল? এটা আসলে কালকে রাত্রিবেলা কটার সময় হয়েছে তো বলতে পারবো না। রাত্রিবেলা আমাদের অফিস রুমের বেশ কয়েকটা তালা ওরা ভাঙে, চোরগুলি ভেতরে ঢুকে 6-7টা আলমারি ছিল, ওইগুলির প্রত্যেকটা আলমারি ভাঙে, এবারে লকার যেগুলি ছিল ভেতরের সেগুলি তারা ভাঙে। আর আমার মনে হয় হয়তো নগদ টাকা পয়সা নেওয়ার উদ্দেশ্যেই ওরা এসেছিল। আমাদের এখানে একটা সিন্ধুকের মতো আছে, ওটা ট্রাই করেছে ওরা ভাঙা, ওটা ভাঙতে পারেনি, ওটা ভাঙলে হয়তো কিছু টাকা নিয়েও যেতে পারতো। যাই হোক, আর এমনিতে দেখুন, এটা বলার সমস্যা এবং বোঝারও সমস্যা, বাঙালিও থাকবে, বাংলাও থাকবে, কাজেই এটা আমার মনে হয় এটা নিয়েও মানে যখনই কিছু একটা কথা হয় তখনই এটাকে নিয়ে একটা নানাভাবে চেষ্টা করা হয় যে এটা মানে যাতে জল ঘোলা করা যায়। আমি মনে করি এগুলো নিয়ে অযথা কিছু না বললেই ভালো, এবং আমরা আমাদের জায়গায় আছি, কোনো সমস্যা নেই। যে বর্তমান গতকাল একটা ছোট্ট একটা বিষয় থেকে অনেকটা বড় একটা রূপ নিয়েছে, আজকেও একটা গাড়ি ভাঙচুর করা হয়েছে, মানে এইসব বিষয় নিয়ে রাজ্যে একটা শান্ত পরিবেশ থাকলে অশান্তির বিষয় দাঁড়ায়, অন্ধকার যদি থাকে তা আলোর বিষয় দাঁড়ায়, আলো থাকলে অন্ধকার আসবে, এগুলো থাকবে, কিন্তু আমরা প্রপারলি সেটাকে ট্যাকেল করতে পারছি কি পারছি না সেটা ইম্পর্টেন্ট। ভালো লোকের সাথে খারাপ লোকও থাকবে, আবার শুভবুদ্ধি সম্পন্ন যারা আছেন তাদেরকে আমি বলবো যে বিষয়গুলো আপনারা, আমাদের সরকার এত ভালো করে কাজ করছে, শান্তিপূর্ণ পরিবেশ এখানে আছে, কাজে 1-2টো ঘটনা দিয়ে পুরো সামগ্রিক যে ত্রিপুরার অবস্থা সেটা কিন্তু নির্ণয় করাটা উচিত। ছোট্ট একটা বিষয় থেকে একটা দলের প্রথম সারির নেতৃত্বরা গতকাল হামলার সঙ্গে জড়িত, ভিডিওতে দেখা গেছে, মানে এই বিষয়টি মানে কিভাবে দেখছেন? যে বলছি, সোশ্যাল মিডিয়া এখন আমাদের জন্য একটা চিন্তার বিষয় দাঁড়িয়েছে, কখন কীভাবে এটাকে ওই সোশ্যাল মিডিয়াতে দেখায়, এগুলো নিয়ে আমার মনে হয় সর্বভারতীয় স্তরে এগুলো হচ্ছে, কাজে এটা নিয়েও আমাদের আগামী দিনে আমরা এগুলো নিয়ে সলা পরামর্শ করব যে অযথা একটা উত্তেজনার সৃষ্টি যেন না করে। দেখুন, আমি একটা কথা বলছি, আমরা তো সবাই সমাজের একটা অঙ্গ এবং অংশ, এবং থানা আছে, পুলিশ আছে, আইন আছে, এবং এগুলো তো আছে, কারণ এই ধরনের ঘটনা যে কোনো সময় হতেই পারে। তো হওয়ার সাথে সাথে এখন দেখতে হবে যে কোনো অ্যাকশন আছে, এবং এটাকে অযথা মানে অন্য রঙে এটাকে অনেকে চেষ্টা করে অন্য রঙে এটাকে রূপ দেওয়ার। আমি বলবো যে এর থেকে যেন বিরত থাকে। পুলিশের কাজ করেছে,
ঘটনা হওয়ার সাথে সাথে কিন্তু সেখানে পৌঁছে গেছে। আপনারা সবাই জানেন অলরেডি যে মানে 144 জারি এখন এটাকে চেঞ্জ হয়েছে এখন, তো সেইভাবে সেখানে জারি করেছে এবং পুলিশ কিন্তু চেষ্টা করেছে যে ওখানে যাতে যেটা হয়েছে এরকম হওয়া তো উচিত না, যে বিষয় হয়েছে সেটাও যেমন উচিত না, আবার যারা বাসে ছিল তাদেরকেও যেভাবে আক্রমণ করা হয়েছে সেটাও উচিত না। তো সেইগুলো নিশ্চয়ই তদন্তে বেরিয়ে আসবে এবং আইনের পথে চলবে। আমি এটা নিয়ে খুবই উদ্বিগ্ন এবং কেন সেটা হলো আমি অলরেডি একটা তদন্ত কমিটি আমি বলেছি যে তদন্তের সবাইকে আমাকে আপনারা জানান এবং যদি দেখা যায় কারোর এখানে নেগলিজেন্সি আছে আমি ওনাকে এবং আমাদের সরকারের পক্ষ থেকে যথাযথ যা করার আমরা নিশ্চয়ই করবো। আমাকে গতকালই আমার কাছে আমাদের MORTH ইউনিয়ন মিনিস্টার গডকারিজির একটা চিঠি এসেছে। আমি এর আগেও ওনার সাথে কথা বলেছি, নিজেও আমি চিঠি দিয়েছি, টেলিফোনেও কথা হয়েছে এবং সেই অনুযায়ী কালকেই আমি একটা চিঠি রিসিভ করেছি। সেখানে বলেছে যে টিম আপনার এখানে আমি পাঠিয়েছিলাম এবং আরও আমি পাঠাবো এবং তাদেরকে বলেছি 15 অগস্টের আগে পুরো রিপোর্ট দেওয়ার জন্য। এর আগেও আমরা ওই টিমের সাথে আমরা বসেছিলাম, সেক্রেটারিয়েটে বসেছিলাম, পুরো টিম, ওদের টেকনিক্যাল স্টাফও এসেছিল এবং ওনারা আমাদেরকে বলেছেন যে IIT এর সাথে ওরা কথা বলেছেন কেন এরকমটা হলো এবং সব জায়গায় হয়নি, পার্টিকুলার কিছু স্ক্র্যাচ আছে সেগুলো হয়নি। তো আমরা ওনাদেরকে বলেছি এইরকম হলে তো আমাদের পক্ষে সমস্যা। তো আমাদের মাননীয় ইউনিয়ন মিনিস্টার অলরেডি বলেছেন যে খুব অতি সত্বর, এর মধ্যে আজকে আমাদের সেক্রেটারি মহোদয় বলেন যে আরেকজন সেক্রেটারি আসছেন, ওনাদের যে MORTH দিয়েছে এবং অন্যান্য যারা টেকনিক্যাল স্টাফ আসবে কালকে আমার সময় নিয়েছে, এগুলো আমরা দেখছি এবং ওনারা বলেছেন বৃষ্টির মধ্যে কিন্তু কাজটা যদি আবার নতুনভাবে শুরু হয় তাহলে হয়তো আবার একই অবস্থায় দাঁড়াবে। তো বৃষ্টিটা শেষ হওয়া মাত্রই ওনারা কাজটা শুরু করবে। দেখুন, এটা বলার সমস্যা এবং বোঝারও সমস্যা, বাঙালিও থাকবে বাংলাও থাকবে, কাজেই এটা আমার মনে হয় এটা নিয়েও যখনই কিছু একটা কথা হয় তখনই এটাকে নিয়ে একটা নানাভাবে চেষ্টা করা হয় যে এটা যাতে জল ঘোলা করা যায়। আমি মনে করি এগুলো নিয়ে অযথা কিছু না বললেই ভালো এবং আমরা আমাদের জায়গায় আছি, কোনো সমস্যা নেই। যে বর্তমান গতকাল একটা ছোট্ট একটা বিষয় থেকে অনেকটা বড় একটা রূপ নিয়েছে, আজকেও একটা গাড়ি ভাঙচুর করা হয়েছে, এইসব বিষয় নিয়ে রাজ্যে একটা শান্ত পরিবেশ থাকলে অশান্তির বিষয় দাঁড়ায়, অন্ধকার যদি থাকে তা আলোর বিষয় দাঁড়ায়, আলো থাকলে অন্ধকার আসবে, এগুলো থাকবে। কিন্তু আমরা প্রপারলি সেটাকে ট্যাকেল করতে পারছি কি পারছি না সেটা ইম্পর্টেন্ট। ভালো লোকের সাথে খারাপ লোকও থাকবে, আবার শুভবুদ্ধি সম্পন্ন যারা আছেন তাদেরকে আমি বলবো যে বিষয়গুলো আপনারা, আমাদের সরকার এত ভালো করে কাজ করছে, শান্তিপূর্ণ পরিবেশ এখানে আছে, কাজে এক দুটো ঘটনা দিয়ে পুরো সামগ্রিক যে ত্রিপুরার অবস্থা সেটা কিন্তু নির্ণয় করাটা উচিত। ছোট্ট একটা বিষয় থেকে একটা দলের প্রথম সারির নেতৃত্বরা গতকাল হামলার সঙ্গে জড়িত, ভিডিওতে দেখা গেছে, এই বিষয়টি কিভাবে দেখছেন? বলছি, সোশ্যাল মিডিয়া এখন আমাদের জন্য একটা চিন্তার বিষয় দাঁড়িয়েছে, কখন কীভাবে এটাকে ওই সোশ্যাল মিডিয়াতে দেখায়, এগুলো নিয়ে আমার মনে হয় সর্বভারতীয় স্তরে এগুলো হচ্ছে, কাজে এটা নিয়েও আমাদের আগামী দিনে আমরা এগুলো নিয়ে বলা পরামর্শ করবো যে অযথা একটা উত্তেজনার সৃষ্টি যেন না করে। দেখুন, আমি একটা কথা বলছি, আমরা তো সবাই সমাজের একটা অঙ্গ এবং অংশ, এবং থানা আছে, পুলিশ আছে, আইন আছে এবং এগুলো তো আছে, কারণ এই ধরনের ঘটনা যে কোনো সময় হতেই পারে। তো হওয়ার সাথে সাথে এখন দেখতে হবে যে কোনো অ্যাকশন আছে এবং এটাকে অযথা অন্য রঙে এটাকে অনেকে চেষ্টা করে অন্য রঙে এটাকে রূপ দেওয়ার। আমি বলবো যে এর থেকে যেন বিরত থাকে। পুলিশের কাজ করেছে, ঘটনা হওয়ার সাথে সাথে কিন্তু সেখানে পৌঁছে গেছে। আপনারা সবাই জানেন অলরেডি যে 144 জারি এখন এটাকে চেঞ্জ হয়েছে এখন, তো
তো সেইভাবে সেখানে জারি করেছি এবং পুলিশ কিন্তু চেষ্টা করেছে যে ওখানে যাতে যেটা হয়েছে এরকম হওয়া তো উচিত না, যে বিষয় হয়েছে সেটাও যেমন উচিত না, আবার যারা বাসে ছিল তাদেরকেও যেভাবে আক্রমণ করা হয়েছে সেটাও উচিত না। তো সেইগুলো নিশ্চয়ই তদন্তে বেরিয়ে আসবে এবং আইনের পথে চলবে। আমি এটা নিয়ে খুবই উদ্বিগ্ন এবং কেন সেটা হলো আমি অলরেডি একটা তদন্ত কমিটি আমি বলেছি এটা তদন্তের সাপেক্ষে আমাকে আপনারা জানান এবং যদি দেখা যায় কারোর এখানে নেগলিজেন্সি আছে আমি ওনাকে এবং আমাদের সরকারের পক্ষ থেকে যথাযথ যা করার আমরা নিশ্চয়ই করবো। আমাকে গতকালই আমার কাছে আমাদের MORTH ইউনিয়ন মিনিস্টার গডকারিজির একটা চিঠি এসেছে। আমি এর আগেও ওনার সাথে কথা বলেছি, নিজেও আমি চিঠি দিয়েছি, টেলিফোনেও কথা হয়েছে এবং সেই অনুযায়ী কালকেই আমি একটা চিঠি রিসিভ করেছি। সেখানে বলেছে যে টিম আপনার এখানে আমি পাঠিয়েছিলাম এবং আরও আমি পাঠাবো এবং তাদেরকে বলেছি 15 অগস্টের আগে পুরো রিপোর্ট দেওয়ার জন্য। এর আগেও আমরা ওই টিমের সাথে আমরা বসেছিলাম, সেক্রেটারিয়েটে বসেছিলাম, পুরো টিম, ওদের টেকনিক্যাল স্টাফও এসেছিল এবং ওনারা আমাদেরকে বলেছেন যে IIT-র সাথে ওরা কথা বলেছেন কেন এরকমটা হলো এবং সব জায়গায় হয়নি, পার্টিকুলার কিছু স্ক্র্যাচ আছে সেগুলো হয়নি। তো আমরা ওনাদেরকে বলেছি এইরকম হলে তো আমাদের পক্ষে সমস্যা। তো আমাদের মাননীয় ইউনিয়ন মিনিস্টার অলরেডি বলেছেন যে খুব অতি সত্বর। এর মধ্যে আজকে আমাদের সেক্রেটারি মহোদয় বলেন যে আরেকজন সেক্রেটারি আসছেন, ওনাদের যে MORTH দিয়েছে এবং অন্যান্য যারা টেকনিক্যাল স্টাফ আসবে ওদের কালকে আমার সময় নিয়েছে, এগুলো আমরা দেখছি এবং ওনারা বলেছেন বৃষ্টির মধ্যে কিন্তু কাজটা যদি আবার নতুনভাবে শুরু হয় তাহলে হয়তো আবার একই অবস্থায় দাঁড়াবে। তো বৃষ্টিটা শেষ হওয়া মাত্রই ওনারা কাজটা শুরু করবে। দেখুন, এটা বলার সমস্যা এবং বোঝারও সমস্যা, বাঙালিও থাকবে বাংলাও থাকবে, কাজেই এটা আমার মনে হয় এটা নিয়েও যখনই কিছু একটা কথা হয় তখনই এটাকে নিয়ে একটা নানাভাবে চেষ্টা করা হয় যে এটা যাতে জল ঘোলা করা যায়। আমি মনে করি এগুলো নিয়ে অযথা কিছু না বললেই ভালো এবং আমরা আমাদের জায়গায় আছি, কোনো সমস্যা নেই। যে বর্তমান গতকাল একটা ছোট্ট একটা বিষয় থেকে অনেকটা বড় একটা রূপ নিয়েছে, আজকেও একটা গাড়ি ভাঙচুর করা হয়েছে, এইসব বিষয় নিয়ে রাজ্যে একটা শান্ত পরিবেশ থাকলে অশান্তির বিষয় দাঁড়ায়, অন্ধকার যদি থাকে তা আলোর বিষয় দাঁড়ায়, আলো থাকলে অন্ধকার আসবে, এগুলো থাকবে। কিন্তু আমরা প্রপারলি সেটাকে ট্যাকেল করতে পারছি কি পারছি না সেটা ইম্পর্টেন্ট। ভালো লোকের সাথে খারাপ লোকও থাকবে, আবার শুভবুদ্ধি সম্পন্ন যারা আছেন তাদেরকে আমি বলবো যে বিষয়গুলো আপনারা, আমাদের সরকার এত ভালো করে কাজ করছে, শান্তিপূর্ণ পরিবেশ এখানে আছে, কাজে এক দুটো ঘটনা দিয়ে পুরো সামগ্রিক যে ত্রিপুরার অবস্থা সেটা কিন্তু নির্ণয় করাটা উচিত। ছোট্ট একটা বিষয় থেকে একটা দলের প্রথম সারির নেতৃত্বরা গতকাল হামলার সঙ্গে জড়িত, ভিডিওতে দেখা গেছে, এই বিষয়টি কিভাবে দেখছেন? বলছি, সোশ্যাল মিডিয়া এখন আমাদের জন্য একটা চিন্তার বিষয় দাঁড়িয়েছে, কখন কীভাবে এটাকে ওই সোশ্যাল মিডিয়াতে দেখায়, এগুলো নিয়ে আমার মনে হয় সর্বভারতীয় স্তরে এগুলো হচ্ছে, কাজে এটা নিয়েও আমাদের আগামী দিনে আমরা এগুলো নিয়ে বলা পরামর্শ করব যে অযথা একটা উত্তেজনার সৃষ্টি যেন না করে। দেখুন, আমি একটা কথা বলছি, আমরা তো সবাই সমাজের একটা অঙ্গ এবং অংশ, এবং থানা আছে, পুলিশ আছে, আইন আছে এবং এগুলো তো আছে, কারণ এই ধরনের ঘটনা যে কোনো সময় হতেই পারে। তো হওয়ার সাথে সাথে এখন দেখতে হবে যে কোনো অ্যাকশন আছে এবং এটাকে অযথা অন্য রঙে এটাকে অনেকে চেষ্টা করে অন্য রঙে এটাকে রূপ দেওয়ার। আমি বলবো যে এর থেকে যেন বিরত থাকে। পুলিশের কাজ করেছে, ঘটনা হওয়ার সাথে সাথে কিন্তু সেখানে পৌঁছে গেছে। আপনারা সবাই জানেন অলরেডি যে 144 জারি, এখন এটাকে চেঞ্জ হয়েছে এখন, তো সেইভাবে সেখানে জারি করেছে এবং পুলিশ কিন্তু চেষ্টা করেছে যে ওখানে যাতে যেটা হয়েছে এরকম হওয়া তো উচিত না,
যে যে বিষয় হয়েছে সেটাও যেমন উচিত না, আবার যারা বাসে ছিল তাদেরকেও যেভাবে আক্রমণ করা হয়েছে সেটাও উচিত না। তো সেইগুলো নিশ্চয়ই তদন্তে বেরিয়ে আসবে এবং আইনের পথে চলবে। আমি এটা নিয়ে খুবই উদ্বিগ্ন এবং কেন সেটা হলো আমি অলরেডি একটা তদন্ত কমিটি আমি বলেছি যে তদন্তের সাপেক্ষে আমাকে আপনারা জানান, এবং যদি দেখা যায় কারোর এখানে নেগলিজেন্সি আছে আমি ওনাকে এবং আমাদের সরকারের পক্ষ থেকে যথাযথ যা করার আমরা নিশ্চয়ই করবো। আমাকে গতকালই আমার কাছে আমাদের MORTH ইউনিয়ন মিনিস্টার গডকারিজির একটা চিঠি এসেছে। আমি এর আগেও ওনার সাথে কথা বলেছি, নিজেও আমি চিঠি দিয়েছি, টেলিফোনেও কথা হয়েছে, এবং সেই অনুযায়ী কালকেই আমি একটা চিঠি রিসিভ করেছি। সেখানে বলেছে যে টিম আপনার এখানে আমি পাঠিয়েছিলাম এবং আরও আমি পাঠাবো, এবং তাদেরকে বলেছি 15 অগস্টের আগে পুরো রিপোর্ট দেওয়ার জন্য। এর আগেও আমরা ওই টিমের সাথে আমরা বসেছিলাম, সেক্রেটারিয়েটে বসেছিলাম, পুরো টিম, ওদের টেকনিক্যাল স্টাফও এসেছিল, এবং ওনারা আমাদেরকে বলেছেন যে IIT এর সাথে ওরা কথা বলেছেন কেন এরকমটা হলো, এবং সব জায়গায় হয়নি, পার্টিকুলার কিছু স্ক্র্যাচ আছে সেগুলো হয়নি। তো আমরা ওনাদেরকে বলেছি এইরকম হলে তো আমাদের পক্ষে সমস্যা। তো আমাদের মাননীয় ইউনিয়ন মিনিস্টার অলরেডি বলেছেন যে খুব অতি সত্বর, এর মধ্যে আজকে আমাদের সেক্রেটারি মহোদয় বলেন যে আরেকজন সেক্রেটারি আসছেন, ওনাদের যে MORTH দিয়েছে এবং অন্যান্য যারা টেকনিক্যাল স্টাফ আসবে ওদের কালকে আমার সময় নিয়েছে, এগুলো আমরা দেখছি। এবং ওনারা বলেছেন বৃষ্টির মধ্যে কিন্তু কাজটা যদি আবার নতুনভাবে শুরু হয় তাহলে হয়তো আবার একই অবস্থায় দাঁড়াবে। তো বৃষ্টিটা শেষ হওয়া মাত্রই ওনারা কাজটা শুরু করবেন। দেখুন, এটা বলার সমস্যা এবং বোঝারও সমস্যা, বাঙালিও থাকবে, বাংলাও থাকবে, কাজেই এটা আমার মনে হয় এটা নিয়েও যখনই কিছু একটা কথা হয় তখনই এটাকে নিয়ে একটা নানাভাবে চেষ্টা করা হয় যে এটা যাতে জল ঘোলা করা যায়। আমি মনে করি এগুলো নিয়ে অযথা কিছু না বললেই ভালো, এবং আমরা আমাদের জায়গায় আছি, কোনো সমস্যা নেই। যে বর্তমান গতকাল একটা ছোট্ট একটা বিষয় থেকে অনেকটা বড় একটা রূপ নিয়েছে, আজকেও একটা গাড়ি ভাঙচুর করা হয়েছে, এইসব বিষয় নিয়ে রাজ্যে একটা শান্ত পরিবেশ থাকলে অশান্তির বিষয় দাঁড়ায়, অন্ধকার যদি থাকে তা আলোর বিষয় দাঁড়ায়, আলো থাকলে অন্ধকার আসবে, এগুলো থাকবে, কিন্তু আমরা প্রপারলি সেটাকে ট্যাকেল করতে পারছি কি পারছি না সেটা ইম্পর্টেন্ট। ভালো লোকের সাথে খারাপ লোকও থাকবে, আবার শুভবুদ্ধি সম্পূর্ণ যারা আছেন তাদেরকে আমি বলবো যে বিষয়গুলো আপনারা, আমাদের সরকার এত ভালো করে কাজ করছে, শান্তিপূর্ণ পরিবেশ এখানে আছে, কাজে এক দুটো ঘটনা দিয়ে পুরো সামগ্রিক যে ত্রিপুরার অবস্থা সেটা কিন্তু নির্ণয় করাটা উচিত। ছোট্ট একটা বিষয় থেকে একটা দলের প্রথম সারির নেতৃত্বরা গতকাল হামলার সঙ্গে জড়িত, ভিডিওতে দেখা গেছে, এই বিষয়টি কিভাবে দেখছেন? বলছি, সোশ্যাল মিডিয়া এখন আমাদের জন্য একটা চিন্তার বিষয় দাঁড়িয়েছে, কখন কীভাবে এটাকে ওই সোশ্যাল মিডিয়াতে দেখায়, এগুলো নিয়ে আমার মনে হয় সর্বভারতীয় স্তরে এগুলো হচ্ছে, কাজে এটা নিয়েও আমাদের আগামী দিনে আমরা এগুলো নিয়ে বলা পরামর্শ করব যে অযথা একটা উত্তেজনার সৃষ্টি যেন না করে। দেখুন, আমি একটা কথা বলছি, আমরা তো সবাই সমাজের একটা অঙ্গ এবং অংশ, এবং থানা আছে, পুলিশ আছে, আইন আছে, এবং এগুলো তো আছে, কারণ এই ধরনের ঘটনা যে কোনো সময় হতেই পারে। তো হওয়ার সাথে সাথে এখন দেখতে হবে যে কোনো অ্যাকশন আছে, এবং এটাকে অযথা অন্য রঙে এটাকে অনেকে চেষ্টা করে অন্য রঙে এটাকে রূপ দেওয়ার। আমি বলবো যে এর থেকে যেন বিরত থাকে। পুলিশের কাজ করেছে, ঘটনা হওয়ার সাথে সাথে কিন্তু সেখানে পৌঁছে গেছে। আপনারা সবাই জানেন অলরেডি যে 144 জারি, এখন এটাকে চেঞ্জ হয়েছে এখন, তো সেইভাবে সেখানে জারি করেছে, এবং পুলিশ কিন্তু চেষ্টা করেছে যে ওখানে যাতে যেটা হয়েছে এরকম হওয়া তো উচিত না, যে বিষয় হয়েছে সেটাও যেমন উচিত না, আবার যারা বাসে ছিল তাদেরকেও যেভাবে আক্রমণ করা হয়েছে সেটাও উচিত। তো সেইগুলো নিশ্চয়ই তদন্তে বেরিয়ে আসবে এবং
আইনের পথে আমি এটা নিয়ে খুবই উদ্বিগ্ন এবং কেন সেটা হলো আমি অলরেডি একটা তদন্ত কমিটি আমি বলেছি যে তদন্তের সাপেক্ষে আমাকে আপনারা জানান এবং যদি দেখা যায় কারোর এখানে নেগলিজেন্সি আছে আমি ওনাকে এবং আমাদের সরকারের পক্ষ থেকে যথাযথ যা করার আমরা নিশ্চয়ই করবো আমাকে গতকালই আমার কাছে আমাদের MORTH ইউনিয়ন মিনিস্টার গডকারিজির একটা চিঠি এসেছে। আমি এর আগেও ওনার সাথে কথা বলেছি, নিজেও আমি চিঠি দিয়েছি, টেলিফোনেও কথা হয়েছে এবং সেই অনুযায়ী কালকেই আমি একটা চিঠি রিসিভ করেছি। সেখানে বলেছে যে টিম আপনার এখানে আমি পাঠিয়েছিলাম এবং আরও আমি পাঠাবো এবং তাদেরকে বলেছি 15 অগস্টের আগে পুরো রিপোর্ট দেওয়ার জন্য। এর আগেও আমরা ওই টিমের সাথে আমরা বসেছিলাম, সেক্রেটারিয়েটে বসেছিলাম, পুরো টিম, ওদের টেকনিক্যাল স্টাফও এসেছিল এবং ওনারা আমাদেরকে বলেছেন যে IIT এর সাথে ওরা কথা বলেছেন কেন এরকমটা হলো এবং সব জায়গায় হয়নি, পার্টিকুলার কিছু স্ক্র্যাচ আছে সেগুলো হয়নি। তো আমরা ওনাদেরকে বলেছি এইরকম হলে তো আমাদের পক্ষে সমস্যা। তো আমাদের মাননীয় ইউনিয়ন মিনিস্টার অলরেডি বলেছেন যে খুব অতি সত্বর, এর মধ্যে আজকে আমাদের সেক্রেটারি মহোদয় বলেন যে আরেকজন সেক্রেটারি আসছেন ওনাদের যে নাকি 12:20 একটা কল আইছে আমরা কন্ট্রোল রুমেতে যে সাবরুম মেলামাটা এখন একটা লুক ফুর রয়েছে আর কি, পাগল আর কি, তাহলে পাও পচ্চা রয়েছে আর কি। তাহলে আমরা রেস্কিউ করে কোনো হসপিটাল আছি, হসপিটালে ভর্তি করে দিয়েছি আর কি। তাহলে নামটা আমরা কিছু জানি না। নাকি 12:20 একটা কল আইছে আমরা কন্ট্রোল রুমেতে যে সাবরুম মেলামাটা এখন একটা লুক ফুর রয়েছে আর কি, পাগল আর কি, তাহলে পাও পচ্চা রয়েছে আর কি। তাহলে আমরা রেস্কিউ করে কোনো হসপিটাল আছি, হসপিটালে ভর্তি করে দিয়েছি আর কি। তাহলে নামটা আমরা কিছু জানি না।
বারোটা বিশে একটা কল আইছে আমরা কন্ট্রোল রুমেতে যে সাবরুম মেলামাটা এখন একটা লুক ফুর রয়েছে আর কি, মানে পাগল আর কি, তাই পাও মানে পচ্চা রয়েছে আর কি। তাহলে আমরা রেস্টুকি কোনো হসপিটাল আছি, হসপিটালে ভর্তি করে দিয়েছি আর কি। তাহলে নামটা আমরা কিছু জানি না। বারোটা বিশে একটা কল আইছে আমরা কন্ট্রোল রুমেতে যে সাবরুম মেলামাটা এখন একটা লুক ফুর রয়েছে আর কি, মানে পাগল আর কি, তাই পাও মানে পচ্চা রয়েছে আর কি। তাহলে আমরা রেস্টুকি কোনো হসপিটাল আছি, হসপিটালে ভর্তি করে দিয়েছি আর কি। তাহলে নামটা আমরা কিছু জানি না। বারোটা বিশে একটা কল আইছে আমরা কন্ট্রোল রুমেতে যে সাবরুম মেলামাটা এখন একটা লুক ফুর রয়েছে আর কি, মানে পাগল আর কি, তাই পাও মানে পচ্চা রয়েছে আর কি। তাহলে আমরা রেস্টুকি কোনো হসপিটাল আছি, হসপিটালে ভর্তি করে দিয়েছি আর কি। তাহলে নামটা আমরা কিছু জানি না। বারোটা বিশে একটা কল আইছে আমরা কন্ট্রোল রুমেতে যে সাবরুম মেলামাটা এখন একটা লুক ফুর রয়েছে আর কি, মানে পাগল আর কি, তাই পাও মানে পচ্চা রয়েছে আর কি। তাহলে আমরা রেস্টুকি কোনো হসপিটাল আছি, হসপিটালে ভর্তি করে দিয়েছি আর কি। তাহলে নামটা আমরা কিছু জানি না। বারোটা বিশে একটা কল আইছে আমরা কন্ট্রোল রুমেতে যে সাবরুম মেলামাটা এখন একটা লুক ফুর রয়েছে আর কি, মানে পাগল আর কি, তাই পাও মানে পচ্চা রয়েছে আর কি। তাহলে আমরা রেস্টুকি কোনো হসপিটাল আছি, হসপিটালে ভর্তি করে দিয়েছি আর কি। তাহলে নামটা আমরা কিছু জানি না।
নাকি বারোটা বিশে একটা কল আইছে আমরা কন্ট্রোল রুমেতে যে সাবরুম মেলা মাঠে এখন একটা লুক ফুর রয়েছে আর কি মানে পাগল আর কি তাহলে পাও মানে পচ্চা রয়েছে আর কি তাহলে আমরা রেস্ট কপি কোনো হসপিটাল আছি হসপিটালে ভর্তি করে দিয়েছি আর কি তাহলে নামটা আমরা কিছু জানি না। নাকি বারোটা বিশে একটা কল আইছে আমরা কন্ট্রোল রুমেতে যে সাবরুম মেলা মাঠে এখন একটা লুক ফুর রয়েছে আর কি মানে পাগল আর কি তাহলে পাও মানে পচ্চা রয়েছে আর কি তাহলে আমরা রেস্ট কপি কোনো হসপিটাল আছি হসপিটালে ভর্তি করে দিয়েছি আর কি তাহলে নামটা আমরা কিছু জানি না। সব দিচ্ছেন একটা আমার ডাক্তার সাহেব করুন দিলেন নাই বুঝি না ঠিক আছে ফ্লেক্সিন আরো দি আমি ঘুরে আছি তোমাদের দ্বারা নমস্কার আজকে আর ত্রিপুরা সরকারের বিশেষ করে জুলাইবাড়ি ব্লকের অধীন আমাদের মৎস্য দপ্তরের আধিকারিকের উদ্দেশ্যে উদ্যোগে আমাদের পলিসি ব্যারেজ মুহুরী নদীর উপরে যে প্রতিনিয়ত বছর বছর আমরা যেখানে মৎস্য উৎপাদনের ক্ষেত্রে যে মৎস্য চারা এখানে নদীতে আমরা ছাড়া হয় আজকে সেই অনুযায়ী আজকের দিনটাই আজকে সেই মাছের পোনা ছাড়া হবে। আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের ডেপুটি ডাইরেক্টর সাহেব, উপস্থিত হয়েছেন আমাদের এখানে ফিশারি সুপারিনটেন্ডেন্ট সাহেব, আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন তাবলদত্ত মহোদয়, উপস্থিত এগ্রি স্ট্যান্ডিং কমিটির চেয়ারপারসন, আমাদের জুলাইবাড়ি ব্লকের
ফিশারি অফিসার ম্যাডামরা আছেন, আমাদের এলাকার বিশিষ্ট সমাজসেবক সাধনা দত্ত পাল, বাকি এখানে এলাকার অন্যান্য বিশিষ্ট সমাজসেবক আমাদের মনীন্দ্র বিশ্বাস মহোদয় উপস্থিত হয়েছেন। সবাই মিলে আমরা আজকে এই যে খুব কী কম, এটা খুবই সৌভাগ্যপূর্ণ কাজ। প্রতিনিয়ত আমরা প্রত্যেক বছর এই মাছ ছাড়া হয়। বিশেষ করে মৎস্যজীবী যারা, তারা এই মৎস্যের উৎপাদন করে তারা এখান থেকে যাতে আর্থিকভাবে সচ্ছল হতে পারে। একটু আগে আমাদের ডাইরেক্টর সাহেব যেটা খুব সুন্দর করে বলেছেন, আমরা আগামী দিনে যাতে আরও বেশি বেশি আকারে বিশেষ করে এটা আমাদের এখানে বর্ষাকালীন গেট খোলা মানে রাখা যায় না। তদুপরি আমরা এখানে চেষ্টা করব এই বছর বৃষ্টি কমার পরে আরও বেশি করে ফিশারি দপ্তরের উদ্যোগে আরও মাছ যাতে ছাড়ানো হয় সেই ব্যবস্থা নেওয়া হবে। আর আজকে আমাদের ফিশারি দপ্তরের আধিকারিক যারা রয়েছেন তাদেরকে আমরা অসংখ্য কৃতজ্ঞ জ্ঞাপন করছি। প্রতিনিয়ত বছর আমরা সবাই মিলে এখানে মাছ ছাড়ি যাতে আমরা সবাই স্বাবলম্বন হতে পারি। এতটুকু বলছি, সবাইকে ধন্যবাদ। নমস্কার সবাইকে। আজকে রাজ্য সরকারের মৎস্য দপ্তরের উদ্যোগে এই মোহরী নদীতে কলসির মুখ যেটাকে বলা হয়, এখানে আজকে মাছের চারাপোনা মজুত করা হইব। এটার উদ্দেশ্য হচ্ছে কি মাছের সংরক্ষণ এবং যাতে প্রজনন করে এই নদীতেই মাছের চারাপোনা যাতে উৎপাদিত হয় প্রকৃতিগতভাবে। তাতে কি হয়, আমাদের যারা মৎস্যজীবী আছেন, যারা শুধু নদীতে মাছ আহরণ করে জীবন জীবিকা নির্বাহ করেন, তাদের জীবিকা নির্বাহের ক্ষেত্রে যাতে সুবিধা হয়, কোনো অভাব অনটন যাতে না থাকে, নদীতে যাতে মাছের যথেষ্ট পরিমাণে উৎপাদিত হয়, তার লক্ষ্যে সরকারের এই উদ্দেশ্য। তো প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনার আওতায় ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ডের থ্রু থেকে এই স্কিমটা পরিচালনা করা হয়। তো আজকে আমরা এখানে টোটাল 2,59,000 মাছের চারাপোনা মজুত করা হইব, তাতে করে এলাকার যারা দুস্থ মৎস্যজীবী আছে তাদের উপকারে যাতে আসতে পারে, এই লক্ষ্যে আজকের এই অনুষ্ঠান। সবাইকে ধন্যবাদ। সাহেব দিচ্ছেন একটা, আমার ডাক্তার সাহেব করুন। দিলেন নাই বুঝি না, ঠিক আছে আরো দিই আমি ঘুরে আসি।
অসুবিধা একটু দেন, অসুবিধা একটু বাড়ান, এই দাঁড়ান 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 দাঁড়ান। আরো উঠো বড় উঠো বেশি করে প্যাকেটের মধ্যে ফোনটা নিয়ে যাতে শু না হয়। নমস্কার, আজকের যে পোনা ছাড়ার যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে কি যে আমাদের ত্রিপুরা রাজ্যের যে নদী নালাগুলি আছে, এই নদী নালাগুলিতে মাছের যে সংরক্ষণ, বংশ বিস্তার, এগুলি দিনের পর দিন অবনতির পথে। সেইখানে ত্রিপুরা সরকার তথা ভারত সরকারের একটা যে পরিকল্পনা যে সারা ভারতবর্ষের নদী নালাতে যাতে দেশীয় মাছগুলি প্রজনন করতে পারে, যদি প্রজনন হয় তাইলে পরে এটা সংরক্ষণ হইব, বংশ বিস্তার করব। পাশাপাশি আমাদের যারা দুস্থ মৎস্যজীবীরা আছেন তাদের জীবন জীবিকা নির্বাহ কিন্তু পুরোপুরিভাবে উন্মুক্ত যে নদী নালাগুলি আছে এই নদী নালাগুলির উপর নির্ভরশীল। ফলে ওনাদের যে জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে পথটা সুগম হয় তার উদ্দেশ্যেই এই প্রোগ্রামটা। আজকে মোট 2,59,000 মাছের চারাপোনা, রুই, কাতল, মৃগেল, এই তিনটাই বিশেষ করে এটার সঙ্গে জাপানি পুঁটির একটা পার্সেন্টেজ আছে। এখানে 3 to লাখ। এটা মূলত প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনার অঙ্গ হিসেবে এনএফডিবির থ্রু থেকে এটা পরিচালনা হয়। আগামী দিনে এই কর্মসূচি অবশ্যই আমরা আশা করি যে এটা এনএফডিবিতে আমরা প্রতিনিয়ত আমরা প্রপোজাল পাঠাই বিভাগ দপ্তরের পক্ষ থেকে, এবং এনএফডিবি এটাকে আবার ভারত সরকারের কাছে, মৎস্য দপ্তর যেটা আছে ভারত সরকারের, ওইখানে এটা প্রপোজালটা ইনিশিয়েট করে তারা ওইখান থেকে অ্যাপ্রুভেল হলে পরে আগামী বছরগুলিতেও এইগুলি ধারাবাহিকভাবে চলতে থাকবে। এটা সাধারণ মানুষরা এখন এখানে এসে যা শুনতে পারলাম যে যথেষ্ট পরিমাণে তারা উপকারে আছে তাদের এই যে উন্মুক্ত জলাশয়ে মাছের চারাপোনা যে মজুতকরণ হয়, এবং পাশাপাশি বিভিন্ন সময়ে ব্যারেজের জল যখন ছাড়া হয় তখন আনন্দের সহিত এলাকার লোকজন, কলসি, বিশেষ করে কলসির লোকজন এইগুলিতে অংশগ্রহণ করে। আরলন না কই অসুখ ধরে দেন না একটা, এক লোকে যান, একটু জলে যান, একটু জলে যান, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তিনজন একত্রে দাঁড়ান, আমরা কমো দাঁড়ান দাঁড়ান। অসুবিধা একটু দেন, অসুবিধা একটু বাড়ান, এই দাঁড়ান 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 দাঁড়ান। আরো উঠো বড় উঠো বেশি করে প্যাকেটের মধ্যে ফোনটা নিয়ে যাতে শু না হয়। নমস্কার, আজকের যে পোনা ছাড়ার যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে কি যে আমাদের ত্রিপুরা রাজ্যের যে নদী নালাগুলি আছে এই নদী নালাগুলিতে মাছের যে সংরক্ষণ, বংশ বিস্তার, এগুলি দিনের পর দিন অবনতির পথে। সেইখানে ত্রিপুরা সরকার তথা ভারত সরকারের একটা যে পরিকল্পনা যে সারা ভারতবর্ষের নদী নালাতে যাতে দেশীয় মাছগুলি প্রজনন করতে পারে,
যদি প্রজনন হয় তাইলে পরে এটা সংরক্ষণ হইব, বংশ বিস্তার করব। পাশাপাশি আমাদের যারা দুস্থ মৎস্যজীবীরা আছেন তাদের জীবন জীবিকা নির্বাহ কিন্তু পুরোপুরিভাবে উন্মুক্ত যে নদীনালাগুলি আছে এই নদীনালাগুলির উপর নির্ভরশীল। ফলে ওনাদের যে জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে পথটা সুগম হয় তার উদ্দেশ্যেই এই প্রোগ্রামটা। আজকে মোট 2,59,000 মাছের চারাপোনা, রুই, কাতল, মৃগেল এই তিনটাই বিশেষ করে এটার সঙ্গে জাপানি পুঁটির একটা পার্সেন্টেজ আছে। এখানে 3 to লাখ। এটা মূলত প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনার অঙ্গ হিসেবে এনএফডিবির থ্রু থেকে এটা পরিচালনা হয়। আগামী দিনে এই কর্মসূচি অবশ্যই আমরা আশা করি যে এইটা এনএফডিবিতে আমরা প্রতিনিয়ত আমরা প্রপোজাল পাঠাই ডিপাল দপ্তরের পক্ষ থেকে, এবং এনএফডিবি এটাকে আবার ভারত সরকারের কাছে মৎস্য দপ্তর যেটা আছে ভারত সরকারের ওইখানে এটা প্রপোজালটা ইনিশিয়েট করে তারা ওইখান থেকে অ্যাপ্রুভেল হলে পরে আগামী বছরগুলিতেও এইগুলি ধারাবাহিকভাবে চলতে থাকবে। এটা সাধারণ মানুষরা এখন এখানে এসে যা শুনতে পারলাম যে যথেষ্ট পরিমাণে তারা উপকারে আছে তাদের এই যে উন্মুক্ত জলাশয়ে মাছের চারাপোনা যে মজুতকরণ হয়, এবং পাশাপাশি বিভিন্ন সময়ে ব্যারেজের জল যখন ছাড়া হয় তখন আনন্দের সহিত এলাকার লোকজন কলসি, বিশেষ করে কলসির লোকজন এইগুলিতে অংশগ্রহণ করে। আরলন না কই অসুখ ধরে দেন না একটা এক লোকে যান, একটু জলে যান, একটু জলে যান, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তিনজন একত্রে দাঁড়ান, আমরা কমো দাঁড়ান দাঁড়ান। অসুবিধা একটু দেন, অসুবিধা একটু বাড়ান, এই দাঁড়ান 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 দাঁড়ান। আরো উঠো বড় উঠো বেশি করে প্যাকেটের মধ্যে ফোনটা নিয়ে যাতে না হয়। নমস্কার, আজকের যে পোনা ছাড়ার যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে কি যে আমাদের ত্রিপুরা রাজ্যের যে নদী নালাগুলি আছে এই নদী নালাগুলিতে মাছের যে সংরক্ষণ, বংশ বিস্তার এগুলি দিনের পর দিন অবনতির পথে। সেইখানে ত্রিপুরা সরকার তথা ভারত সরকারের একটা যে পরিকল্পনা যে সারা ভারতবর্ষের নদী নালাতে যাতে দেশীয় মাছগুলি প্রজনন করতে পারে, যদি প্রজনন হয় তাইলে পরে এটা সংরক্ষণ হইব, বংশ বিস্তার করব। পাশাপাশি আমাদের যারা দুস্থ মৎস্যজীবীরা আছেন তাদের জীবন জীবিকা নির্বাহ কিন্তু পুরোপুরিভাবে উন্মুক্ত যে নদীনালাগুলি আছে এই নদীনালাগুলির উপর নির্ভরশীল। ফলে ওনাদের যে জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে পথটা সুগম হয় তার উদ্দেশ্যেই এই প্রোগ্রামটা। আজকে মোট 2,59,000 মাছের চারাপোনা, রুই, কাতল, মৃগেল এই তিনটাই বিশেষ করে এটার সঙ্গে জাপানি পুঁটির একটা পার্সেন্টেজ আছে। এখানে 3 to লাখ। এটা মূলত প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনার অঙ্গ হিসেবে এনএফডিবির থ্রু থেকে এটা পরিচালনা হয়। আগামী দিনে এই কর্মসূচি অবশ্যই আমরা আশা করি যে এটা এনএফডিবিতে আমরা প্রতিনিয়ত আমরা প্রপোজাল পাঠাই ডিপাল দপ্তরের পক্ষ থেকে, এবং এনএফডিবি এটাকে আবার ভারত সরকারের কাছে মৎস্য দপ্তর যেটা আছে ভারত সরকারের ওইখানে এটা প্রপোজালটা ইনিশিয়েট করে তারা
ওইখান থেকে অ্যাপ্রুভেল হলে পরে আগামী বছরগুলিতেও এইগুলি ধারাবাহিকভাবে চলতে থাকবে। এটা সাধারণ মানুষরা এখন এখানে এসে যা শুনতে পারলাম যে যথেষ্ট পরিমাণে তারা বিশেষ করে এরিয়া মোড়া যে জায়গাটা আন্দোলন হয়ে যায় যতক্ষণ ডিএম নাই বয় না আমরা তখন আন্দোলন উড়াইতাম না ডিএম এ কই দিব যে কোন কারণে আইছে না আমাদের ড্রাইভার আমরা যেগুলো আছি সবার ড্রাইভার আমাদের ড্রাইভার একটা এখানে 2:30টার সময় অ্যাক্সিডেন্ট হলো আবার এখানে পাবলিকও খবর পেয়ে আসলো আর পরে থানাওয়ালারা খবর দিছে থানাওয়ালা আইসে 4টা 4:30টার সময় 2.5 ঘন্টা পর তারপরে বৃষ্টি আইসে এদিকে পাবলিক কইছে ভাই কমসে কম আমরা সিমেন্ট সরাই দিতে ড্রাইভারটা বাঁচাতে পারুম পুলিশে কই এটা দায়ী আমি নাই এরপরে বৃষ্টি আইসে পরে এখানে দাঁড়া রইছে আর আমাদের যে পাবলিক হেল্প করছে বৃষ্টির মধ্যে মাল নামাইছে কেন আইসে এরা প্রশাসন কি করলো পুলিশ কি করলো আমাদের ড্রাইভার একটা মদ খাইলে হেরা দৌড়ে নেয় পুলিশের টাকা দিতে লাগে পেট বড় করতে লাগে ড্রাইভার গাড়ির একটা কাগজ নাই আধা ঘন্টার কারণে হেরা দৌড়ে নিয়ে ফাইন করে ওখানে কই আমরা রাত্রিবেলা ঘুমাইলে পুলিশে দেখে ড্রাইভার মদ খাইছে আর ওখানে রাত্রে আয় না কেন এরা 2 কিলোমিটার আমার হ্যাঁ মামা যে আমাদের এই যে গাড়িটা এখানকার স্থানীয় লোকের যারা শব্দে বেরোয় আসছে তারপরে আমাদের পিএসআর স্যাররাও অনেক হেল্প করছে লোকাল তারপরে স্যার
এখানের সমস্ত লোক আওয়াজ শুনে ওনাকে আইসে বাইরে দেখার জন্য যে এই দুর্ঘটনা কাটার জিনিস আনি, তাহলে কি করে লোহা কাটা হবে স্যার? তাহলে এই গাফিলতিটা কার স্যার? প্রশাসন, আমরা তো জানি যে স্যার এটা প্রশাসনের গাফিলতির কারণে সেই একটা লোক 5-6 ঘন্টা পরে তার প্রাণ দিতে হয়েছে। সেই জন্য আজকে আমরা এই ড্রাইভার, আমরা দেশের জন্য অনেক কিছু করি স্যার, আমরা দেশের জন্য আমাদের ভূমিকা রয়েছে। প্রতিটা রুটে রুটে আমরা ড্রাইভার চলি, ছোট হোক বড় হোক, সমস্ত ড্রাইভারের আমাদের যে কোনো মুহূর্তে আমাদের দুর্ঘটনা হতে পারে। যদি আমাদের এই দুর্ঘটনার মধ্যে যদি আমরা বাঁচতে পারার মুহূর্তেও যদি আমরা যদি এই গাফিলতির শিকার হয়ে মরি, আমাদের ফায়ার ব্রিগেডে কল করা হয়েছে। ফায়ার ব্রিগেডে কল করার পরে স্যার তারা এখান থেকে আসছে, 2-3 জন লোক আসছে স্যার। আসার পরে দেখলো যে এখানে আসে 5 থেকে 6 ঘন্টা স্যার সমস্ত এই জনগণ, এখানে লোকাল জনগণের আমাকে এমনি 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 করো, তাহলে আমি বেঁচে যাবো, আমি উঠে যাবো স্যার। ধরন চলে এই ঘটনাটা। তাহলে স্যার আমাদের এই তেলিয়ামরার বুকে অনেক গ্যারেজ আছে ওয়েল্ডিং লোহা কাটার, তাহলে 5-6 ঘন্টার ভিতরে কারণটা হচ্ছে আমরা একটা ড্রাইভার রাত্রে 2:30টার সময় অ্যাক্সিডেন্ট করছে, তো চাপা পড়ে রয়েছে, কিন্তু লোকটারে প্রশাসনের কারণে মারা গেছে। পাবলিক আইসে কাজ করছে, কিন্তু পাবলিকের দিতেছে না কাজ করার লেগে ভালো করে। থানা পুলিশ আছে 1.5 ঘন্টা পরে, ডিসিএম নাই, এসডিএম নাই, তারা যদি আইতো একটু ভালো করে কাজ করতো, তাড়াতাড়ি হেরা বাই করুন যেত, হ্যাঁ বাচ্চা যাইতো। শুধু এসডিএম এর কারণে, ডিসিএম এর কারণে, থানার কারণে লোকটা মারা গেছে। ফায়ার সার্ভিস আইছে 1 ঘন্টা পরে, তো কে লিগে তো যন্ত্রগুলো আনছে, একটা যন্ত্র কোনো কাজের নাই। অন্য জায়গার ভিতরে যদি সাধারণ একটা প্রাইভেট গাড়ি অ্যাক্সিডেন্ট হতো, এটার লাগা ডিএম এসডিএম সব কিছু আইল। আজকে আমার ট্রাক ড্রাইভার দেখে কোনো এইচডিএম ডিএম কেউ আইছে না। আজকে 6 ঘন্টার পরে ড্রাইভারটা মারা গেছে। এরপর আরো 1 ঘন্টা পরে রোড ব্লকটা করেছে। ব্লকটা করেছে আমাদের ড্রাইভারের দাবি চাই। ড্রাইভারটা যে মারা গেল, এটা ডিএম এইচডিএম আইতে হইব, এটা জবাব দিতে লাগবে। ডিউটিটা করছে না, তারার লাগা মারা গেছে। তারা আইতে হইব, সাসপেন্ড করতে হইব, তেলেমুড়া থেকে সাসপেন্ড করতে হইব। আমরা দেশের লাগা সেবা করে আমরা কিছু পাই না। ড্রাইভারের তো যেখানে যায় এখানে মানে একদম ভাই করে ফেলে রাখে। সারা রাস্তা পুলিশ আছে, অথচ অ্যাক্সিডেন্ট 10 মিনিট আয় না পুলিশ, 2.5 ঘন্টা পরে। মানুষটা 5 ঘন্টা যেটা ছিল, মরার পরে 1 ঘন্টার ভিতরে কি করে মারা গেছে। উনি 1 ঘন্টার পরে কি করে আপনারা দাবিটা কি? আমাদের দাবি এখন যে ড্রাইভার পরিবারের যে সুরক্ষার জন্য আমরা আমাদের পরিবহন মন্ত্রী বা আমাদের সংশ্লিষ্ট যেই আমাদের মুখ্যমন্ত্রী আছে, ওনার কাছে আমাদের যেই প্রশাসনের গাফিলতির কারণে যেই এই পরিবারের লোকটা মারা গেছে, ওনার পরিবারের জন্য যাতে কোনো একটা সুব্যবস্থা নিশ্চিত করে, আমরা এই আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই অনুরোধ করি। এই স্টিলগুলো কাটে যদি বাইর করতে, তাহলে ড্রাইভারটা আজকে বেঁচে যায়, তার পরিবার আছে স্যার। আমরা সাধারণ ড্রাইভার, আমরা দেশের জন্য অনেক কিছু করি, তাইলে আমরা কেন স্যার এটা যেইভাবে গাছের সঙ্গে এটা হিস্ট্রি আছে, তা হচ্ছে স্টিল বা লোহা কাটার মেশিন নিয়ে আসছে স্যার। গাছ কাটার মেশিন তাও এখানে স্টার্ট হচ্ছে। তারপরে নাই একটা ক্রেন স্যার, নাই কোনো টুসিং। ড্রাইভারটা 5 থেকে 6 ঘন্টা স্টিয়ারিংয়ের মধ্যেই ফেসে সে প্রাণ ভিক্ষা অনেকটাই। সে স্টিয়ারিং থেকে বলছে যে স্যার আমাকে এই প্রসেস থেকে আমাকে টানেন বা ইয়ে করেন, তাহলে আমি বাঁচতে পারবো। এত আস্তে ধীরে গাফিলতির কারণে কোনো আমাদের উচ্চ পদস্থরে আমাদের কোনো প্রশাসনের লোকও আমাদের নজরে আসেনি স্যার। তাহলে 5 থেকে 6 ঘন্টা একটা ড্রাইভার এত কষ্ট পেয়ে সে এভরিথিং তার বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করার পর্যন্ত সে চেষ্টা করছে, ফোন নাম্বার দিয়েছে। তারপরও স্যার 5-6 ঘন্টা পরে তারপরে সে মারা গেছে স্যার। তাইলে আমার লোহা কাটার ঠিক আছে, তাহলে
ওর ফুটেজ দিবাই শুনিও তোর মতো এরা পয়সা লাইটের ফুটেজ দিবাই শুনি আসে এবং তাদের সাথে একটু কথা বলছেন। তাদের কিছু দাবি দেওয়া আছে যে নাকি ইকুইপমেন্টের অভাবে আজকে দুর্ঘটনাটা হয়ে মানে দুর্ঘটনাটা থেকে তাড়াতাড়ি এটাকে রিলিজ করা গেল না আর কি, যে বাইকে যে আটকে পড়া আর এই গাড়ির মধ্যে যে আটকে পড়া লোকটা ছিল ওটাকে তাড়াতাড়ি বের করতে পারিনি। তো এটা নিয়ে তাদের এখন পরিদর্শন আসলে তার কথা বলবো। গাফিলতিটা কার এখন গাফিলতিটা কার এখন তো আমাদের স্টাফ, আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট, তাদের কাছে যা ইকুইপমেন্ট আছে তারা তো পূর্ণ শক্তিতে এটা কাজ করেছে, তো আপ্রাণ চেষ্টা করেছে ওকে বাঁচানোর জন্য। ঠিক আছে, অভিযোগ উঠেছে যাকে ডিজাস্টার ম্যানেজমেন্টে এসেছে তারা কোনো যন্ত্রপাতি কিছু নিয়ে আসেনি, সেই যারা এখানে প্রেজেন্ট ছিল, যাও একটা গাছ কাটার মেশিন এনেছিল সেটাও কিছু, যারা এখানে প্রেজেন্ট উপস্থিত ছিল তখন ঘটনার সময় তাদের কাছে যে ধরনের ইকুইপমেন্ট আছে ওই ধরনের যন্ত্রপাতি দিয়ে তার সামগ্রিকভাবে সবাই মিলেমিশে চেষ্টা করেছিল, তাদের চেষ্টার কোনো খামতি ছিল না। স্যার, দুর্ঘটনাস্থল থেকে মহকুমা শাসক অফিসটা কতটুকু দূরে? এটা তো 200-250 মিটার হবে। এখন পর্যন্ত মহকুমা কালকেও দেখা যায়নি, আজকেও কি এই যে এটা আমরা যোগাযোগ করেছি কিছুক্ষণের মধ্যেই আসবে। উনি মহকুমা শাসকের অফিসে যদি ডিজাস্টারের সেই ধরনের ইকুইপমেন্টস না থাকে আমি মনে করি তাহলে ব্যর্থতা আছে কি আছে না ওই ব্যাপারটা তো ওইখানে যে জায়গায় কাছেই খোয়াই নদী, সামনেই 18 মোড়া পাহাড়, যে জায়গায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে যাচ্ছে সেই জায়গাতে ডিজাস্টারের খুব স্ট্রংলি থাকার কথা। এখন কি ধরনের কোটি কোটি টাকা খরচও করা হচ্ছে, বরাদ্দ করা হচ্ছে বা খরচ করা হচ্ছে, কিন্তু তাহলে সেই সমস্ত যন্ত্রপাতি, অত্যাধুনিক যন্ত্রপাতি থাকার কথা সেই জায়গাটা। এই ব্যাপারটা আপনার এখন আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে আসবেন, উনি দিতে পারবেন তাদের কাছে কি ধরনের যন্ত্রপাতি আছে। ডিজাস্টার এরা কি তোমরা লাগাইছে ও আচ্ছা। গতকালকে দুর্ঘটনায় তেলিয়ামুড়া মহকুমা প্রশাসক সত্যি মর্মাহত এবং প্রশাসনের পক্ষ থেকে আমরাও এটার জন্য মর্মাহত। আজকে যে ড্রাইভাররা এবং পথচলতি যারা ছিলেন এখানে তারা শুনেছেন যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত যেমন হবে, পাশাপাশি ওই যেই ড্রাইভার মারা গেলেন ওনার পরিবারকে সর্বোচ্চ রকম সহযোগিতা করার আশ্বাস মহকুমা প্রশাসন থেকে আমি দিই। আজকে তো আপনারা কালকে কি কারণে 9টার সময় এর আগে কেন প্রয়োজনে কোনো আধিকারিক? আমাদের আধিকারিক কিন্তু ছিলেন কালকে, আমাদের আধিকারিক সঞ্জীব দেববর্মা মহাশয়। একুরেট টাইম কিন্তু আপনাকে আমি বলতে আমি শুনেছি এর আগে একটি অসুবিধা অ্যাকচুয়ালি যেই ঘটনাটা ঘটেছে সেইটার পূর্ব অনুমান কিন্তু কেউই আমরা করতে পারিনি যে এইরকমভাবে এগোচ্ছে। আমরা জানি ফিল্ডে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম আছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট কে দেখছেন ডিজাস্টার ম্যানেজমেন্ট পুরোটাই আমাদের এসডিএম স্যারই দেখাশোনা করেন। এটা যেহেতু সেন্সিটিভ একটা ব্রাঞ্চ, এটা আমাদের এসডিএম স্যার এটা দেখাশোনা করেন, উনি সবসময় এটার যদি এসডিএম বা আপনারা আসতেন তাহলে আরও তাড়াতাড়ি। আমি দুঃখিত যে আমরা সময় মতো প্রশাসন সময় মতো ডিসিএম সাহেবকে পাঠিয়েছে, কিন্তু ঘটনার পূর্ব অনুমান না করা সত্ত্বেও এই ঘটনা হয়েছে। আর যান্ত্রিক কোনো যোগাযোগ করেনি, ডিজাস্টার ম্যানেজমেন্ট যোগাযোগ করেছে, একদম সর্বতভাবে যোগাযোগ করেছে এবং আমরাও তাদেরকে ডিরেকশন দিয়ে গেছি। আর স্যার আরেকটা জিনিস, মানে এলাকাবাসীদের বা এলাকার যে একটা অভিযোগ যে সঠিক সময় যদি ডিজাস্টার ম্যানেজমেন্টের যে মানে যন্ত্রপাতিগুলি আনা হয়েছিল যে এগুলো যদি সঠিকভাবে কাজ করতো তাহলে হয়তো বা প্রাণটা বাঁচানো যেত, এই বিষয়টা নিয়ে কি বলবেন স্যার? যান্ত্রিক দুর্যোগ, দেখুন যন্ত্র যেহেতু এটা যন্ত্র তো খারাপ হতেই পারে। আমাদের যন্ত্র প্রত্যেকদিনই আমরা প্রতি মাসে আমরা মহড়া করি, সেই মহড়াতে যন্ত্রগুলোকেও মহড়া করা হয়, চেক ইন করা হয়। তো অন ফিল্ড অন দি স্পট যন্ত্রগুলো খারাপ হওয়ার কারণ এটা কিন্তু বলা যায় না, যে কোনো যন্ত্রই খারাপ হতে পারে। ভবিষ্যতে যাতে নতুনভাবে যন্ত্রপাতি আমরা সরবরাহ করতে পারি সেই দিকটা প্রশাসন দেখবে। আমরা এখানে যে আমাদের ড্রাইভার সংগঠন যে এখানে আমাদের যে পথ অবরোধ করার উদ্দেশ্যটা হলো, গত 5 তারিখে এই রাত্রে 2:30টার দিকে আমাদের এই গাড়িটা দুর্ঘটনাগ্রস্ত হয়।
2:30টার দিকে দুর্ঘটনাগ্রস্ত হওয়ার সত্ত্বে এলাকাবাসী এখানকার লোকাল যারা যারা শব্দ পেয়েছে বিকট, এই শব্দর কারণে তারা এসে টিএসআর কেন্দ্রের থেকে টিএসআর জওয়ানেরও আসছে, আসার পরে হেল্পে তারা অনেকটাই হেল্প করছেন। তারপরে ফায়ার ব্রিগেডে খবর দেওয়ার পরে ফায়ার ব্রিগেডের তরফ থেকে 2-3 জন লোক আসছে, কিন্তু তাদের যে এখানে যে ভূমিকা হ্যারাসমেন্ট করার যে কাজটা আমাদের এখানকার এলাকাবাসী এবং আমাদের সমস্ত মানুষের নজরে এটা একদম মানে প্রশাসনিক দুর্বলতা শিকার আমরা দেখছি। কারণ এখানে লোহা কাটার জায়গা গাছ কাটার মেশিন একটা নিয়ে আসছে, তাও কিছু সেই মেশিনটা স্টার্ট হচ্ছে না। তার মধ্যে একটা ট্যাংয়ের কোনো সুব্যবস্থা নাই আমাদের এখানে, নাই একটা টুসিংয়ের কোনো ব্যবস্থা। বর্তমানে উনি ড্রাইভারটা 5 থেকে 6 ঘন্টা উনি স্টিয়ারিং এর এই চিপাতে উনি ফেসে আছিলেন। উনি সমস্ত কথাবার্তা উনি বলেছেন যে ভাই আমাকে এই সিস্টেমে করে, ভিতর থেকে বলছে যে এই সিস্টেম করো, তাইলে ভাই আমি বাঁচতে পারবো বা আমাকে উদ্ধার করতে পারবো, আমি বাঁচতে চাই। কিন্তু প্রশাসনের দুর্বলতা, কোনো সময় যে কোন দিকে কি করতে হয় তারা যদি তারা বলছে যে আমাদের কাছে কোনো হ্যারাসমেন্ট নাই লোহা কাটার, তাহলে আমাদের এটা কোনো জঙ্গলি এলাকা না, টাউন অঞ্চল এলাকাতে। তো আজকের এই যে পথ অবরোধটা মূলত সেই কারণেই, কারণ ড্রাইভারটা প্রাণ গেল যে এই প্রশাসনের ব্যর্থতার কারণে। কারণ সুবিচার যে এইভাবে আমরা ব্যর্থতার কারণে আমরা সুবিচার পাওয়ার জন্য এই মিকির লালের মৃত্যুর কারণে আমরা পথ অবরোধ করছি। প্রশাসন আমাদের কি প্রতিশ্রুতি দেয়, সেই কারণেই আমরা এইটা। তো প্রশাসনিক তরফ থেকে কি আশ্বাস পেয়েছেন আপনারা? আমাদের প্রশাসন তরফ থেকে বলছে যে ওনারা খুব দুঃখিত যে এই মর্মান্তিক ঘটনা, কারণ প্রশাসনের কিছু ব্যর্থতা, কারণ হ্যারাসমেন্টের কারণে এই ড্রাইভারটার প্রাণ গেছে। তাই উচ্চ অফিসাররা আমাদের ডিসিএম স্যার এবং এসডিএম স্যার সমস্ত স্যারেরা তারা চিন্তাধারা করছে যে তার সুব্যবস্থা যাতে বিচার হয় বা তার পরিবারের পাশে ওনারা সাহায্যের হাত বাড়াবেন সরকার তারা। তো এই কারণে আমরা প্রতিশ্রুতি পাওয়ার কারণে আমরা এই পথ অবরোধ করলাম। বিশেষ করে এরিয়া মোড়া যে জায়গাটা এলাকায় আন্দোলন হয়ে যায় যতক্ষণ ডিএম নাই বয় না, আমরা তখন আন্দোলন লড়াইতাম না। ডিএম কই দিব যে কোন কারণে আইছে না আমাদের ড্রাইভার, আমরা যেগুলো আছি সবার ড্রাইভার, আমাদের ড্রাইভার একটা এখানে 2:30টার সময় অ্যাক্সিডেন্ট হলো। আমি এখানে পাবলিক খবর পেয়ে আসলো, আর পরে থানাওয়ালারা খবর দিছে, থানাওয়ালা আইসে 4টা 4:30টার সময়, 2.5 ঘন্টা পর। তারপরে বৃষ্টি আইসে, এদিকে পাবলিক কইছে ভাই কমসে কম আমরা সিমেন্ট সরাই দিতে ড্রাইভারটা বাঁচাতে পারুম। পুলিশে এইটা দায়ী আমি নাই। এরপরে বৃষ্টি আইসে পরে এখানে দাঁড়া রয়েছে, আর আমাদের যে পাবলিক হেল্প করছে বৃষ্টির মধ্যে মাল নামাইছে। কেন আইসে এরা প্রশাসন কি করলো, পুলিশ কি করলো? আমাদের ড্রাইভার একটা মদ খাইলে হেরা দৌড়ে নেয়, পুলিশের টাকা দিতে লাগে, পেট বড় করতে লাগে। ড্রাইভার গাড়ির একটা কাগজ নাই, আধা ঘন্টার কারণে হেরা দৌড়ে নিয়ে ফাইন করে। ওখানে কই আমরা রাত্রিবেলা ঘুমাইলে পুলিশ আয় দেখে ড্রাইভার মদ খাইছে, আর ওখানে রাত্রে আয় না কেন? এরা 2 কিলোমিটার আমার হ্যাঁ মামা চলে যাবো।
গত যে আমাদের এই যে গাড়িটা 5 তারিখে তখন এখানকার স্থানীয় লোকের তারা শব্দ পেয়ে বেরোয় আসছে। তারপরে আমাদের পিএসআর বা স্যাররাও অনেক হেল্প করছে লোকাল। তারপরে স্যার এখানের সমস্ত লোক আওয়াজ শুনে ওনাকে আইসে বাইরে দেখার জন্য যে এই দুর্ঘটনা কাটার জিনিস আনি, তাহলে কি করে লোহা কাটা হবে স্যার? তাহলে এই গাফিলতিটা কার স্যার? প্রশাসন, আমরা তো জানি যে স্যার এটা প্রশাসনের গাফিলতির কারণে সেই একটা লোক 5-6 ঘন্টা পরে তার প্রাণ দিতে হয়েছে। সেই জন্য আজকে আমরা এই ড্রাইভার, আমরা দেশের জন্য অনেক কিছু করি স্যার। আমরা দেশের জন্য আমাদের ভূমিকা রয়েছে। প্রতিটা রুটে রুটে আমরা ড্রাইভার চলি, ছোট হোক বড় হোক, সমস্ত ড্রাইভারের আমাদের যে কোনো মুহূর্তে আমাদের দুর্ঘটনা হতে পারে। যদি আমাদের এই দুর্ঘটনার মধ্যে যদি আমরা বাঁচতে পারার মুহূর্তেও যদি আমরা যদি এই গাফিলতির শিকার হয়ে মরি, আমাদের ফায়ার ব্রিগেডে কল করা হয়েছে। ফায়ার ব্রিগেডে কল করার পরে স্যার তারা এখান থেকে আসছে, 2-3 জন লোক আসছে স্যার। আসার পরে দেখলো যে এখানে আসে 5 থেকে 6 ঘন্টা স্যার সমস্ত এই জনগণ, এখানে লোকাল জনগণের আমাকে এমনি 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 করো, তাহলে আমি বেঁচে যাবো, আমি উঠতে পারবো স্যার। ধরন চলে এই ঘটনাটা। তাহলে স্যার আমাদের এই তেলিয়ামরার বুকে অনেক গ্যারেজ আছে ওয়েল্ডিং লোহা কাটার, তাহলে 5-6 ঘন্টার ভিতরে কারণটা হচ্ছে আমরা একটা ড্রাইভার রাত্রে 2:30টার সময় অ্যাক্সিডেন্ট করছে, তো চাপা পড়ে রয়েছে, কিন্তু লোকটারে প্রশাসনের কারণে মারা গেছে। পাবলিক আইছে কাজ করছে, কিন্তু পাবলিকের দিতেছে না কাজ করার লাগে ভালো করে। থানা পুলিশ আছে 2.5 ঘন্টা পরে, ডিসিএম নাই, এসডিএম নাই, তারা যদি আইতো একটু ভালো করে কাজ করতো, তাড়াতাড়ি হেরা বাই করেন যেত, বাচ্চা যাইতো। শুধু এসডিএম এর কারণে, ডিসিএম এর কারণে, থানার কারণে লোকটা মারা গেছে। ফায়ার সার্ভিস আইছে 1 ঘন্টা পরে, তো কে লিগে তো দেরি করে আইলো। যন্ত্রগুলো আনছে, একটা যন্ত্র কোনো কাজের নাই। অন্য জায়গার ভিতরে যদি সাধারণ একটা প্রাইভেট গাড়ি অ্যাক্সিডেন্ট হতো, এটার লাগা ডিএম এইচডিএম সব কিছু আইলো। আজকে আমার ট্রাক ড্রাইভার দেখে কোনো এইচডিএম ডিএম কেউ আইছে না। আজকে 5 ঘন্টার পরে ড্রাইভারটা মারা গেছে। এরপর আরো 1 ঘন্টা পরে রোড ব্লকটা করেছে। ব্লকটা করেছে আমরা ড্রাইভারের দাবি চাই। ড্রাইভারটা যে মারা গেল, এটা ডিএম এইচডিএম আইতে হইব, এটা জবাব দিতে লাগবে। ডিউটিটা করছে না, তারার লাগা মারা গেছে। তারা আইতে সাসপেন্ড করতে হইব, তেলেমুড়া থেকে সাসপেন্ড করতে হইব। আমরা দেশের লাগা সেবা করে আমরা কিছু পাই না। ড্রাইভারের তো যেখানে যাই এখানে মানে একদম নাই করে ফেলে রাখে। সারা রাস্তা পুলিশ আছে, অথচ অ্যাক্সিডেন্ট 10 মিনিট আয় না পুলিশ, 2.5 ঘন্টা পরে। মানুষটা 5 ঘন্টা যেটা ছিল, মরার পরে 1 ঘন্টার ভিতরে কি করে মারা গেছে। উনি বাঁচার 1 ঘন্টার পরে কি করে আপনারা দাবিটা কি? আমাদের দাবি এখন যে ড্রাইভার পরিবারের যে সুরক্ষার জন্য আমরা আমাদের পরিবহন মন্ত্রী বা আমাদের সংশ্লিষ্ট যেই আমাদের মুখ্যমন্ত্রী আছে, ওনার কাছে আমাদের যেই প্রশাসনের গাফিলতির কারণে যেই এই পরিবারের লোকটা মারা গেছে, ওনার পরিবারের জন্য যাতে কোনো একটা সুব্যবস্থা নিশ্চিত করে, আমরা এই আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই অনুরোধ করি। এই স্টিলগুলো কাটে যদি বাইর করতে, তাহলে ড্রাইভারটা আজকে বেঁচে যায়, তার পরিবার আছে স্যার। আমরা সাধারণ ড্রাইভার, আমরা দেশের জন্য অনেক কিছু করি, তাইলে আমরা কেন স্যার এটা যেইভাবে গাছের সঙ্গে এটা হিস্ট্রি আছে, তা হচ্ছে স্টিল বা লোহা কাটার মেশিন নিয়ে আসছে স্যার। গাছ কাটার মেশিন তাও এখানে স্টার্ট হচ্ছে। তারপরে নাই একটা ক্রেন স্যার, নাই কোনো টুসিং। ড্রাইভারটা 5 থেকে 6 ঘন্টা স্টিয়ারিংয়ের মধ্যেই ফেসে সে প্রাণ ভিক্ষা অনেকটাই। সে স্টিয়ারিং থেকে বলছে যে স্যার আমাকে এই প্রসেস থেকে আমাকে টানেন বা ইয়ে করেন, তাহলে আমি বাঁচতে পারবো। এত আস্তে ধীরে গাফিলতির কারণে কোনো আমাদের
উচ্চ পদস্থরা আমাদের কোনো প্রশাসনের লোকও আমাদের নজরে আসেনি স্যার। তাহলে 5 থেকে 6 ঘন্টা একটা ড্রাইভার এত কষ্ট পেয়ে সে এভরিথিং তার বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করার পর্যন্ত সে চেষ্টা করছে, ফোন নাম্বার দিয়েছে। তারপরও স্যার 5-6 ঘন্টা পরে তারপরে সে মারা গেছে স্যার। তাইলে আমার লোহা কাটার ঠিক আছে তাহলে দুলের মিয়া বলার কথা কইছিল ওই যে টাকা আনছিল আপনার বাচ্চা দুলের মিয়া এইটা তো লেখা হইতো আপনার নামও জানা গ্রাম থেকে কিটা ভাই জেডিএ কই বলবেন না বেডি তো কই দিয়েছে বলে শহরে আমার হচ্ছে টাইনো মরে গেছে হ্যাঁ বাপদা দুজনে মরে গেছে তারা ভাসি হইলে আমরা খুশি হমু। তোমার কাছে এই আমার জোড়াতে আবেদন, আমার বোনের জামাই যে খুন করছে তারার ফাঁসি 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 চাই আর কিছু। কিটা শুনছেন কি এখানে তো মানুষ খেলে এই তো আইয়া দেখলাম আমার ভাইয়ের বউ কইল তোমার ভাইয়েরা মাইরা লাগছে, আমার মইরা গেছি গা, আমার অক্ষণে হুশ হয়েছে, তো আমি আবুইরা তো এরপরে ওই রামতারা বাড়ি দিয়া উঠছি, তোমার ভাই মইরা গেছে কি মইরা গেছে বলতে মাইরা লাগছে কইছে তার আগে মার বদিয়ে কথা কইতারা না। যে ব্যক্তি মারা হয়েছে এর নাম কি? নাম কইছে নাম না, যে ব্যক্তি মারা হয়েছে এর নাম কি? শান্তিরঞ্জন দাস। এরা কি বাড়ি থেকে কি হেরা কজন থাকে? বাড়িতে কে কে থাকে? বাড়িতে আমার দাদা বৌদি থাকে। এদের ছেলে সন্তান নাই? আছে 3 ছেলে, তারা আগরতলা থাকে। হেরা কু আগরতলা, তারা কেউ ব্যবসা কেউ থাকে। মানে বাড়িতে শুধু মা এবং বাবাই থাকে? হ্যাঁ থাকে। আর ওই তারা সব আগরতলা? হ্যাঁ আগরতলা। তো তার মানে বাড়ি তারা ছাড়া আর কেউ নেই বাড়িতে? না, তারা ছাড়া কেউ নেই। মাথাটা হাডা না এদিকে একটা লাইছে রক্ত বাড়তাছে, আতা চুরি গুলা নিছে গা কান্দি এমনি সিরা এগুলো ইত্যাদিছে। আমি কই বললো কি তার বোন আমার রাত্রে টান দিয়ে আইন না কয় তো দাদা বাবুর গরম আইরা লাইছে যা বইনেরে হালাই আর আইসি না, সকল মানুষ লই আইসি, কেউ কয় ঘর ঢুকে না ঢুকছি না গো মা এ দূরই গো আইয়া তুই দেখলাম বইনেরে এই কোন সকলে লইয়া গেছে, আমার নিছে না। কি হচ্ছে সকালে আপনি মানে কি শুনলেন? আপনি শুনছি যে পেশেন্টে আক্রমণ করা হয়েছে, সরি যে মহিলাকে আক্রমণ হেরে নিয়েছেন, মানে কি মানে ঘটনাটা কি হয়েছে? সকালে আমি ঘুম থেকে উঠছি, ওঠার পরেই আমি শুনতেছি মানুষ রাস্তা দিয়া কোয়াবাই করতেছে যে এখানে শান্তি দাসের বাইত রাত্রেবেলা কে বা কাহারা এই আক্রমণ করছে, তারা মারধর করছে, এমনকি মার্ডার হয়েছে। আমি এটা শুনে আমি তড়িঘড়ি করে আমি আইয়া দেখি শান্তি দাসের বউ রাস্তার ধারে, পাশের বাড়ি রাস্তার ধারে গাড়ার মধ্যে পড়ে আছে। তারপরে আমরা কয়েকজন মিলে ওনাকে মেলাঘর হসপিটালে আমরা নিয়ে যাই। হ্যাঁ, হসপিটালে নিয়ে যাওয়ার পরে মেলাঘর থানা থেকে স্টাফ গিয়েছে। যাওয়ার পরে ওই নমিতা দাস নিজের মুখে স্বীকারোক্তি দিয়ে গেছে যে গতকালকে রাত্রে তাদের বাড়িতে 10 থেকে 12 জন ছেলে তাদের বাড়িতে এসে তাদের উপরে আক্রমণ করেছে এবং কি তাদের হাতে ছুরি ছিল এবং কি নমিতা দাসের স্বামী শান্তিরঞ্জন দাসকে মার্ডার করেছে। এবং কি আমরা জানার চেষ্টা করেছি, থানার বড়বাবু সহকারে জানার চেষ্টা করেছে নমিতা দাসের মুখ থেকে যে কারা ওই ছেলে। নমিতা দাস যতটুকু পেরেছে, কারণ অসুস্থ মানুষ
খুব সিরিয়াস কন্ডিশনে আছে। যতটুকু পারেছে উনি ওনার নিজের মুখে স্বীকারোক্তি দিয়ে গেছেন। ওই স্বীকারোক্তির ভিতরে আমরা পেয়েছি যে কাঠালিয়া মুড়ার দুলাল মিয়ার ছেলে, জরিনা বিবির ছেলে এবং কি মকবুল মিয়ার ছেলে, তাদের নাম বলতে পারেছে। আর আরও লোক আছে, কিন্তু এমন শারীরিক অসুস্থ নমিতা দাসের আর কোনো নাম উনি বলতে পারেনি শারীরিক অসুস্থ এই কারণে। আরও লোক আছে, নমিতা দাস নিজে বলেছে আরও লোক আছে তাদের পেছনে, 10-12 জন লোক তাদের বাড়ির মধ্যে এসেছে। ও বাবা বাবা কত কই জল সেলফি স্টিকটা একটু সরালো। না করলে দিলে হইতো না। হ্যাঁ, না করলে দিলে হইতো না। স্পটের ছবি আছে, স্পটের ছবি। গতকালকে আমরা একটা সিক্রেট ইনফরমেশন পাই যে মতিনগর মিনা বেগমের বাড়িতে কিছু ড্রাগস মজুদ আছে। এই খবরের ভিত্তিতে আমতলী থানার অফিসার সহ টিএসআর এবং ওমেন কনস্টেবল তার বাড়িতে রেড করার পর তার বাড়ি থেকে ব্রাউন সুগার আমরা 2টি উদ্ধার করি, 2টি সেভেনের কেস উদ্ধার করি, অনুমান 21 গ্রামের মতো হবে। এই ভিত্তিতে আমরা একটা মামলা নিয়েছি, ডিপিএস অ্যাক্টের একটা মামলা নিয়েছি, যার নাম্বার হলো 76/2025 21B 2529 অফ এনডিপিএস অ্যাক্ট। আজকে মহিলাকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করব এবং তার সঙ্গে আরেকজন যুক্ত আছে যে সোহাগ মিয়া, তার বাড়ি গাবর্দি। তারা এই ব্যবসার সঙ্গে জড়িত, অনেকদিন ধরে তারা এই ব্যবসাটা করছে। বাজার মূল্য আনুমানিক 1 লক্ষ টাকা হবে। একজনকে আটক করা হয়েছে, মহিলাকে, বাড়ির মালিক জড়িত আছে, ওকে আমরা পাইনি, বাড়িতে পাইনি। মিনা বেগম। পুলিশের একই সাফল্য নাকি বিএসএফ ছিল সব? না, পুলিশে, আমরা পুলিশে। তার মধ্য দিয়ে হাজার হাজার কিছু মহিলা দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা নাগাসাকিতে এরই প্রতিবাদে সারা ভারতবর্ষ
আগস্ট 1945। এটা সারা পৃথিবীর সাধারণ মানুষের কাছে অত্যন্ত দুঃখজনক দিক। আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945 সালে শেষ হবার পথে মে মাসে বিশ্বত্রাস ফ্যাসিস্ট হিটলারের বাহিনী সোভিয়েত বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। জাপান আত্মসমর্পণের পথে এই সময়ে আমেরিকান সাম্রাজ্যবাদ পৃথিবীর বুকে প্রথম অ্যাটম বোম ফেলল হিরোশিমাতে 6 আগস্ট এবং 9 আগস্ট নাগাসাকিতে অ্যাটম বোম ফেলেছে। এবং এই অ্যাটম বোমের ফলে হাজার হাজার মানুষ তৎক্ষণাৎ মারা গেলেও তার যে রেডিয়েশনের ফলে সেই জেনারেশন আপনার জেনারেশন লক্ষ লক্ষ মানুষ ভুগছে। এই যে পরিচিত আক্রমণের বিরুদ্ধে তখন থেকে সারা দেশের সারা পৃথিবীর শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই হিরোশিমা দিবস হিসাবে যুদ্ধবিরতি শান্তি চাই, এই দাবিতে সারা বিশ্বব্যাপী এই 6 আগস্ট পালন করে আসছে। আমাদের দল এসইউসিআই কমিউনিস্ট এই দিনটিকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে সারা ভারতবর্ষে পালন করছি। এই জন্য বর্তমানে আমেরিকা আরও বেশি আগ্রাসী হয়েছে। আজকে সাম্রাজ্যবাদী দেশগুলি সারা বিশ্বের বাজার বণ্টনের জন্য ছোট ছোট রাষ্ট্রগুলির উপরে দখলদারি করছে, আক্রমণ চালিয়ে যাচ্ছে, যুদ্ধ উন্মাদনা সৃষ্টি করছে। আপনারা দেখেছেন মিডল ইস্টে কীরকম একের পর এক সিরিয়া থেকে আরম্ভ করে সেই ইরানের উপর আক্রমণ, আর গত 2 বছর ধরে প্যালেস্টাইনের সেই ইসরায়েলি আক্রমণ, সেখানে শিশু নারী সহ হাজার হাজার মানুষ হত্যা করছে। এমনকি খাদ্যের জন্য লাইনে দাঁড়িয়েছে তাকে গুলি করে মারছে, হাসপাতাল পর্যন্ত রেহাই পাচ্ছে না, মানে ত্রাণ শিবিরে পর্যন্ত রেহাই পাচ্ছে না, এইভাবে মারছে। সারা বিশ্বের মানুষ তাকিয়ে দেখছে। রাষ্ট্রসংঘের কোনো রেজলিউশন আমেরিকা মানছে না। এমনকি সাম্রাজ্যবাদী দেশগুলি সেই চীন, সেই রাশিয়া থেকে শুরু করে ভারতবর্ষ পর্যন্ত ইসরায়েলকে যুদ্ধ বন্ধ করার বিরুদ্ধে ভোট দিচ্ছে না রাষ্ট্রসংঘে। ফলে আমরা দাবি করছি আমাদের ভারতবর্ষের একটা সাম্রাজ্যবাদ বিরোধী ঐতিহ্য আছে, জনগণ সাম্রাজ্যবাদ বিরোধী। আমাদের দেশের সরকারের নিকট আমরা দাবি রাখছি যে এই মিডল ইস্টে মধ্যপ্রাচ্যে যে গণহত্যা চলছে, ইসরায়েল আমেরিকার মদতপুষ্ট হয়ে সে গণহত্যা বন্ধ করার বিরুদ্ধে ভারতও যেন রাষ্ট্রসংঘে ভোট প্রদান করে এবং সক্রিয় হয়।
देव की ऋषि सिद्धिदाता गणपति देव की सौराष्ट्रनी देव की सौराष्ट्रनी देव की सौराष्ट्रनी देव की त्रिपुरेश्वरी माई की त्रिपुरेश्वरी माई की त्रिपुरेश्वरी माई की चतुर्दश देवता की चतुर्दश देवता की ऋषि सिन्नमता काली माँ की आपन आपन गुरुदेव की आपन आपन गुरुदेव की आपन आपन गुरुदेव की भक्तबिंदों की भक्तबिंदों की भक्तबिंदों की महाप्रसाद की महाप्रसाद की महाप्रसाद की আজকে আমাদের এখানে আমরা টাউন প্রতাপগড় এলাকাবাসীর পক্ষ থেকে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আমরা গণেশ পূজার আয়োজন করেছি। আমাদের এবার নিয়ে আমাদের সপ্তমবার পূজা অনুষ্ঠিত হতে চলেছে, তারই আজকে অঙ্গ হিসেবে আমাদের খুঁটি পূজা এখানে হয়েছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন এখানে আমাদের 31 নং ওয়ার্ডের কর্পোরেটর মাননীয় শ্রীমতী অঞ্জনা দাস মহোদয়া, উপস্থিত আছেন আমাদের বনমালীপুরের বিশিষ্ট সমাজসেবক রামু দাস মহোদয় সমেত এখানে উপস্থিত বিভিন্ন ধরনের সামাজিক যারা কার্যকর্তারা আছেন এবং আমাদের এখানে এলাকাবাসী সবাই মিলে আমরা এই পূজাটা করি। আমরা 7 দিন আমরা বাবার আরাধনায় ব্রতী এবং এলাকাবাসী সহ সারা ত্রিপুরা রাজ্যে সুখ সমৃদ্ধি কামনা করে যাতে সবার শরীর সুস্থ ভালো থাকে সেই কামনা রেখে আমরা এই পূজাটা আমরা অনুষ্ঠিত করি। এবং আমরা পূজার পাশাপাশি আমরা সামাজিকভাবেও আমরা যেহেতু দায়বদ্ধ, তো সেই পরিপ্রেক্ষিতে আমরা সামাজিকভাবে কিছু কার্যক্রম করারও প্রচেষ্টা আমরা চালিয়ে যাই। যেরকম আমরা এবারও আমরা প্রায় 500 বস্ত্র বিতরণ করার উদ্যোগ নিয়েছি গণেশ পূজার দিন। আমরা আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আমাদের মাননীয় সাংসদ তথা এই এলাকার যিনি অভিভাবক রয়েছেন রাজীব ভট্টাচার্য মহোদয়, ওনার শুভ হাত ধরে আমরা এই বস্ত্র বিতরণ কর্মসূচি আমরা শুরু করব। এবং বিভিন্ন অতিথিরাও আমাদের মধ্যে এর মধ্যে উপস্থিত থাকবেন। আপনার পরিচয়টা? আমি সম্পাদক এই পূজা কমিটির অনির্বাণ শাহ। দুলের মিয়া বলার কথা কইছো, ওই যে টাকা আনছিল আপনার বাচ্চা দুলের মিয়া এইটা তো লাই ফেলতে বলছো আপনার নামও জানা গ্রাম থেকে কিনা ভাই ওয়ারি বলে বেডিয়ে কই বলুন না বেডি তো কইটি দিছে বলে শহরে আমার টাইনো মরে গেছে। হ্যাঁ বাপদা দুজনে মরে গেছে। তারা ভাসি হইলে আমরা খুশি হমু। তোমার কাছে এই আমার জোরাতে আবেদন, আমার বোনের জামাই যে খুন করছে তারার ফাঁসি 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 চাই আর কিছু। কিটা শুনছেন কি এখানে তো মানুষ করে এই তো আইয়া দেখলাম আমার ভাইয়ের বউ কইল তোমার ভাইয়ের মাইরা লাগছে, আমার মইরা গেছি গা, আমার অক্ষণে হুশ হয়েছে, তো আমি আবুইরা তো এরপরে ওই রামতারা বাড়ি দিয়ে উঠছি, তোমার ভাইয়ে মইরা গেছে কি মইরা গেছে বলতে কারা মাইরা লাগছে কইছে তার আগে মার বদিয়ে কথা কইতারা না। যে ব্যক্তি মারা হয়েছে নাম কি? নাম কইছে না। না যে ব্যক্তি মারা হয়েছে নাম কি? শান্তিরঞ্জন দাস। এরা কি বাড়ি থেকে কি হেরা কজন থাকে? বাড়ি থেকে কে থাকে? বাড়িতে আমার দাদা বৌদি থাকে। এদের ছেলে সন্তান নাই? আছে 3 ছেলে, তারা আগরতলা থাকে। হেরা কু? আগরতলা, তারা কেউ ব্যবসা কেউ থাকে। মানে বাড়িতে শুধু মা এবং বাবাই থাকে? হ্যাঁ থাকে। আর ওই তারা সব আগরতলা? হ্যাঁ আগরতলা। তো তার মানে বাড়ি তারা ছাড়া আর কেউ নেই বাড়িতে? না তারা ছাড়া কেউ নেই। মাথাটা হাডা না এদিকে একটা লেছে রক্ত বাড়তাছে
আতায় চুরি করলে নিছে গা কান্দি এমনি সিরিয়া এগুলো তো এগুলো দিছে আমি কই বললো কি তাহলে বোন আমার হাতটা টান দিয়ে আইন না কয় তো দাদা বাবুর গরম আইরা লাইছে যা বইনেরে হালাই আর আইসি না সকল মানুষ লই আইসি কেউ কয় ঘর ঢুকে না ঢুকছি না গো মা এ দূরই গো আইয়া তুই দেখলাম বইনেরে এই কোন সকলে লইয়া গেছে আমার নিছে না আর সকাল আমার কি হচ্ছে সকালে আপনি মানে কি শুনলেন? আপনি শুনছি যে পেশেন্টের আক্রমণ করা হয়েছে, সরি যে মহিলাকে আক্রমণ হেরে নিয়েছেন, মানে কি মানে ঘটনাটা কি হয়েছে? সকালে আমি ঘুম থেকে উঠছি, ওঠার পরেই আমি শুনতেছি মানুষ রাস্তা দিয়ে কোয়াবাই করতেছে যে এখানে শান্তি দাসের বাইর রাত্রেবেলা কে বা কাহারা এই আক্রমণ করছে, তারা মারধর করছে এবং কি মার্ডার হয়েছে। আমি এটা শুনে আমি তড়িঘড়ি করে আমি আয়া দেখি শান্তি দাসের বউ রাস্তার ধারে পাশের বাড়ি রাস্তার ধারের গাড়ার মধ্যে পড়ে আছে। তারপরে আমরা কয়েকজন মিলে ওনাকে আমরা মেলাঘর হসপিটালে আমরা নিয়ে যাই। হ্যাঁ, হসপিটালে নিয়ে যাওয়ার পরে মেলাঘর থানা থেকে স্টাফ গিয়েছে। যাওয়ার পরে ওই নমিতা দাস নিজের মুখে স্বীকারোক্তি দিয়ে গেছে যে গতকালকে রাত্রে তাদের বাড়িতে 10 থেকে 12 জন ছেলে তাদের বাড়িতে এসে তাদের উপরে আক্রমণ করেছে এবং কি তাদের হাতে ছুরি ছিল এবং কি নমিতা দাসের স্বামী শান্তিরঞ্জন দাসকে মার্ডার করেছে। এবং কি আমরা জানার চেষ্টা করেছি, থানার বড়বাবু সহকারে জানার চেষ্টা করেছে নমিতা দাসের মুখ থেকে যে কারা ওই ছেলে। নমিতা দাস যতটুকু পেরেছে, কারণ অসুস্থ মানুষ খুব সিরিয়াস কন্ডিশনে আছে, যতটুকু পারেছে উনি ওনার নিজের মুখে স্বীকারোক্তি দিয়ে গেছেন। ওই স্বীকারোক্তির ভিতরে আমরা পেয়েছি যে কাঠালিয়া মুড়ার দুলাল মিয়ার ছেলে, জরিনা বিবির ছেলে এবং কি মকবুল মিয়ার ছেলে, তাদের নাম বলতে পারেছে। আর আরও লোক আছে, কিন্তু এমন শারীরিক অসুস্থ নমিতা দাসের আর কোনো নাম উনি বলতে পারেনি শারীরিক অসুস্থ এই কারণে। আরও লোক আছে, নমিতা দাস নিজে বলেছে আরও লোক আছে তাদের পেছনে, 10-12 জন লোক তাদের বাড়ির মধ্যে এসেছে। ও বাবা বাবা কত কই জল সেলফি স্টিকটা একটু সরাই না করলে দিলে হইতো না। হ্যাঁ, না করলে দিলে হইতো না। স্পটের ছবি আছে, স্পটের ছবি। গতকালকে আমরা একটা সিক্রেট ইনফরমেশন পাই যে মতিনগর মিনা বেগমের বাড়িতে কিছু ড্রাগস মজুদ আছে। এই খবরের ভিত্তিতে আমতলী থানার অফিসার সহ টিএসআর এবং ওমেন কনস্টেবল তার বাড়িতে রেড করার পর তার বাড়ি থেকে ব্রাউন সুগার আমরা 2টি মানে উদ্ধার করি, 2টি সেভেনের কেস উদ্ধার করি, অনুমান 21 গ্রামের মতো হবে।
এই ভিত্তিতে আমরা একটা মামলা নিয়েছি, এনডিপিএস অ্যাক্টের একটা মামলা নিয়েছি, যার নাম্বার হলো 76/2025 21B 2529 অফ এনডিপিএস অ্যাক্ট। আজকে মহিলাকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করব এবং তার সঙ্গে আরেকজন যুক্ত আছে যে সোহাগ মিয়া, তার বাড়ি গাবর্দি। তারা এই ব্যবসার সঙ্গে জড়িত, অনেকদিন ধরে তারা এই ব্যবসাটা করছে। বাজার মূল্য আনুমানিক 1 লক্ষ টাকা হবে। একজনকে আটক করা হয়েছে, মহিলাকে, বাড়ির মালিক জড়িত আছে, ওকে আমরা পাইনি, বাড়িতে পাইনি। মিনা বেগম। পুলিশের একই সাফল্য নাকি বিএসএফ ছিল সব? না, পুলিশে, আমরা পুলিশে। তার মধ্য দিয়ে হাজার হাজার শিশু মহিলা দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা নাগাসাকিতে এরই প্রতিবাদে সারা ভারতবর্ষ সদস্য কংগ্রেস তরুণ ময়ূর আজকে এই সভায় প্রধান বক্তা আমাদের দলের রাজ্য সাংগঠনিক কমিটির এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের দলের রাজ্য 6 আগস্ট 1945, এটা সারা পৃথিবীর সাধারণ মানুষের কাছে অত্যন্ত দুঃখজনক দিক। আপনারা জানেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945 সালে শেষ হবার পথে উনিশশো পঁয়তাল্লিশ সালের মে মাসে বিশ্বত্রাস ফ্যাসিস্ট হিটলারের বাহিনী সোভিয়েত বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। জাপান আত্মসমর্পণের পথে এই সময়ে আমেরিকান সাম্রাজ্যবাদ পৃথিবীর বুকে প্রথম অ্যাটম বোম ফেলল হিরোশিমাতে 6 আগস্ট এবং 9 আগস্ট নাগাসাকিতে অ্যাটম বোম ফেলেছে। এবং এই অ্যাটম বোমের ফলে হাজার হাজার মানুষ তৎক্ষণাৎ মারা গেলেও তার যে রেডিয়েশনের ফলে সেই জেনারেশন আফটার জেনারেশন লক্ষ লক্ষ মানুষ ভুগছে। এই যে পরিচিত আক্রমণের বিরুদ্ধে তখন থেকে সারা দেশের সারা পৃথিবীর শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই হিরোশিমা দিবস হিসাবে যুদ্ধবিরতি শান্তি চাই, এই দাবিতে সারা বিশ্বব্যাপী এই 6 আগস্ট পালন করে আসছে। আমাদের দল এসইউসিআই কমিউনিস্ট এই দিনটিকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে সারা ভারতবর্ষে পালন করছি। এই জন্য বর্তমানে আমেরিকা আরও বেশি আগ্রাসী হয়েছে। আজকে সাম্রাজ্যবাদী দেশগুলি সারা বিশ্বের বাজার বন্টনের জন্য ছোট ছোট রাষ্ট্রগুলির উপরে দখলদারি করছে, আক্রমণ চালিয়ে যাচ্ছে, যুদ্ধ উন্মাদনা সৃষ্টি করছে। আপনারা দেখেছেন মিডল ইস্টে কীরকম একের পর এক সিরিয়া থেকে আরম্ভ করে সেই ইরানের উপর আক্রমণ, আর গত 2 বছর ধরে প্যালেস্টাইনের
যেই ইসরায়েলি আক্রমণ সেখানে শিশু নারী সহ হাজার হাজার মানুষ হত্যা করছে, এমনকি খাদ্যের জন্য লাইনে দাঁড়িয়েছে তাকে গুলি করে মারছে, হাসপাতাল পর্যন্ত রেহাই পাচ্ছে না, মানে ত্রাণ শিবিরে পর্যন্ত রেহাই পাচ্ছে না, এইভাবে মারছে। সারা বিশ্বের মানুষ তাকিয়ে দেখছে। রাষ্ট্রসংঘের কোনো রেজলিউশন আমেরিকা মানছে না। এমনকি সাম্রাজ্যবাদী দেশগুলি সেই চীন, সেই রাশিয়া থেকে শুরু করে ভারতবর্ষ পর্যন্ত ইসরায়েলকে যুদ্ধ বন্ধ করার বিরুদ্ধে ভোট দিচ্ছে না রাষ্ট্রসংঘে। ফলে আমরা দাবি করছি, আমাদের ভারতবর্ষের একটা সাম্রাজ্যবাদ বিরোধী ঐতিহ্য আছে, জনগণ সাম্রাজ্যবাদ বিরোধী। আমাদের দেশের সরকারের নিকট আমরা দাবি রাখছি যে এই মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে যে গণহত্যা চলছে, ইসরায়েল আমেরিকার মদতপুষ্ট হয়ে সেই গণহত্যা বন্ধ করার বিরুদ্ধে ভারতও যেন রাষ্ট্রসংঘে ভোট প্রদান করে এবং সক্রিয় হয়। देव की जय, सिद्धिदाता गणपति देव की जय, शनि देव की जय, शनि देव की जय, शनि देव की त्रिपुरेश्वरी माई की त्रिपुरेश्वरी माई की त्रिपुरेश्वरी माई की चतुर्दश देवता की चतुर्दश देवता की श्री माता काली माँ की आपन आपन गुरुदेव की आपन आपन गुरुदेव की आपन आपन गुरुदेव की भक्तबिंदो की भक्तबिंदो की भक्तबिंदो की महाप्रसाद की महाप्रसाद की महाप्रसाद की
আজকে আমাদের এখানে আমরা টাউন প্রতাপগড় এলাকাবাসীর পক্ষ থেকে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আমরা গণেশ পূজার আয়োজন করেছি। আমাদের এবার নিয়ে আমাদের সপ্তমবার পূজা অনুষ্ঠিত হতে চলেছে, তারই আজকে অঙ্গ হিসেবে আমাদের খুঁটি পূজা এখানে হয়েছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন এখানে আমাদের 31 নং ওয়ার্ডের কর্পোরেটর মাননীয় শ্রীমতী অঞ্জনা দাস মহোদয়া, উপস্থিত আছেন আমাদের বনমালীপুরের বিশিষ্ট সমাজসেবক রামু দাস মহোদয় সমেত এখানে উপস্থিত বিভিন্ন ধরনের সামাজিক যারা কার্যকর্তারা আছেন এবং আমাদের এখানে এলাকাবাসী সবাই মিলে আমরা এই পূজাটা করি। আমরা 7 দিন আমরা বাবার আরাধনায় ব্রতী এবং এলাকাবাসী সহ সারা ত্রিপুরা রাজ্যে সুখ সমৃদ্ধি কামনা করে যাতে সবার শরীর সুস্থ ভালো থাকে সেই কামনা রেখে আমি সব কাজ করে নিয়েছি। আমি বলবো না আমাদের সরকার সব কাজ করে নিয়েছে। 25 বছরের সিপিএম এর অপশাসন, কংগ্রেসের জুট আমল এই রাজ্যটাকে, এই বিশালগড়টাকে ধ্বংস করে দিয়েছিল। যেখানেই যাবেন অনুন্নয়নের ছোঁয়া দেখতে পেতেন, কিন্তু আমরা চেষ্টা করছি এই 25 বছর কংগ্রেসের শাসন, সিপিএম এর শাসন যে ক্ষতিটুকু আমাদের করেছে, আমরা 2 বছরে আমরা সেটা রিকভারি হয়তোবা করতে পারছি না। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি যদি মানুষের জন্য কাজ করতে পারি তাহলে আগামীতে আপনাদের কাছে ভোট চাইতে যাইব। যদি কাজ না করতে পারি ভোট চাইতে যাইব না, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। আমরা প্রত্যেকে মিলে আমাদের এই স্বপ্নের বিশালগড়কে আমরা সর্বশ্রেষ্ঠ বিশালগড়ে পরিণত করব। আমাদের বিশালগড় থেকে দেখে যেন গোটা রাজ্য দেখে বিশালগড়ের সংখ্যালঘুরা ভারতীয় জনতা পার্টির পাশে আছে, বিশালগড়ের সংখ্যালঘুরা সুশান্ত দেবের পাশে আছে। আমরা যেন সবাই মিলে হাতে হাত রেখে আমাদের এই স্বপ্নের বিশালগড়কে যেন আমরা এই রাজ্যের মধ্যে একটা শ্রেষ্ঠত্বের জায়গায় নিয়ে যেতে পারি, সেই লক্ষ্যে আমরা সবাই মিলে কাজ করব। অন্তত 25% কম টাকায় বিক্রি করতে হতো। আপনাদের দিকে মনের হিসাবে আমাদের দশা ছিল, গনিয়ামারা থেকে পুরাতল যাওয়ার রাস্তার কি বেহাল দশা ছিল, আমাদের নিচের বাজার থেকে আমাদের পশ্চিমাঞ্চলের লাইফলাইন বস্কনগর পর্যন্ত যাওয়ার রাস্তার কি বেহাল দশা ছিল, আমাদের রাউতখোলা থেকে বাগদাদি হয়ে গোলাঘাটি যাওয়ার কি রাস্তার কি বেহাল দশা ছিল। আমরা প্রত্যেকটা কাজ মানুষের জন্য করেছি, আর যেই কাজগুলো বাকি আছে এই বাকি কাজগুলো আমরা মানুষের জন্য করব। কোন ষড়যন্ত্র, কোন প্রোপাগান্ডা আমাদেরকে রুখতে পারবে না। কোন ষড়যন্ত্র, কোন প্রোপাগান্ডা বিশালগড়ের উন্নয়নকে রুখতে পারবে না। কোন ষড়যন্ত্র, কোন প্রোপাগান্ডা বিশালগড়ের ভারতীয় জনতা পার্টিকে রুখতে পারবে না। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। যেখানে অসুবিধা হবে, যেখানে আপনাদের সঙ্গে সমস্যা হবে, আপনারা আপনাদের পুত্র সম, কারোর ভাই সম সুশান্তর সঙ্গে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা দিন রাত্র আপনাদের পাশে থাকব। আমরা সবাই মিলে আমাদের এই বিশালগড়কে শ্রেষ্ঠ বিশালগড়ে পরিণত করব। আমি আর বেশি লম্বা বক্তব্য দেব না। এই বিষয়গুলো বিবেচনার মধ্যে রাখবেন। আমাদের রাজ্য সরকারের মধ্যে, রাজ্যের ক্ষেত্রে যদি ধরি, এখানে কংগ্রেসের দরদ দেখানোর চেষ্টা করেন। এখান থেকে রাজ্যের বিভিন্ন সময় মন্ত্রীরা হয়েছে, কেজিতে হচ্ছে 1 ফালি ধান আর 16 পালিতে হয় 1 হাঁটু, 6000 টাকা বিক্রি হতো। আর এই ধান কিনা শুরুর পর আজকে সেই ধানের টাকাটাই সংখ্যালঘুদেরকে জন্য বিপদ খাড়া করছে। সংখ্যালঘুরা ভারতীয় জনতা পার্টি করবে। কথা বলা শেষ করব। এই ত্রিপুরা রাজ্যের মধ্যে সেখানে পূর্ণ রাজ্যের শাসন প্রায় 78 পর্যন্ত অধ্যক্ষ বামফ্রন্টের সরকার তৈরি হয় 78 সালে। সংখ্যালঘু দরদ দেখানোর নানান কথা বলা হয়। এ রাজ্যের মধ্যে সিপিএম এর ভারতের সাথে যুক্ত হয়, তারপর দিল্লি থেকে গোটা বিশালগড়বাসীর আশীর্বাদ ভালোবাসা আমি পেয়েছি বলেই আমি বিধায়ক হয়ে কাজ করার সুযোগ পেয়েছি, এবং এই আশীর্বাদ ভালোবাসা আমাকে সংখ্যালঘু অংশের নাগরিকরাও দিয়েছে, গুরুজনরা মায়েরাও দিয়েছে। অনেক জায়গায়, অনেক সভায়, অনেক বিধানসভায় আমার যাওয়ার সুযোগ হয়। সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে কংগ্রেস সিপিএম এর প্রোপাগান্ডা, কংগ্রেস সিপিএম এর মিথ্যাচার আমরা শুনি। কি বলে?
ভারতীয় জনতা পার্টি সাম্প্রদায়িক দল, ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু বিদ্বেষী দল, ভারতীয় জনতা পার্টির সঙ্গে সংখ্যালঘুরা বলে নাই, সংখ্যালঘুরা ভারতীয় জনতা পার্টিকে ভালোবাসে না, এরকম অনেক প্রোপাগান্ডা, মিথ্যাচার আমরা কিন্তু বিভিন্ন জায়গায় শুনতে পাই। যারা এরকম মিথ্যাচার করে, যারা এরকম প্রোপাগান্ডা করে, আজকের এই সভা থেকে মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই, বিশালগড়ে এসে দেখে যান সংখ্যালঘু অংশের ভাই বোনেরা ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে। আমাদের বিচারধারা সর্বধর্ম সমভাব, প্রত্যেকটা ধর্মের মানুষকে সমান মর্যাদা দেওয়া, সম্মান দেওয়া, এইটা ভারতীয় জনতা পার্টির বিচারধারা। আমরা প্রত্যেকটা ধর্মের মানুষকে সম্মান করি, কিন্তু যারা বড় বড় কথা বলে, যারা মিথ্যাচার করছে, এই কমিউনিস্ট পার্টির নেতারা ধর্মকে আফিমের মতো নেশা বলে। এই কমিউনিস্ট পার্টির নেতারা ধর্ম বিশ্বাস করে না। এই কমিউনিস্ট পার্টির নেতারা নিজেকে নাস্তিক বলে আখ্যায়িত করে। আপনারা বলুন, আপনারা যারা এখানে ধর্মপ্রাণ সংখ্যালঘু অংশের ভাইয়েরা, বয়োজ্যেষ্ঠরা আছেন, আমিও আমার ধর্ম গর্ব করে, আমি সনাতন ধর্মের লোক, আমি আমার ধর্মীয় চর্চা, আমার পূজা অর্চনা আমি করে থাকি। আপনারা যারা সংখ্যালঘু অংশের ভাইয়েরা, বোনেরা, বয়োজ্যেষ্ঠরা আছেন, আপনারাও ধর্মীয় আচার আচরণ আপনারা নিষ্ঠার সঙ্গে পালন করেন। আপনারা কিভাবে এই নাস্তিকের দলের কথা শুনে, আপনারা কিভাবে এই নাস্তিকের দল যারা ধর্মকে আফিমের মতো নেশা বলে, আপনারা ওনাদের কথা কিভাবে শুনবেন? এই প্রশ্ন আপনাদের কাছে রাখলাম, উত্তর আপনারাই দেবেন। আমার দৃঢ় বিশ্বাস, আগামীতে যদি কোন সিপিএম এর, কংগ্রেসের নেতারা আপনাদের বাড়িতে যায়, আপনারা এই প্রশ্নটুকু করবেন এবং বলবেন, এই যদি উত্তর দিতে পারো তাহলে আমাদের এলাকায় আসবে, যদি উত্তর দিতে পারো আমাদের বাড়িতে আসবে। লজ্জা থাকা দরকার। ওনারা বলে ওনারা নাকি সংখ্যালঘু দরদি। মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি একমাত্র এই কংগ্রেস সিপিএম করে থাকে। সেখানে মন্ডল সভাপতি কথা দিয়ে কথা শুরু করেছিলেন, কাজেই বাস্তবতার নিরিখে উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন ডক্টর এপিজে আব্দুল কালামকে এই রাজ্যের সর্বোচ্চ আসনে, মহামান্য রাষ্ট্রপতির আসনে বসানো হয়েছিল। এইটাই ভারতীয় জনতা পার্টি, এইটাই ভারতীয় জনতা পার্টির বিচারধারা, এইটা আমাদের বুঝতে হবে। আমরা রাজনীতির জন্য রাজনীতি করি না। আমি চাই না আমার ক্ষমতা আছে, আমি যুব মোর্চার প্রদেশ সভাপতি, আমি বিধায়ক, আমার ক্ষমতা আছে, আমি জোর করে কারোর কাছ থেকে ভোট আনবো, কারোর কাছ থেকে ভালোবাসা আদায় করব, এইটা আমি চাই না। আমি জানি ভালোবাসার মাধ্যমে বিশ্ব জয় করা যায়। একবারের জায়গায় 10 বার যাব, 10 বারে না হলে 100 বার যাব। আপনাদের প্রত্যেকের এখানে 1000-1200 কার্যকর্তা সমর্থক যারা আমাকে ভালোবাসেন এসছেন, বিশালগড়ে 20,000-এর উপর সংখ্যালঘু ভোটার আছে, প্রত্যেকের কাছে যাব, প্রত্যেকের ভালোবাসা, আশীর্বাদ আমি আদায় করব, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। করব মানুষ যেই বিভ্রান্ত করে, বিরোধী দল যেই বিভ্রান্ত করছে, সেই বিভ্রান্তে কেউ ফাঁদে পা দেবেন না। আপনারা দেখেছেন, আপনারা শুনেছেন, এখানে অনেক মুরব্বী জনেরা আছেন। এই বিশালগড়ে দুইজন বিধায়কের খুন হয়েছিল, একজন কংগ্রেসের পরিমল সাহা, একজন সিপিএম এর গৌতম দত্ত। উনারা ক্ষমতার জন্য, এই সিপিএম কংগ্রেস ক্ষমতার জন্য কত নিচে নামতে পারে সেটার একটা ছোট্ট উদাহরণ আপনাদের কাছে দিচ্ছি। বিধায়ক পরিমল সাহাকে সিপিএম এর দুষ্কৃতীরা প্রকাশ্য দিবালোকে হত্যা করেছিল এবং সিপিএম এর বিধায়ক গৌতম দত্তকে
কংগ্রেসের সন্ত্রাসীরা হত্যা করেছিল। আজকে শুধু ক্ষমতার জন্য 2023-এর বিধানসভা নির্বাচনে দুই মেরুর দুইটা দল, বিধায়ক পরিমল সাহার মায়ের চোখের জল, বিধায়ক গৌতম দত্তর মায়ের চোখের জলকে অসম্মান জানিয়ে শুধুমাত্র ক্ষমতার জন্য একসঙ্গে এসেছিল। এবং কিন্তু বিশালগড়ের প্রত্যেকটা নাগরিক উনাদেরকে উচিত শিক্ষা দিয়েছেন। বিশালগড়ের পদ্ম ফুল ফুটিয়ে, বিশালগড়ের পদ্ম ফুলকে পবিত্র বিধানসভায় পাঠিয়ে উচিত শিক্ষা আপনারা দিয়েছেন। আমি চাই বিশালগড়ের প্রত্যেকটা বুথে, আমাদের অরবিন্দনগর, ঘনিয়ামারা, পুরাথল, গজারিয়া, কেকে নগর, আমাদের রঘুনাথপুর, প্রভুরামপুর, আমাদের বাগদাদিঘি, চন্দ্রনগর, জাঙ্গালিয়া থেকে শুরু করে আমাদের এসডিএম অফিস সংলগ্ন মুরাবাড়ি থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা এলাকায় যেন আমরা পদ্ম ফুল ফুটাতে পারি। প্রত্যেকটা এলাকায় যেন এই যারা স্বঘোষিত বিরোধী দলের নেতৃত্বরা আছে, যারা দায়িত্ব নিয়ে কথা বলার সুযোগ নেই, যারা শুধুমাত্র মিথ্যাচার করে, ওনাদেরকে যেন আপনারা উচিত শিক্ষা দেন। আমি কয়েকদিন আগে একটা সভায় আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম, বিশালগড়ে এই 2 বছরে 200 কোটি টাকার বেশি ডেভেলপমেন্ট ওয়ার্ক, উন্নয়নমূলক কাজ হয়েছে। কিন্তু আমি দেখলাম সিপিএম এর তথাকথিত নেতা, যিনি নিজেকে তাত্ত্বিক নেতা বলে ভাবেন, যিনি পুত্র সম সুশান্তর কাছে ভোটে হয়েছেন, উনি বড় বড় কথা বলছেন। আমি আজকেও অন ক্যামেরা মিডিয়ার সামনে দায়িত্ব নিয়ে বলছি, আমি 200 কোটি ভুল বলেছিলাম, এটা 250 কোটি ছেড়ে গিয়েছে এবং বিশালগড়ের প্রত্যেকটা প্রান্তে ডেভেলপমেন্ট হয়েছে, ডেভেলপমেন্ট হচ্ছে। আমি কোনো বক্তব্যে, কোনো সভায় আমি লম্বা বক্তব্য দেইনি। আমি শুধু 2-3টি কথা বলেছিলাম। আমি বিশালগড়ের, আমি যদি বিধায়ক হতে পারি, আমি বিশালগড়ের প্রত্যেকটা অংশের মানুষের জন্য কাজ করব। আমি বলেছিলাম আমার ঘরের দরজা 24 ঘন্টা প্রত্যেকটা বিশালগড়বাসীর জন্য খোলা থাকবে। আমি বলেছিলাম আমি আগরতলায় বিধায়ক আবাসে থাকবো না, আমি আমার নিজ বাড়িতে থাকব এবং 24 ঘন্টা দিন রাত্র বিশালগড়বাসীর জন্য কাজ করব। আপনারা বলবেন আমি যে কথাগুলা বলেছিলাম সেইগুলা পালন করছি কিনা, আমার মধ্যে কোনো ভেদাভেদ আছে কিনা সেইটা আপনারা বলবেন। আমি প্রত্যেকের জন্য কাজ করছি কিনা সেইটা আপনারা বলবেন। আমরা অনেক জায়গায় দেখি একটা হিন্দু মুসলিম নিয়ে একটা বিভ্রান্ত করার চেষ্টা হয়। আপনারা দেখেছেন অপারেশন সিন্দুর হয়েছে, যে অপারেশন সিন্দুরে একজন মুসলিম বোন, একজন হিন্দু বোন, 2 জন বোন মিলে এই অপারেশন সিন্দুর লিড দিয়েছে। আমি নিজে বিশালগড়ের বিভিন্ন প্রান্তে যারা বর্ডারে কাজ করছে, যারা আমাদের দেশের সেবা করছে, যারা আর্মিরা আছে, যারা ফৌজিরা আছে, বিএসএফ, সিআরপিএফ, যারা বিশালগড় বিধানসভার প্রত্যেকের বাড়িতে গিয়েছি। এখানে অনেক সংখ্যালঘু ভাইরাও আছে যারা দেশের সেবা করছে, যারা দেশের জন্য নিজের প্রাণ বলিদান দিচ্ছে। আমরা এইরকম সংখ্যালঘু যুবকদেরকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, আমরা নমন করি। এইটাই ভারতীয় জনতা পার্টির কালচার। আমি সব কাজ করে নিয়েছি, আমি বলবো না আমাদের সরকার সব কাজ করে নিয়েছে। 25 বছরের সিপিএম এর অপশাসন, কংগ্রেসের জুট আমল এই রাজ্যটাকে, এই বিশালগড়টাকে ধ্বংস করে দিয়েছিল। যেখানেই যাবেন অনুন্নয়নের ছোঁয়া দেখতে পেতেন। কিন্তু আমরা চেষ্টা করছি এই 25 বছর কংগ্রেসের শাসন, সিপিএম এর শাসন যে ক্ষতিটুকু আমাদের করেছে, আমরা 2 বছরে আমরা সেটা রিকভারি হয়তোবা করতে পারছি না। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি যদি মানুষের জন্য কাজ করতে পারি
তাহলেই আগামীতে আপনাদের কাছে ভোট চাইতে যাইব। যদি কাজ না করতে পারি ভোট চাইতে যাইব না, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। আমরা প্রত্যেকে মিলে আমাদের এই স্বপ্নের বিশালগড়কে আমরা সর্বশ্রেষ্ঠ বিশালগড়ে পরিণত করব। আমাদের বিশালগড় থেকে দেখে যেন গোটা রাজ্য দেখে বিশালগড়ের সংখ্যালঘুরা ভারতীয় জনতা পার্টির পাশে আছে, বিশালগড়ের সংখ্যালঘুরা সুশান্ত দেবের পাশে আছে। আমরা যেন সবাই মিলে হাতে হাত রেখে আমাদের এই স্বপ্নের বিশালগড়কে যেন আমরা এই রাজ্যের মধ্যে একটা শ্রেষ্ঠত্বের জায়গায় নিয়ে যেতে পারি, সেই লক্ষ্যে আমরা সবাই মিলে কাজ করব। অন্তত 25% কম টাকায় বিক্রি করতে হতো। আপনাদের এদিকে মনের হিসাবে আমাদের বেহাল দশা ছিল, গনেয়ামারা থেকে পুরাতন যাওয়ার রাস্তার কি বেহাল দশা ছিল, আমাদের নিচের বাজার থেকে আমাদের পশ্চিমাঞ্চলের লাইফলাইন বস্কনগর পর্যন্ত যাওয়ার রাস্তার কি বেহাল দশা ছিল, আমাদের রাউতখোলা থেকে বাগদা থেকে ওই গোলাঘাটি যাওয়ার কি রাস্তার কি বেহাল দশা। কি হয়েছিল আজকে বিশালগড় মহকুমা অফিসের চত্বরে আমি আমার অফিসের প্রেমিসেসের মধ্যে কিছু লোককে জড়ো হতে দেখলাম। তো অ্যাকর্ডিংলি এখানে গিয়ে আমি খবর নিয়ে দেখলাম যে জনিকা শিপ্রা দেবনাথ যেন ওনার বাড়ি মেলাঘর। তো উনি একটা কাজে বিশালগড় এসডিএম অফিসে ছিলেন। তো অ্যাকর্ডিংলি সেই অনুযায়ী এই হঠাৎ করে দেখতে পান ওনার স্বামীকে এইখানটায় আছেন। তো তাদের মধ্যে একটা নিজের মধ্যে একটা ঝগড়াঝাটি চলছে অনেকদিন ধরে। স্বামী স্ত্রীর প্রতি কোনো দায়িত্ব পালন করেন না, যার জন্য ইনি এখানে এসছেন। এসে দেখে সঙ্গে সঙ্গে ওনাকে পাকড়াও করে রাখছেন। তো সঙ্গে সঙ্গে সমস্ত যেহেতু এসডিএম অফিস প্রেমিসে প্রচুর লোকের সমাগম, সবাই লোক জড়ো হয়ে গেছে, কী হচ্ছে কি দেখা যাচ্ছে। সঙ্গে সঙ্গে আমি গেলাম, গিয়ে দেখলাম যে উনি কিছু কমপ্লেন করছে। সঙ্গে সঙ্গে আমি মহিলা থানা যে আমাদের বিশালগড়ে আছে ওনাদেরকে ফোন করলাম। ফোন করে ওনার সব খোঁজখবর নিয়ে মহিলা থানার ওসিকে ডেকে ওনার হ্যান্ড ওভার করে দিলাম, যাতে এইখানে যাতে আমি বললাম যে এটা সরকারি প্রেমিসেসের মধ্যে কোনো গন্ডগোল করা যাবে না, হচ্ছে করা যাবে না, আপনারা বেরিয়ে যান। এবং আমি মহিলাদেরকে বললাম যে আপনার যদি কোনো কমপ্লেন থাকে আপনি নিকটস্থ যে আমাদের মহিলা থানা আছে ওনার সঙ্গে কোনো কমপ্লেন লস করতে পারেন না। বিষয় অনুযায়ী হঠাৎ করে মহকুমা অফিসে আসার কারণ কি? না, এইখানে দেখেন এটা ব্যাপারটা হলো যে উনি এসছেন, মহিলা এসছেন, মহিলার কোন কাজে একটা কাজে এসছেন এসডিএম অফিসে এখানে। আর জামাই এসছেন, যে জামাইয়ের নাম উনি হলো বিষ্ণুপদ দেবনাথ, ওনার বাড়িও বিশাল মেলাঘর। উনি একটা সেলফ এক্স অফিসে এসেছিলেন একটা কাজে। তো ওনার সময় ওনার কোইন্সিডেন্টলি দেখা হয়ে যায় হাজব্যান্ডের বউয়ের। তো অ্যাকর্ডিংলি সে অনুযায়ী দেখেই সঙ্গে সঙ্গে উনি ওনাকে পাকড়াও করে রাখছেন, যে বেল ধরে রাখছেন যাতে না যেতে পারে। তো তৎক্ষণাৎ আমি এসে দেখলাম, আমার সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিয়ে পুলিশের হ্যান্ড ওভার করে দিলাম। কি হয়েছিল?
না, আজকে বিশালগড় মহকুমা অফিসের চত্বরে আমি আমার অফিসের প্রেমিসিসের মধ্যে কিছু লোককে জড়ো হতে দেখলাম। তো অ্যাকর্ডিংলি এখানে গিয়ে আমি খবর নিয়ে দেখলাম যে জনিকা শিপ্রা দেবনাথ ওনার বাড়ি মেলাগড়। তো উনি একটা কাজে বিশালগড় এসডিএম অফিসে ছিলেন। তো অ্যাকর্ডিংলি সেই অনুযায়ী এই হঠাৎ করে দেখতে পান ওনার স্বামীকে এইখানটায় আছেন। তো তাদের মধ্যে একটা নিজের মধ্যে একটা ঝগড়াঝাটি চলছে অনেকদিন ধরে। স্বামী স্ত্রীর প্রতি কোনো দায়িত্ব পালন করেন না, যার জন্য ইনি এখানে এসছেন। এখানে এসে দেখে সঙ্গে সঙ্গে ওনাকে পাকড়াও করে রাখছেন। তো সঙ্গে সঙ্গে সমস্ত যেহেতু এসডিএম অফিস প্রেমিসে প্রচুর লোকের সমাগম, সবাই লোক জড়ো হয়ে গেছে, কী হচ্ছে কি দেখা যাচ্ছে। সঙ্গে সঙ্গে আমি গেলাম, গিয়ে দেখলাম যে উনি কিছু কমপ্লেন করছে। সঙ্গে সঙ্গে আমি মহিলা থানা যে আমাদের বিশালগড়ে আছে ওনাদেরকে ফোন করলাম। ফোন করে ওনার সব খোঁজখবর নিয়ে মহিলা থানার ওসিকে ডেকে ওনার হ্যান্ড ওভার করে দিলাম, যাতে এইখানে যাতে আমি বললাম যে এটা সরকারি প্রেমিসেসের মধ্যে কোনো গন্ডগোল করা যাবে না, হচ্ছে করা যাবে না, আপনারা বেরিয়ে যান। এবং আমি মহিলাকে বললাম যে আপনার যদি কোনো কমপ্লেন থাকে আপনি নিকটস্থ যে আমাদের মহিলা থানা আছে ওনার সঙ্গে কোনো কমপ্লেন লস করতে পারেন না কোনো বিষয় অনুযায়ী। হঠাৎ করে মহকুমা অফিসে আসার কারণ কি? না, এইখানে দেখেন এটা ব্যাপারটা হলো যে উনি এসছেন, মহিলা এসছেন, মহিলার কোন কাজে একটা কাজে এসছেন এসডিএম অফিসে এখানে। আর জামাই এসছেন, যে জামাইয়ের নাম উনি হলো বিষ্ণুপদ দেবনাথ, ওনার বাড়িও বিশাল মেলাগড়। উনি একটা সেলটেক্স অফিসে এসেছিলেন একটা কাজে। তো ওনার সময় ওনার কোইন্সিডেন্টলি দেখা হয়ে যায় হাজব্যান্ডের বউয়ের। তো অ্যাকর্ডিংলি সে অনুযায়ী দেখে সঙ্গে সঙ্গে উনি ওনাকে পাকড়াও করে রাখছেন, যে বেল ধরে রাখছেন যাতে না যেতে পারে। আমরা এই পূজাটা আমরা অনুষ্ঠিত করি এবং আমরা পূজার পাশাপাশি আমরা সামাজিকভাবেও আমরা যেহেতু দায়বদ্ধ, তো সেই পরিপ্রেক্ষিতে আমরা সামাজিকভাবে কিছু কার্যক্রম করারও প্রচেষ্টা আমরা চালিয়ে যাই। যেরকম আমরা এবারও আমরা প্রায় 500 বস্ত্র বিতরণ করার উদ্যোগ নিয়েছি গণেশ পূজার দিন। আমরা আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আমাদের মাননীয় সাংসদ তথা এই এলাকার যিনি অভিভাবক রয়েছেন রাজীব ভট্টাচার্য মহোদয়। ওনার 6 আগস্ট 1945 এটা সারা পৃথিবীর সাধারণ মানুষের কাছে অত্যন্ত দুঃখজনক দিক। আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945 সালে শেষ হবার পথে মে মাসে 1945 সালের মে মাসে বিশ্বত্রাস ফ্যাসিস্ট হিটলারের বাহিনী সোভিয়েত বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। জাপান আত্মসমর্পণের পথে এই সময়ে আমেরিকান সাম্রাজ্যবাদ পৃথিবীর বুকে প্রথম অ্যাটম বোম ফেলল হিরোশিমাতে 6 আগস্ট এবং 9 আগস্ট নাগাসাকিতে অ্যাটম বোম ফেলেছে। এবং এই অ্যাটম বোমের ফলে হাজার হাজার মানুষ তৎক্ষণাৎ মারা গেলেও তার যে রেডিয়েশনের ফলে সেই জেনারেশন আপনার জেনারেশন লক্ষ লক্ষ মানুষ ভুগছে। এই যে পরিচিত আক্রমণের বিরুদ্ধে তখন থেকে সারা দেশের সারা পৃথিবীর শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই হিরোশিমা দিবস হিসাবে যুদ্ধবিরতি শান্তি চাই, এই দাবিতে সারা বিশ্বব্যাপী এই 6 আগস্ট পালন করে আসছে। আমাদের দল এসইউসিআই কমিউনিস্ট এই দিনটিকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে সারা ভারতবর্ষে পালন করছি। এই জন্য বর্তমানে আমেরিকা আরও বেশি আগ্রাসী হয়েছে। আজকে সাম্রাজ্যবাদী দেশগুলি সারা বিশ্বের বাজার বণ্টনের জন্য ছোট ছোট রাষ্ট্রগুলির উপরে দখলদারি করছে, আক্রমণ চালিয়ে যাচ্ছে, যুদ্ধ উন্মাদনা সৃষ্টি করছে। আপনারা দেখেছেন মিডল ইস্টে কীরকম একের পর এক সিরিয়া থেকে আরম্ভ করে সেই ইরানের উপর আক্রমণ, আর গত 2 বছর ধরে প্যালেস্টাইনের যেই ইসরায়েলি আক্রমণ, সেখানে শিশু নারী সহ হাজার হাজার মানুষ হত্যা করছে। এমনকি খাদ্যের জন্য লাইনে দাঁড়িয়েছে তাকে গুলি করে মারছে, হাসপাতাল পর্যন্ত রেহাই পাচ্ছে না, মানে ত্রাণ শিবিরে পর্যন্ত রেহাই পাচ্ছে না, এইভাবে মারছে। সারা বিশ্বের মানুষ তাকিয়ে দেখছে। রাষ্ট্রসংঘের কোনো রেজলিউশন আমেরিকা মানছে না। এমনকি সাম্রাজ্যবাদী দেশগুলি সেই চীন, সেই
রাশিয়া থেকে শুরু করে ভারতবর্ষ পর্যন্ত ইসরায়েলকে যুদ্ধ বন্ধ করার বিরুদ্ধে ভোট দিচ্ছে না রাষ্ট্রসংঘে। ফলে আমরা দাবি করছি আমাদের ভারতবর্ষের একটা সাম্রাজ্যবাদ বিরোধী ঐতিহ্য আছে, জনগণ সাম্রাজ্যবাদ বিরোধী। আমাদের দেশের সরকারের নিকট আমরা দাবি রাখছি যে এই মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে যে গণহত্যা চলছে, ইসরায়েল আমেরিকার মদতপুষ্ট হয়ে সেই গণহত্যা বন্ধ করার বিরুদ্ধে ভারতও যেন রাষ্ট্রসংঘে ভোট প্রদান করে এবং সক্রিয় হয়। সামনে সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, আমার একটা গভর্নমেন্টকে জানেন আপনি কি সবাই এইটা তো আপনার ওই স্লোগান তো না কেটে দিবা স্লোগান তো না কই যাবেন? কুম্পিলং হাই স্কুল। কুমিল্লা হাই স্কুল। তো কিভাবে যাবেন? তো রাস্তা অবরোধ। চেষ্টা করবো আর কি ঘুরে দিকে যাওয়া যায় কিনা, তো আমার কাছে তো স্কুলের চাবি। ও, স্কুলের চাবি আপনার কাছে? I am also the teacher in charge of the school. So I have to go there. এতে তো আপনার অসুবিধা হতেছে স্বাভাবিক। হ্যাঁ, শিওর অফিস টাইমে এগুলি পছন্দ হয় না। তাদের বিষয়টা জানেন ওরা কেন রাস্তা অবরোধ করছে? সরকার পক্ষ বা আপনাদের সহযোগিতায় তারা বিচার পাক, সেটা আমরা চাই সুস্থ নাগরিক হিসাবে। আমি রাত্রে একটু ওই আমাদের জসিমবাবু ফোন করছিল আমাকে রাত্রে, তাই বললো যে আজকে নাকি রুট ব্লকেট হতে পারে। তাই আমি বললাম ইস্যু তো আমি পরিষ্কার হয়নি রাত্রে প্রায় 11টা সাড়ে 11টা ছিল এরকম। তাই সকালে যেহেতু সিডল ডিএমের সঙ্গে মিটিং ছিল, একটা ন্যাশনাল লেভেল মিটিং ছিল, এই মিটিংটা আমি শেষ করে আসলাম যে আমাদের এখানে শান্তি বনায়ন বলে একটা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি ছিল, সেটা 2000 সনের, আমি জাস্ট আসার আগে জাস্ট শুনলাম 2000 সনে নাকি এটা এস্টাবলিশমেন্ট হয়েছিল, গঠন হয়েছিল। তখন এরপরে আমাদের ফরেস্ট রাইট অ্যাক্ট সেটা চালু হয়েছিল 2007-08-এ। ইমপ্লিমেন্ট হইতে হইতে আমাদের রুল সেটা মেনে 9-10-এ বেশি এটা ফরেস্ট পাতা ইস্যু করা হয়েছিল অনেকটা। হয়তো অনেক কিছু ভুলক্রমে আমাদের জেএফএমসি থাকলেও কি হয়, জয়েন্ট ফরেস্ট কমিটির ভিতরেও অনেক কিছু ভুলক্রমে অনেক কিছু পার্টটা ইস্যু হতে পারে ফরেস্ট ল্যান্ড। সেটা আমরা কালকে যে ইস্যু নিয়ে তারা রাবার হয়তো কেউ জেএফএমসির ভিতরে রাবার প্লান্টেশন করেছিল, সেটা হয়তো বেড়া ছিল, বেড়া চারিদিকে নাইলনের বেড়া ছিল, সেটা জেএফএমসি কমিটির লোক সেটা হয়তো সেটা খুলে দিয়েছিল। সেই কারণে কিছু একটা কোনো ইস্যু হয়তো পুলিশের কাছে কোনো ইস্যু গিয়েছিল, সেই ইস্যুকে নিয়ে আজকে রুট ব্লকেট হয়েছিল সেখানে। সেই রুট ব্লকেটটা ছিল তাদের এই যে জেএফএমসির যত এরিয়া ছিল সেটা ডিমার্কেশন করে দিতে হবে, আর যেই কেসটা নিয়ে তাদের পুলিশের কাছে ইস্যু ছিল সেটা উইথড্র করতে হবে, সেটাই ছিল। আমি সবার সামনে কথা বললাম যে কালকে পরশু যদি ওইটা ঠিক থাকে আমি ডিমার্কেশন করে দেবো সেটা,
যেগুলো ইস্যু, যেগুলো পুলিশের কাছে ইস্যু ছিল, সঠিক পাট্টা কিনা সেটাই আর কি। তাই সবাই তো এর আগে 16 তারিখ তো আপনি ডিউপুরের গ্রামবাসীরা চিঠি দিয়ে জানাইছে, তো 16 তারিখ থেকে আজকে এখন পর্যন্ত আপনারা কেন ডিমার্কেশন খুলে দিলেন না বা এই বিষয়ে কোনো স্টেপ নিলেন না বা ডিউপুর নিল না? 16 তারিখ যাওয়ার পরে আমরা যার যার নাম পেয়েছিল, যারা আবার করেছিল ভিতরে, তাদের নামটা আমরা অলরেডি সুপাস করে দিয়েছি। অলরেডি 2বার সুপাস হয়ে গেছে। আবার আমাদের নিয়ম মাফিক আরও একবার করলে আমরা সেটা অ্যাকশন নেব। এরপর আমরা আমাদের যে লিগেল যেগুলো আমাদের ইস্যুস থাকে সেগুলো আমরা অলরেডি শুরু করে দিয়েছি। আপনার জবাব দেওয়ার জন্য আমরা সুপাস করে দিয়েছি, আপনি ডকুমেন্ট নিয়ে আসার জন্য, সব কিছু নিয়ে আসার জন্য। এখন কি অবরোধ উঠলো? এখন তো সবাই, আমি মনে করি সবাই আমাদের পক্ষতে সবাই যা বললাম সবাই বুঝতে পেরেছি, সবাইকে সেটা উইথড্র হয়ে গেছে সব মনে করি। মানে কি বিষয়ে, মানে লাস্ট কি পর্যায়ে কথাবার্তার সময় যে উইথড্র হয়েছে, যে কতদিনের মধ্যে আপনারা আশ্বাস দিলেন আর কি? আমরা ডিমার্কেশন করে দেব, সেটা ডিপেন্ড করবে আমরা তাড়াতাড়ি, তারা 20 তারিখের মধ্যেই তারা করে দেওয়ার কথা ছিল। তাই যদি ওয়েদার ঠিক থাকে এর আগে আমরা করে দেবো। আরে বন বাঁচাও প্রাণ বাঁচাও স্লোগান দাও। দেখেন চলছে চলবে, হচ্ছে গেল জবাব চাই, জবাব তো বাবার জমি হিসেবে দখল করা হচ্ছে গেল জবাব চাই, জবাব তো চলছে আমরা এই রাস্তা অবরোধের পরিণতিতে আমরা বইতে বাধ্য হয়েছি। তোমার জানাই ধিক্কার, তোমার জানাই ধিক্কার, তোমার জানাই ধিক্কার, তোমার জানাই ধিক্কার, শান্তির বলে লক্ষের ভূমিকা সরকার দেখ। শান্তির বনায়ন ধ্বংস করে লাগানো হচ্ছে কেন? প্রশাসন জবাব চাই, জবাব দাও। বারবার প্রশ্ন করছে মানুষ হতো। যে কোনো প্রেজেন্টেশন করুক, এটা আমরা দেখার কোনো প্রয়োজন নাই। এটা ডিপার্টমেন্টলি আমরা এই জায়গাটারে উদ্ধার করে ডিমার্কেশন করে সেটা আমরা হাতে দিতে, কমিটির হাতে দিতে। আর আরে শুনুন না, এসডিএম তো ওনার ডকুমেন্ট তো আমি নেব, যদি 3টা থাকে 3টাই করা হইব, যদি একটার বেশি থাকার কথা না। আমি কথা দিলাম আছে, আরেকটা আছে। 2000 সনেতে আমরা একটা জেএম কমিটি হইছিল, সেই কমিটির সাবতে আমরা বাগান রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছি। রক্ষণাবেক্ষণ করানোর লেগে সরকারতে আমরা অংশীদারি মনোনয়ন হিসাবে আমরা দিছি। কতখানি? প্রায় 150 হেক্টর। তারপরে বিগত 4-5 বছর ধরে কিছু কিছু মানুষ তারা কইতাছে তারা পাট্টা দিছে এতখানি এতখানি এতখানি, এই হিসাব করিয়া তারা গাছ কাটিয়া সব ধ্বংস করিয়া, শাল গাছ সেগুন গাছ যা আছে সব কাটিয়া ধ্বংস করিয়া তারা এখন রাবার বাগান করা আরম্ভ করছে। যে তখন আমরা বাধা দিতাম যাওয়া নেই, তারা সংখ্যা বেশি আসলো, আমরা ইয়া আক্রমণ করে আমরা তখন কাইয়া পড়ি। তারপরে তারা যাইয়া সেটা কিল্লা থানার মধ্যে অভিযোগ করে, অভিযোগ ইতান কিল্লা থানার ওসি আমরা নামে অনুরোধ করেছে, আমরা গ্রামবাসী কমিটির নামে নোটিশ পাঠাচ্ছি। আপনারা এই অভিযোগটা আপনারা করছিলেন? এই অভিযোগটা আমরাও করছিলাম। আপনারা কেস নিয়েছিনি? আমরা কেস নিছে, কিন্তু ওইটা আমারে রিসিভ কপি দিছে না। আপনার কেস নিছিনি, পরে জানছেন নি কেস নিছিনি? পরে আর কোনো খবর পাইছি না এখন পর্যন্ত। উল্টা আপনার নোটিশ করছে তারা? মানে আপনি যে মামলা করছেন কিল্লা থানা ওসির কাছে, ওই মামলার কোনো খবর নাই? খবর নাই, কিন্তু আমরা নামে নোটিশ বিগত 4-5 দিন হয়েছে আমরা নামে নোটিশ পাঠাইছি। কিন্তু আমরা শুধু 1-2 জনের নামে না, পুরা গ্রামবাসীর নামে প্রায় 17-18 জন 20 জনের নামে তারা নোটিশ পাঠাইছে। আপনারা তো চাইছেন যে বনায়ন রক্ষা করার লেগে, উল্টা আপনার নামে নোটিশ করছে। কিন্তু ইনো আরেকটা কথা, এটা নেই
ডিএম এইটান এই আমরারে না জানাই সেরা আমরা শান্তি বনানোর মধ্যে কিভাবে ফাটটা দেয় আমরা এইটাই দাবি এসডিওর কাছে আমরা এটা নিয়ে জানাইছি যে আমরা জায়গাটা আমরা বুঝাই দেন আমরা জায়গাটা আমরা সীমানা দিয়ে দেন তো এইটা নেই এরপরে এই ডালে দীর্ঘ 1.5 মাস হয়েছে আমরা দরখাস্ত করছি যে কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাও নাই সেই কিচ্ছু তান ডিএফও কি কইছে ডিএফও মানে তেনে এই গেছে আরে 2-3 স্টাফ ফাটাই দেয় এই আইয়াগত গ্যারান্টি দিয়া জায়গা আর কোনো কিছু নাই কোনো মানে আপনার জায়গাটা আপনারা বুঝাই দিছেন এখন বুঝাই দিছেন এখনো কাটছে আপনারা তারা কোন বিট ফরেস্টারে কোন না বনমিত্রে কোন তারা প্রুফ দিতে আমরা তাহলে আমরা মাইনা দেবো তারা কাজ করে তাহলে তারা কাজ না কইরা বইয়া বন ইতান কইরা তারা বিনা ইতান কইরা খাইব তো সরকার এটা নষ্ট করে লাভ নাই তারা সরকার নষ্ট লাভ গত 17 জুলাই তো আপনাদের কাছে ডিএফওর কাছে কমপ্লেইন করা হয়েছিল গ্রামবাসীর তরফ থেকে গাছ কাটতে লাইতেছে এইভাবে তো আপনারা কি করছেন আপনি তো রেঞ্জ অফিসার দায়িত্ব তো আপনার স্যার আমরা কাছে কোনো এই রিসিপ্ট পাই এটা দেখি আপনার দেখি তো রিসিপ্টটা দেখি বাইরে গ্রাম থেকে এসে আমাদের বনায়নে জায়গা দখল করে তাই আমাদের এরিয়া দাগ্ন আছে ওই জায়গা আমাদের হাতে ফেরত দিতে হবে এবং সরকারি দপ্তরের যাতে এটা ইয়ে করে আর কি আমাদের পক্ষে যাতে আমাদের যে বনায়নটা রক্ষা করে যাতে আমাদের হাতে দেয় নির্ধারণ করে আমরা আজকেই করার কথা আসলো নিশ্চয়ই আপনারা শুনছেন বর্ষার কারণে আমরা আজকে কিছু মধ্যে আমরা ডিমার্গেশন করিয়া ওরা জিপিএস মেশিন দিয়া ডিমার্গেশন করিয়া 150 জায়গা ওদেরকে দিয়ে দেওয়া হয় সেটা আমরা অফিসে বসেই করা যায় কি নাম স্যার না করা যায় স্যার আমরা তো করুন জমাতিয়া আমি রেঞ্জ অফিসার কিল্লা কাগজ আমরা আচ্ছা আপনার কাছে প্রেয়ার করতে কবে তারা গ্রামবাসীরা আপনি পাইছেন না কাগজ আমার এখানে প্রেয়ার করছে না ওরা ডিউপুরে প্রেয়ার করছে কবে করছে 1.5 মাসে আপনারা এতদিন কি করছেন 1.5 মাসে দিয়ে করে প্রেয়ার করছে উনি উপর মহলে পাঠাইছেন উপর মহল থেকে পাইছেন আমি ধরুন 3-4 দিন আগে পাইছি কাগজটা তারপরে আমি বিদ্যুৎ লোক কথা কইছি তারপরে আমি একদিন আয়েও গেছি এনে হ্যাঁ তারপরে কাগজটা পাইয়া আমি আপনার কয়েকটা কমিটির লোকে যে অফিস নিয়ে তারা কথা কইছিলাম তারা কমিটির লোক না না কমিটি লোক না এটা তো আমরা তারাই তো বাং ধ্বংস করে মৌ সাইন আছে তো যারা এখানে আছে তারা লোকেই কথা হইছে প্রেসিডেন্টের সঙ্গে কথা কইছেন বনায়নের কমিটির যে প্রেসিডেন্ট জেভিএমসি কমিটির ওই দিন আসলেন না সেক্রেটারিও আসলো না অন্য সদস্য 3-4 জন আসলো তো আমি তখন তারা দাও এটা নামটা মুটা আসলো তো 65 জনের নাম তারা সবাইকে ইনফরমেশন দিয়ে আমি তারা লোকে বসে কথাবার্তা মাধ্যমে ডিমার্গেশন করাই আপনার কমপ্লেইন করা হলো 1.5 মাস হয়েছে স্যার কিন্তু আপনি আজকে কইতেছেন যে আপনি না প্লিজ আপনি কোন আপনার প্রশ্ন উত্তর দেন আপনি যে কইতেছেন আজকে মিটিং করার কথা আসলো আমার বক্তব্য করার কথা আসলো এটা কি তারা জানাইছেন তার আগে জানাই দিয়েছে তারা জানছে কোন তারা জানছে না তো কে কইছে না বিটি অফিসার তাহলে আপনি বিটি অফিসারে ডাকেন এখানে অনেক কিছু কারচুপি হইতাছে এর লাগি আমরা স্যার যে আমি কইতাছি কারচুপি হইতাছে আমরা ভিতরে আমরা 150 হেক্টর জায়গা বুঝতে কি রাবার বাগান লাগাইছে না লাগাইছে আমরা চাইলাম আমরা আমরা বুঝছাই আমরা 2 মাসের কাগজ দিয়েছি 2 মাসের ভিতরে আজ পর্যন্ত তারা আছে না কোনো ব্যবস্থা নিছে না কোনো না এটা এই করছে না এই করছে আমরা কাছে কোনো খোঁজ করে আইয়া তারা পুলিশের লোকে যোগাযোগ করে যেই সুট দা উঠায় তারা লোকে যোগাযোগ করে তারা কি করে এই করে তারা টেয়া ডুয়া খাই তারা চুপ করছে ইনো স্যার আমরা এই বিটপুরে 2টা বনমিত্র আছে আমার কথা 2টা বনমিত্র আছে 2টা বনমিত্রের ভিতরে একদিন এই যে শাল গাছ কাটতেছে কোনোদিন একদিনে বনমিত্র কইছে না কমিটির লোকের এই শাল গাছটা কাটছে বনমিত্র এটান কিটা কাজ কিটা তারা বনের যে গাছটি কাটবো তারাই তো এটা খোঁজখবর করে দেওয়ার না কমিটির লোক যাইবো আমার কথা প্রশ্ন ওইটা যদি আমার খবর নিয়ে কমিটিও দায়িত্ব আছে আমার কমিটির দায়িত্ব আছে কমিটি তো দায়িত্ব করলোই কমিটি তো আপনারা চিঠি দিয়ে জানাইলো আমার দিয়ে জানাইছেন ঠিক আছে আমরা বিনা দিয়ে জানাইতো না আচ্ছা কিল্লে পিএস এর ওসি দ্বারা যে কিল্লে পিএস এর ওসি দ্বারা যে গ্রামবাসীর নামে যে মিথ্যা মামলা করা হয়েছে আপনি জানেন না বিষয়টা স্যার আমি আমার কথা স্যার কই আপনি জানেন না স্যার তারা বন রক্ষা করতে গিয়ে যদি তারা মামলা খাইতে লাগে তাহলে আপনি জানতেন না দায়িত্ব তো আপনার বন রক্ষার দায়িত্ব তো আপনার এখানে যে গাছ কাটা হয়েছে শুনেন এখানে যে গাছ কাটা হয়েছে আপনি জানতেন না আপনি তো রেঞ্জ অফিসার এখানে আপনি কি করছেন অবশ্যই জানাইছে তারা চিঠি দিয়ে জানাইছে আমরা শুনেন আমি কই আমরা জানাইতে আমরা 100 বার
এটা সেট করবো তো ডিমার্কেশন করে তো কিছু এনে অটোমেটিক হয়েছে আর আপনারা যে নোটিস ডাকাইছে এটা আপনার সত্যতা যাচাই করার লেগে ডাকাইছে আপনি দোষী না অদোষী এটার লেগে আপনারা ডাকাইছেন তোর মোবাইল দিয়ে একটু ঘুরো কারণ আগামী প্রজন্মের মধ্যে অনেক ছেলে তাদেরকে যদি প্রকৃত অর্থে শিক্ষা না পায় তাহলে কিন্তু আমাদের যে রাজ্যকে আমরা যেভাবে চাইছি যে একটা উৎকৃষ্ট মানের রাজ্য তৈরি করা সেটা কিন্তু সম্ভব হবে। এখানে আছে ত্রিপুরাতে আমরা বিভিন্ন যে বিশ্ববিদ্যালয় বাইরে থেকে এখানে আসে তো আগে এখানে বিশ্ববিদ্যালয় আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি আমাদের ইউনিভার্সিটি ছিলই না আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির মধ্যে আমরা ছিল আমাদের বোর্ডও ছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যেমন আছে আমাদের সব হয়েছে বিভিন্ন যেসব আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়েছে আমাদের এখানে ফরেন ফরেন্সিক ইউনিভার্সিটি সেন্ট্রাল সেটাও হয়েছে এখানে ন্যাশনাল ল ইউনিভার্সিটি হয়েছে স্টেট ইউনিভার্সিটি হয়েছে উইমেন্স কলেজ সম্পর্কে এখানে অধ্যাপিকা আমাদের এখানে উপস্থিত আছে প্রিন্সিপাল মহোদয় উপস্থিত আছে অলরেডি আমরা ডিসিশন নিয়েছি সেটাকে কীভাবে ইউনিভার্সিটি করা যায় তো আমরা চেষ্টা করছি যে বাইরে যেন এখন আমাদের ছেলেমেয়েরা যাতে সব সুযোগ সুবিধা পায় মেডিকেলের কথা যদি বলি ডেন্টিস্ট্রির কথা যদি বলি আজকে ফার্মেসির কথা বলি বিএসসি নার্সিংয়ের কথা বলি সব স্তরের কিন্তু এখানে আছে উন্নতি আমরা ব্যবস্থা করেছি এখানে পাওয়া যায় সেটা আগে আমাদের কথা বাইরে যেতে হবে অনেক সুবিধা আছে এখন ত্রিপুরাতেই সব কিছু আছে সরকারি বেসরকারি মিলে এখন আমাদের এখানে প্রায় ইউবিবিএসএস 400 হয়েছে ডেন্টালের 63 সিট হয়েছে বিএসসি নার্সিংয়ের 50টা সিট হয়েছে এগুলো সব জায়গায় পাস করার জন্য অনেক এভিনিউজ কিন্তু হয়েছে আমি তো আগে আমরা ভাবতাম আমার ছেলে মেয়ে আগামী কি করবে এটা চিন্তা সবসময় কপালে একটা বাস থাকে তখন কিন্তু ত্রিপুরাতে এই সুযোগগুলো আমরা আনতে পারি আমরা সরকার আমরা চাই আগামী দিনের প্রজন্ম তাদের কাছে প্রকৃত অর্থে যেন জ্ঞান তারা প্ল্যাটফর্ম সেটা পাই এবং আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী আমরা সবাই জানি যে ভারতবর্ষে আগে কিন্তু বাইরের থেকে ভারতবর্ষে আসতে পড়াশোনা করে সেদিকে আমরা নালন্দা ইউনিভার্সিটির কথা বলি তপশিলার কথা বলি ভারতবর্ষের বাইরের থেকে ভারত মানে মানুষ আসে সেইগুলো এই মুঘলদের রাজনীতি ইংরেজদের আমলে সেইগুলো কিন্তু ধ্বংস হয়ে গেছে তাই ভারতবর্ষে তারা কিন্তু আবার যে মানে আমাদের যে বিবেকানন্দজি হয়ে গেছেন যে আবার মানে ভারতকে সর্বশ্রেষ্ঠ বানাতে হবে সেই কাজটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী করছেন নালন্দা ইউনিভার্সিটিকে আবার কিন্তু দাবি সাজিয়েছেন বাইরে থেকে মানুষ এখন আসছে এখানে আমি বলবো যে আজকে যে অনুষ্ঠান সেটা আগামী দিনেও সেটা বজায় থাকবে এবং আমাদের ছেলে মেয়েরা আমাদের আগামী দিনে তারা পরিচিত অর্থে জ্ঞানীগুলি হয়ে ত্রিপুরাকে সারা ভারতবর্ষের মধ্যে এবং আন্তর্জাতিক স্তরেও তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে এবং দেশ
name and fame of the state as well as সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে এবং আমাদের আশ্রমের যিনি সভাপতি তোমাদের হাতে যাতে কোনো মোবাইল না থাকে উপস্থিত রয়েছেন মাননীয় আরে আপনি তো জায়গা আটকা নামাই লাগলো একটু নিচে নামান ছবিটা স্যার ঠিক আছে উপেন্দ্র বিদ্যা ভবন সুকান্ত একাডেমি এসে গেছে কামিনী আশা হয়েছে এবং বই বিতরণে একজন বই বিতরণের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমাদের মাননীয় বক্তব্য আছেন আমাদের আগরতলা সভার কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় এখানে আজকে যে আয়োজন সেই আয়োজনে আমাদের মন্ত্রী উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের এবং বিষ্ণুপুর ওয়ার্ডের জন্য কর্পোরেটর এবং সেন্ট্রাল ভূমিকা গভর্নমেন্ট বিজনেস করেন আছে প্রিন্সিপালের দায়িত্ব আছেন আমাদের মহোদয় তাছাড়া যার উদ্যোগে এবং ওনার লিডারশিপে এখানে আয়োজন করেছেন এই আশ্রমের যিনি সভাপতি এবং সবাই জানেন যে যিনি সম্পাদক সম্পাদক কৃষ্ণদেব মহোদয় এবং এই আশ্রমের সেক্রেটারি থেকে শুরু করে যারা পদাধিকারীগুলো আছেন এবং মিডিয়া বন্ধুরা উপস্থিত আছেন তাদের জন্য আজকে এই আয়োজন আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি সর্বপ্রথম আমি এই আশ্রমের সবাইকে এই সভা মন্দিরের সবাইকে আমি ধন্যবাদ দেবো যে ওনারা প্রতি বছরই ধরনের একটা আয়োজন এবং এটা খুবই প্রয়োজন এবং প্রতি বছরই এটা একটা উল্লেখযোগ্য স্থান আমি মনে করি যে ত্রিপুরার যে আমরা বিভিন্ন সংস্থা যেভাবে সামাজিক কাজে ব্যস্ত আছে তার মধ্যে একটা অনন্য নজির ওনারা সৃষ্টি করেছেন এবং এতে করে আমি জানি যে এই সেবা মন্দির বিভিন্নভাবে বিভিন্ন কাজ করে থাকে কিন্তু বই দেওয়ার যে বিষয়টা আমার আমার ভিতরে ছিল না কিন্তু যখন আমার কাছে নিয়ন্ত্রণ নেতা আসলো আমি দেখলাম যেটা খুবই ভালো জিনিস এবং লেখাপড়ার উপরে তার কিছু হতে পারে লেখাপড়া ছাড়া কিছু হবে না আর লেখাপড়ার যে যাত্রা সেটা জন্মের পর থেকে শুরু হয় মা বাবা যে শিক্ষা দেয় সেটা চলতেই থাকে এবং করি আমাদের এখনো পড়াশোনা করতে হয় আগামী দিনেও পড়তে হবে তো যে জ্ঞান আমাদের নেই সেই জ্ঞান দিয়ে যে জানা তার নামে হচ্ছে লেখাপড়া এবং প্রকৃত যে গুণগত মানের যে শিক্ষা সেই শিক্ষা যারা টিচাররা সেই যেভাবে জ্ঞান দান করেন শুধু টিচারও না টিচারকে তো স্কুলের টিচার বলেই হবে না আমরা জানি মাদার ইজ দ্য বেস্ট টিচার জ্ঞানকে ফার্স্ট টিচার বলা হয় তারপরে প্রতিদিন যদি প্রকৃত পক্ষে কোনো জিনিসেরই শিক্ষক হতে পারে
যে যে জায়গাটাই তার এক্সপার্ট আছে, এক্সপার্টাইজ আছে, সেই জায়গায় কিন্তু সেখানে কাজ করতে হবে। আমাদের ঠিক আছে, আজকে এখানে 95 জন এখানে এসছে, তাদেরকে আমরা দিচ্ছি, এতে করে তারা সাহায্যের যে হাত বাড়িয়ে দিল, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। যে আমাদের মানসিকতা, এই সেবাশ্রম যে আছে তার যে একটা মানসিকতা, তাদের যে মানুষের জন্য করার যে একটা ভিতর থেকে যে চাহিদা, সেটা কিন্তু মানে আমার মনে হয় পরিস্ফুটিত হয়। এবং এতে করে অন্যান্য যেসব এই ধরনের সংস্থা আছে বা এনজিও যেগুলো আছে, ক্লাব আছে, তারাও কিন্তু আজকাল আমরা দেখছি ত্রিপুরাতে, তারাও কিন্তু বিভিন্ন সময় উদ্যোগ গ্রহণ করছে। ভালো জিনিস সেগুলো থেকে আরেকজন শেখা। এবং আজকে আমরা সবাই জানি যে অন্ধকার থেকে জ্ঞানের মাধ্যমে যে আলোর দিকে যাওয়া, অর্থাৎ অজ্ঞানতা থেকে জ্ঞানের দিকে যাওয়া, তার নাম হচ্ছে শিক্ষা। শিক্ষা আমরা বলছি যে আমি যিনি আমাকে শিক্ষা দিচ্ছেন, শিক্ষাগুরু, তাকে সম্মান দেওয়া। আমাদের এখনো মনে আছে যারা আমাদের টিচার এরকম কয়েকটা লাইন বলে গেছেন, যেটা আমাদের মাথার মধ্যে এখনো আছে। একজন শিক্ষক কিন্তু যদি কোনোভাবে লেখাপড়া করতে পারে এইগুলো স্টুডেন্টকে, এবং সেটা যদি তার ব্রেইনে যদি একবার ভিতরে ঢুকে যায়, মনে যদি ঢুকে যায়, সেটা কিন্তু সারা জীবন ধরে। তো আমরাও ত্রিপুরা সরকার চেষ্টা করছি উন্নত মানের শিক্ষা মানুষের স্টুডেন্টদের যাতে দেওয়া যায়। আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে আমি প্রায়শ করি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখন ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, সেটা অনেক যারা এডুকেশনিস্ট আছে সর্বভারতীয় স্তরে তাদের সাথে তারা সভা পরামর্শ করে, তারপর কিন্তু সেটা করে। অর্থাৎ আমাদের দেশের যে উন্নত এবং আমাদের ট্রেডিশন, সেইগুলোকে না ভুলে এবং কোন অবস্থায় আমাদের যে জব, এখান থেকে আমাদের উন্নতি, সেইগুলো না ভুলে সেই ন্যাশনাল এডুকেশন পলিসি কিন্তু তৈরি করা। আমাদের ত্রিপুরা সরকার ন্যাশনাল এডুকেশন পলিসি এবং লাগু করেছি। লঙ্কাপুরা এইচএস লঙ্কাপুরা আজকে সকালে হওয়ার পরে স্কুলে তো আমাদের যে এখানে আমাদের ক্যান্টিন চালায় যে আমাদের সুইপিং স্টাফ আছে একজন, উনি আসে গেট খুলছেন, খোলার পরে দেখলেন যে 3টা তালাই আমাদের ঠিক আছে। তো পরবর্তী সময়ে আমাদের যে গ্রুপ ডি যিনি এসে আমার গেটটা খুলছেন, খোলার পরে দেখছেন যে উনি যে আমাদের অফিস রুম, আমার এইচএম রুম এবং লাইব্রেরি 3টা তালাই ভাঙা এবং আলমিরা যেগুলি আসলো সবগুলি ভাঙা। তো বিশেষ করে আমাদের যে সিসি কানেক্টিভিটি আসলো আমাদের, হ্যাঁ সিসি কানেক্টিভিটি দেখা গেছে যে এখানে ডিবিআর এবং 2টা ডিবিআরই নাই। এবং আমার কিছু আমাদের ডেইলি যে আমাদের কালেকশন হয়, আমাদের মতো সেশন ফি আছে, কিছু টাকা এখান থেকে ইয়ে হয়েছে, মানে এমনিতে অন্য কোনো জিনিস যায়নি। আমাদের সিসি ক্যামেরাটা আর যে আলমিরা সবগুলোই লকার হয়। কৈলাসহর থানা তো একদম স্কুলের বিপরীতে, আপনারা থানায় কি জানিয়েছেন? হ্যাঁ, আমাদের সংস্থার সঙ্গে গেছেন, ওনারা গিয়ে থানাতে ইনফর্ম করছেন এবং ऊनाकोटी डिस्ट्रिक्ट में लॉ एंड ऑर्डर ठीक है, और यहाँ पे हम लोगों ने लॉ एंड ऑर्डर मेंटेन करने के लिए कई प्रोएक्टिव स्टेप्स लिए हैं, जैसे कि क्विक रिएक्शन टीम बनाया है, और यहाँ पे हमारा बीट पुलिसिंग और नाइट पेट्रोलिंग चल रही है कंटिन्यूसली। इसके वजह से चोरियाँ कम हुई हैं कि लॉ एंड ऑर्डर 1-2 इंसिडेंट्स यहाँ वहाँ होता रहता है, उसके अलावा बाकी सब लॉ एंड ऑर्डर पीसफुल है। জানতে পারলাম যে একটা চুরির ঘটনা ঘটেছে আপনাদের স্কুলে, ঠিক কি হয়েছিল? এটা আসলে কালকে রাত্রিবেলা কটার সময় হয়েছে তো বলতে পারবো না। রাত্রিবেলা আমাদের অফিস রুমের বেশ কয়েকটা তালা ওরা ভাঙে, চোরগুলি ভেতরে ঢুকে 6-7টা আলমারি ছিল, ওইগুলির প্রত্যেকটা আলমারি ভাঙে। এবারে লকার যেগুলি ছিল ভিতরের সেগুলি তারা ভাঙে।
আমার মনে হয় হয়তো নগদ টাকা পয়সা নেওয়ার উদ্দেশ্যেই ওরা এসেছিল। আমাদের এখানে একটা সিন্ধুকের মতো আছে, ওটা ট্রাই করেছে ওরা ভাঙার, ওটা ভাঙতে পারেনি। ওটা ভাঙলে হয়তো কিছু টাকা নিয়েও যেতে পারতো। যাই হোক, আর এমনিতে কম্পিউটার ছিল, 3-4টা কম্পিউটার ছিল আমাদের। কম্পিউটার টম্পিউটার এগুলি কোনো কিছু নেয়নি, কিন্তু ভেঙে মানে চুরমার করে দিয়েছে সব কিছু। মাত্র 1 কিলোমিটারের মধ্যে থানা, আপনারা কি থানাকে ইনফর্ম করেছে? হ্যাঁ, আমরা ইনফর্ম করেছি, আজকে সকালেই ইনফর্ম করেছি। ওরা এসেছিলেন, ওরা এসে সব দেখে গেছেন। কি বললেন ওরাও, তাদেরও আইডিয়া যে এখানে মানে নগদ টাকা নেওয়ার উদ্দেশ্যে তারা এসেছিল। তারপর ওরা দেখে গেলেন, বলে আমরা ইনভেস্টিগেশন করব, যদি সন্ধান পাওয়া যায় তখন আপনাদের ডাকা হবে এসে। ওই বদমাশটা নাম কি? না তাকো তারপরে ওই যে এটা কাটতে লাগছে কাটটা আপনি দোকান দেখেন আমার না করে নাকি টুইটার নাটক কালি দেখো না, আমি কইলাম তো কত কত না থাকি আমি কত কোন নাকি আগর তো রাতে হবে তার হার্ড ডিস্ক খুলে वाला আছে দুটো মেশিনে হার্ড ডিস্ক এর সবটা
খুলিছে আমি পুলিশ প্রচুর করেছি ওই জন্য নেই এখন তো ওই চিঠি গুছাই গুছাই রাখছে আলবাম দিছে না প্রথমে আমরা ওই সার্ভিস বুক আমরা খুব গুছাই রাখছি কি হয়েছিল স্কুলে? আমরা সকালবেলা যখন আজ 10টা নাগাদ আমাদের গ্রুপ ডি স্টাফ যখন স্কুল খুলতে আসে, আমি তখন রাস্তায় ছিলাম। তখন আমার এই গ্রুপ ডি স্টাফ আমাকে জানায় যে স্কুলের যে মেইন এন্ট্রান্সে যে কলাপসিবল গেটটা, এটা খুলে ঢোকার পরও দেখতে পায় যে যে রুমগুলি আমাদের, বেশিরভাগ রুম ক্লাসরুম ছাড়া সবগুলো রুম লক করাই থাকে, স্টাফ কমন রুম সহ, টিচার্স কমন রুম সহ। টিচার্স কমন রুম যে রুমগুলো লক করা ছিল, আমাদের অফিস কমপ্লেক্স ব্লক যেটা, সবগুলো রুমের তালা ভাঙা। সঙ্গে সঙ্গে ও আমাকে জানায়, আমিও আসি, অন্য টিচাররাও আসেন। আমরা দেখতে পাই যে একটা গতকাল সবগুলো তালা ভেঙে চুরির চেষ্টা হয়েছে এবং আমাদের যে সিসি ক্যামেরার যে হার্ড ডিস্কটা ছিল, সেই হার্ড ডিস্কটা নিয়ে গেছে ওরা এবং সবগুলো আলমিরা ভাঙা তছনছ করা। আমরা যদিও এখনও পর্যন্ত যতটুকু আমরা বুঝতে পেরেছি যে হার্ড ডিস্ক ছাড়া আর তেমন স্কুলের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কোনো ধরনের পয়সা কড়ি, টাকা পয়সা কিছু নিয়ে গেছে ওরা? না, স্কুলে তো হার্ড ক্যাশ কিছু থাকে না, যাই থাকে সেটা ব্যাংকে জমা হয়ে যায়। ক্যাশ ইন হ্যান্ড আমাদের স্কুলে কিছু ছিল না, তাই টাকা পয়সা চুরির কোনো ঘটনা ঘটেনি আমাদের। পুলিশে কি অভিযোগ করেছেন? হ্যাঁ, পুলিশ কৈলাসহর পুলিশ স্টেশনকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করা হয়েছে। ওনারা এসেছিলেন, ওনারা গোটা ব্যাপারটা দেখে গেছেন এবং তদন্ত শুরু করেছেন ওনাদের মতো করে। আমরা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট কৈলাসহর, উনি বাই ভার্চুয়াল পোস্ট আমাদের বিদ্যাজ্যোতি স্কুলের চেয়ারপারসন স্কুল ম্যানেজমেন্ট কমিটি, ওনাকে জানানো হয়েছে, আমাদের ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসকে জানানো হয়েছে। আমরা যাবতীয় আমাদের যে দপ্তরের তরফে যেরকম করে এরকম কোনো ঘটনা ঘটলে যা যা করতে হয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেখুন, এটা বলার সমস্যা এবং বোঝারও সমস্যা। বাঙালিও থাকবে, বাংলাও থাকবে, কাজেই এটা আমার মনে হয় এটা নিয়েও মানে যখনই কিছু একটা কথা হয় তখনই এটাকে নিয়ে একটা নানাভাবে চেষ্টা করা হয় যে এটা মানে যাতে জল ঘোলা করা যায়। আমি মনে করি এগুলো নিয়ে অযথা কিছু না বললেই ভালো এবং আমরা আমাদের জায়গায় আছি, কোনো সমস্যা নেই। যে বর্তমান গতকাল একটা ছোট্ট একটা বিষয় থেকে অনেকটা বড় একটা রূপ নিয়েছে, আজকেও একটা গাড়ি ভাঙচুর করা হয়েছে। মানে এইসব বিষয় নিয়ে তো রাজ্যে একটা শান্ত পরিবেশ থাকলে অশান্তির বিষয় দাঁড়ায়, অন্ধকার যদি থাকে তা আলোর বিষয় দাঁড়ায়, আলো থাকলে অন্ধকার আসবে, এগুলো থাকবে। কিন্তু আমরা প্রপারলি সেটাকে ট্যাকেল করতে পারছি কি পারছি না সেটা ইম্পর্টেন্ট। ভালো লোকের সাথে খারাপ লোকও থাকবে, আবার শুভবুদ্ধি সম্পূর্ণ যারা আছেন তাদেরকে আমি বলবো যে বিষয়গুলো আপনারা, আমাদের সরকার এত ভালো করে কাজ করছে, শান্তিপূর্ণ পরিবেশ এখানে আছে, কাজে এক দুটো ঘটনা দিয়ে পুরো সামগ্রিক যে ত্রিপুরার অবস্থা সেটা কিন্তু নির্ণয় করাটা উচিত। ছোট্ট একটা বিষয় থেকে একটা দলের প্রথম সারির নেতৃত্বরা গতকাল হামলার সঙ্গে জড়িত, ভিডিওতে দেখা গেছে। মানে এই বিষয়টি মানে কিভাবে দেখছেন? যে বলছি, সোশ্যাল মিডিয়া এখন আমাদের জন্য একটা চিন্তার বিষয় দাঁড়িয়েছে, কখন কে কীভাবে এটাকে ওই সোশ্যাল মিডিয়াতে দেখায়। এগুলো নিয়ে আমার মনে হয় সর্বভারতীয় স্তরে এগুলো হচ্ছে, কাজে এটা নিয়েও আমাদের আগামী দিনে আমরা এগুলো নিয়ে বলা পরামর্শ করব যে
অযথা একটা উত্তেজনার সৃষ্টি যেন না করে। দেখুন, আমি একটা কথা বলছি, আমরা তো সবাই সমাজের একটা অঙ্গ এবং অংশ, এবং থানা আছে, পুলিশ আছে, আইন আছে, এবং এগুলো তো আছে, কারণ এই ধরনের ঘটনা যে কোনো সময় হতেই পারে। তো হওয়ার সাথে সাথে এখন দেখতে হবে যে কোনো অ্যাকশন আছে, এবং এটাকে অযথা মানে অন্য রঙে এটাকে অনেকে চেষ্টা করে অন্য রঙে এটাকে রূপ দেওয়ার। আমি বলবো যে এর থেকে যেন বিরত থাকে। পুলিশের কাজ করেছে, ঘটনা হওয়ার সাথে সাথে কিন্তু সেখানে পৌঁছে গেছে। আপনারা সবাই জানেন অলরেডি যে মানে 144 জারি, এখন এটাকে চেঞ্জ হয়েছে এখন, তো সেইভাবে সেখানে জারি করেছে, এবং পুলিশ কিন্তু চেষ্টা করেছে যে ওখানে যাতে যেটা হয়েছে এরকম হওয়া তো উচিত না, যে বিষয় হয়েছে সেটাও যেমন উচিত না, আবার যারা বাসে ছিল তাদেরকেও যেভাবে আক্রমণ করা হয়েছে সেটাও উচিত না। তো সেইগুলো নিশ্চয়ই তদন্তে বেরিয়ে আসবে এবং আইনের পথে চলবে। আমি এটা নিয়ে খুবই উদ্বিগ্ন, এবং কেন সেটা হলো আমি অলরেডি একটা তদন্ত কমিটি আমি বলেছি যে তদন্তের সাপেক্ষে আমাকে আপনারা জানান, এবং যদি দেখা যায় কারোর এখানে নেগলিজেন্সি আছে, আমি ওনাকে এবং আমাদের সরকারের পক্ষ থেকে যথাযথ যা করার আমরা নিশ্চয়ই করবো। আমাকে গতকালই আমার কাছে আমাদের MORTH ইউনিয়ন মিনিস্টার গডকারিজির একটা চিঠি এসেছে। আমি এর আগেও ওনার সাথে কথা বলেছি, নিজেও আমি চিঠি দিয়েছি, টেলিফোনেও কথা হয়েছে, এবং সেই অনুযায়ী কালকেই আমি একটা চিঠি রিসিভ করেছি। সেখানে বলেছে যে টিম আপনার এখানে আমি পাঠিয়েছিলাম এবং আরও আমি পাঠাবো, এবং তাদেরকে বলেছি 15 অগস্টের আগে পুরো রিপোর্ট দেওয়ার জন্য। এর আগেও আমরা ওই টিমের সাথে আমরা বসেছিলাম, সেক্রেটারিয়েটে বসেছিলাম, পুরো টিম, ওদের টেকনিক্যাল স্টাফও এসেছিল, এবং ওনারা আমাদেরকে বলেছেন যে IIT এর সাথে ওরা কথা বলেছেন কেন এরকমটা হলো, এবং সব জায়গায় হয়নি, পার্টিকুলার কিছু স্ক্র্যাচ আছে সেগুলো হয়নি। তো আমরা মানে ওনাদেরকে বলেছি এইরকম হলে তো আমাদের পক্ষে সমস্যা। তো আমাদের মাননীয় ইউনিয়ন মিনিস্টার অলরেডি বলেছেন যে খুব অতি সত্তর, এর মধ্যে আজকে আমাদের সেক্রেটারি মহোদয় বলেন যে আরেকজন সেক্রেটারি আসছেন, মানে ওনাদের যে MORTH দিয়েছে, এবং অন্যান্য যারা টেকনিক্যাল স্টাফ আসবে কালকে আমার সময় নিয়েছে, এগুলো আমরা দেখছি, এবং ওনারা বলেছেন বৃষ্টির মধ্যে কিন্তু কাজটা যদি আবার নতুনভাবে শুরু হয় তাহলে হয়তো আবার একই অবস্থায় দাঁড়াবে। তো বৃষ্টিটা শেষ হওয়া মাত্রই ওনারা কাজটা শুরু করবেন। স্যার, বাংলা ভাষা নিয়ে যে বারোটা বিষয়ে একটা কল আইসে আমরা কন্ট্রোল রুমেতে যে সাবরুম মেলামাটা এখন একটা লুক ফুর রয়েছে আর কি, মানে পাগল আর কি, তাহলে পাও মানে পচ্চা রয়েছে আর কি। তাহলে আমরা রেস্কিউ করে কোনো হসপিটাল আছি, হসপিটালে ভর্তি করে দিয়েছি আর কি। তাহলে নামটাও আমরা কিছু জানি না।
সাহেব দিচ্ছেন একটা আমার ডাক্তার সাহেব কই দিলেন নাই বুঝলি না ঠিক আছে ফ্লেক্সিন আরো দি আমি উপরে আছি তোমাদের দ্বারা নমস্কার আজকে আর ত্রিপুরা সরকারের বিশেষ করে জুলাইবাড়ি ব্লকের অধীন আমাদের মৎস্য দপ্তরের আধিকারিকের উদ্দেশ্যে উদ্যোগে আমাদের পলিসি ব্যারেজ মোহরী নদীর উপরে যে প্রতিনিয়ত বছর বছর আমরা যেখানে মৎস্য উৎপাদনের ক্ষেত্রে যে মৎস্য চারা এখানে নদীতে আমরা ছাড়া হয় আজকে সেই অনুযায়ী আজকের দিনটাই আজকে সেই মাছের পোনা ছাড়া হবে। আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের ডেপুটি ডাইরেক্টর সাহেব, উপস্থিত হয়েছেন আমাদের এখানে ফিশারি সুপারিনটেন্ডেন্ট সাহেব, আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন তাবলদত্ত মহোদয়, উপস্থিত এগ্রি স্ট্যান্ডিং কমিটির চেয়ারপারসন, আমাদের জুলাইবাড়ি ব্লকের ফিশারি অফিসার ম্যাডামরা আছেন, আমাদের এলাকার বিশিষ্ট সমাজসেবক সাধনা দত্ত পাল, বাকি এখানে এলাকার অন্যান্য বিশিষ্ট সমাজসেবক আমাদের মনীন্দ্র বিশ্বাস মহোদয় উপস্থিত হয়েছেন। সবাই মিলে আমরা আজকে এই যে খুব কী কম এটা খুবই সৌভাগ্যপূর্ণ কাজ। প্রতিনিয়ত আমরা প্রত্যেক বছর এই মাছ ছাড়া হয়, বিশেষ করে মৎস্যজীবী যারা তারা এই মৎস্যের উৎপাদন করে তারা এখান থেকে যাতে আর্থিকভাবে সচ্ছল হতে পারে। একটু আগে আমাদের ডাইরেক্টর সাহেব যেটা খুব সুন্দর করে বলেছেন, আমরা আগামী দিনে যাতে আরও বেশি বেশি আকারে বিশেষ করে এটা আমাদের এখানে বর্ষাকালীন গেট খোলা মানে রাখা যায় না, তদুপরি আমরা এখানে চেষ্টা করব এই বছর বৃষ্টি কমার পরে আরও বেশি করে ফিশারি দপ্তরের উদ্যোগে আরও মাছ যাতে ছাড়ানো হয় সেই ব্যবস্থা নেওয়া হবে। আর আজকে আমাদের ফিশারি দপ্তরের আধিকারিক যারা রয়েছেন তাদেরকে আমরা অসংখ্য কৃতজ্ঞ জ্ঞাপন করছি। প্রতিনিয়ত বছর আমরা সবাই মিলে এখানে মাছ ছাড়ি যাতে আমরা সবাই স্বাবলম্বন হতে পারি। এতটুকু বলছি, সবাইকে ধন্যবাদ। নমস্কার সবাইকে। আজকে রাজ্য সরকারের মৎস্য দপ্তরের উদ্যোগে এই মোহরী নদীতে কলসির মুখ যেটাকে বলা হয়, এখানে আজকে মাছের চারাপোনা মজুত করা হইব। এটার উদ্দেশ্য হচ্ছে কি মাছের সংরক্ষণ এবং যাতে প্রজনন করে এই নদীতেই মাছের চারাপোনা যাতে উৎপাদিত হয় প্রকৃতিগতভাবে। তাতে কি হয়, আমাদের যারা মৎস্যজীবী আছেন, যারা শুধু নদীতে মাছ আহরণ করে জীবন জীবিকা নির্বাহ করেন, তাদের জীবিকা নির্বাহের ক্ষেত্রে যাতে সুবিধা হয়, কোনো অভাব অনটন যাতে না থাকে, নদীতে যাতে মাছের যথেষ্ট পরিমাণে উৎপাদিত হয়, তার লক্ষ্যে সরকারের এই উদ্দেশ্য। তো প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনার আওতায় ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ডের থ্রু থেকে এই স্কিমটা পরিচালনা করা হয়। তো আজকে আমরা এখানে টোটাল 2,59,000 মাছের চারাপোনা মজুত করা হইব, তাতে করে এলাকার যারা দুস্থ মৎস্যজীবী আছে তাদের উপকারে যাতে আসতে পারে, এই লক্ষ্যে আজকের এই অনুষ্ঠান। সবাইকে ধন্যবাদ।
অসুবিধা একটু দেন, অসুবিধা একটু বাড়ান, এই দাঁড়ান 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 দাঁড়ান। আরো উঠা বড় উঠা বেশি করে প্যাকেটের মধ্যে ফোনটা নিয়ে বের করে যাতে না হয়। নমস্কার, আজকের যে পোনা ছাড়ার যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে কি যে আমাদের ত্রিপুরা রাজ্যের যে নদী নালাগুলি আছে, এই নদী নালাগুলিতে মাছের যে সংরক্ষণ, বংশ বিস্তার, এগুলি দিনের পর দিন অবনতির পথে। সেইখানে ত্রিপুরা সরকার তথা ভারত সরকারের একটা যে পরিকল্পনা যে সারা ভারতবর্ষের নদী নালাতে যাতে দেশীয় মাছগুলি প্রজনন করতে পারে, যদি প্রজনন হয় তাইলে পরে এটা সংরক্ষণ হইব, বংশ বিস্তার করব। পাশাপাশি আমাদের যারা দুস্থ মৎস্যজীবীরা আছেন তাদের জীবন জীবিকা নির্বাহ কিন্তু পুরোপুরিভাবে উন্মুক্ত যে নদী নালাগুলি আছে এই নদী নালাগুলির উপর নির্ভরশীল। ফলে ওনাদের যে জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে পথটা সুগম হয় তার উদ্দেশ্যেই এই প্রোগ্রামটা। আজকে মোট 2,59,000 মাছের চারাপোনা, রুই, কাতল, মৃগেল, এই তিনটাই বিশেষ করে। এটার সঙ্গে জাপানি পুঁটির একটা পার্সেন্টেজ আছে। এখানে 3-2 লাখ। এটা মূলত প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনার অঙ্গ হিসেবে এনএফডিবির থ্রু থেকে এটা পরিচালনা হয়। আগামী দিনে এই কর্মসূচি অবশ্যই আমরা আশা করি যে এটা এনএফডিবিতে আমরা প্রতিনিয়ত আমরা প্রপোজাল পাঠাই বিপাদ দপ্তরের পক্ষ থেকে, এবং এনএফডিবি এটাকে আবার ভারত সরকারের কাছে, মৎস্য দপ্তর যেটা আছে ভারত সরকারের, ওইখানে এটা প্রপোজালটা ইনিশিয়েট করে তারা ওইখান থেকে অ্যাপ্রুভেল হলে পরে আগামী বছরগুলিতেও এইগুলি ধারাবাহিকভাবে চলতে থাকবে। এটা সাধারণ মানুষরা এখন এখানে এসে যা শুনতে পারলাম যে যথেষ্ট পরিমাণে তারা উপকারে আছে তাদের এই যে উন্মুক্ত জলাশয়ে মাছের চারাপোনা যে মজুতকরণ হয়, এবং পাশাপাশি বিভিন্ন সময়ে ব্যারেজের জল যখন ছাড়া হয় তখন আনন্দের সহিত এলাকার লোকজন, কলসি, বিশেষ করে কলসির লোকজন এইগুলিতে অংশগ্রহণ করে। আর লন না কই অসুখ ধরে দেন না, একটা এক লোকে যান, একটু জলে যান, একটু জলে যান, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, 3 জন একত্রে দাঁড়ান, আমরা কমু দাঁড়ান দাঁড়ান। আমরা এখানে যে আমাদের ড্রাইভার সংগঠন যে এখানে আমাদের যে পথ অবরোধ করার উদ্দেশ্যটা হলো, গত 5 তারিখে এই রাত্রে 2:30টার দিকে আমাদের এই গাড়িটা দুর্ঘটনাগ্রস্ত হয়। 2:30টার দিকে দুর্ঘটনাগ্রস্ত হওয়ার সত্ত্বে এলাকাবাসী, এখানকার লোকাল যারা যারা শব্দ পেয়েছে বিকট, এই শব্দর কারণে তারা এসে টিএসআর কেন্দ্রের থেকে টিএসআর জওয়ানেরও আসছে। আসার পরে হেল্পে তারা অনেকটাই হেল্প করছেন। তারপরে ফায়ার ব্রিগেডে খবর দেওয়ার পরে ফায়ার ব্রিগেডের তরফ থেকে 2-3 জন লোক আসছে, কিন্তু তাদের যে এখানে যে ভূমিকা হ্যারাসমেন্ট করার যে কাজটা আমাদের এখানকার এলাকাবাসী এবং আমাদের সমস্ত মানুষের নজরে এটা একদম প্রশাসনিক দুর্বলতা শিকার আমরা দেখছি। কারণ এখানে লোহা কাটার জায়গায় গাছ কাটার মেশিন একটা নিয়ে আসছে, তাও কিছু সেই মেশিনটা স্টার্ট হচ্ছে না। তার মধ্যে একটা ট্যাংয়ের কোনো সুব্যবস্থা নাই আমাদের এখানে, নাই একটা টুসিংয়ের কোনো ব্যবস্থা। বর্তমানে উনি ড্রাইভারটা 5 থেকে 6 ঘন্টা উনি স্টিয়ারিংয়ের এই চিপাতে উনি ফেসে আছিলেন।
উনি সমস্ত কথাবার্তা উনি বলেছেন যে ভাই আমাকে এই সিস্টেমে করে, ভিতর থেকে বলছে যে এই সিস্টেম করো, তাইলে ভাই আমি বাঁচতে পারবো বা আমাকে উদ্ধার করতে পারবো, আমি বাঁচতে চাই। কিন্তু প্রশাসনের দুর্বলতা, কোনো সময় যে কোন দিকে কি করতে হয়, তারা বলছে যে আমাদের কাছে কোনো হ্যারাসমেন্ট নাই লোহা কাটার, তাহলে আমাদের এটা কোনো জঙ্গলি এলাকা না, টাউন অঞ্চল এলাকাতে। তো আজকের এই যে পথ অবরোধটা মূলত সেই কারণেই, কারণ ড্রাইভারটা প্রাণ গেল যে এই প্রশাসনের ব্যর্থতার কারণে। কারণ সুবিচার যে এইভাবে আমরা ব্যস্ততার কারণে আমরা সুবিচার পাওয়ার জন্য এই মিকির লালের মৃত্যুর কারণে আমরা পথ অবরোধ করছি। প্রশাসন আমাদের কি প্রতিশ্রুতি দেয়, সেই কারণেই আমরা এইটা। তো প্রশাসনিক তরফ থেকে কি আশ্বাস পেয়েছেন আপনারা? আমাদের প্রশাসন তরফ থেকে বলছে যে ওনারা খুব দুঃখিত যে এই মর্মান্তিক ঘটনা, কারণ প্রশাসনের কিছু ব্যর্থতা, কারণ হ্যারাসমেন্টের কারণেই এই ড্রাইভারটা প্রাণ গেছে। তাই উচ্চ অফিসাররা, আমাদের ডিসিএম স্যার এবং এসডিএম স্যার, সমস্ত স্যারেরা তারা চিন্তাধারা করছে যে তার সুব্যবস্থা যাতে বিচার হয় বা তার পরিবারের পাশে ওনারা সাহায্যের হাত বাড়াবেন সরকার দ্বারা। তো এই কারণে আমরা প্রতিশ্রুতি পাওয়ার কারণে আমরা এই পথ অবরোধ করলাম। বিশেষ করে এরিয়া মোড়া যে জায়গাটা আন্দোলন হয়ে যায় যতক্ষণ ডিএম নাই বয়ান আমরা তখন আন্দোলন উড়াইতাম না। ডিএম কই দিব যে কোন কারণে আইছে না আমাদের ড্রাইভার, আমরা যেগুলো আছি সবার ড্রাইভার, আমাদের ড্রাইভার একটা এখানে 2:30টার সময় অ্যাক্সিডেন্ট হলো। আমি এখানে পাবলিক খবর পেয়ে আসলো, আর পরে থানাওয়ালারা খবর দিছে, থানাওয়ালা আসে 4টা 4:30টার সময়, 2.5 ঘন্টা পর। তারপরে বৃষ্টি আইসে, এদিকে পাবলিক কইছে ভাই কমসে কম আমরা সিমেন্ট সরাই দিত, ড্রাইভারটা বাঁচাতে পারুম। পুলিশে কই এটা দায়ী আমি নাই। এরপরে বৃষ্টি আইসে পরে এখানে দাঁড়া রইছে, আর আমাদের যে পাবলিক হেল্প করছে, বৃষ্টির মধ্যে মাল নামাইছে। কেন আইছে এরা প্রশাসন কি করলো, পুলিশ কি করলো? আমাদের ড্রাইভার একটা মদ খাইলে হেরা দৌড়ে নেয়, পুলিশের টাকা দিতে লাগে, পেট বড় করতে লাগে। ড্রাইভার গাড়ির একটা কাগজ নাই, আধা ঘন্টার কারণে হেরা দৌড়ে নিয়ে ফাইন করে। ওখানে কই আমরা রাত্রিবেলা ঘুমাইলে পুলিশ আয় দেখে ড্রাইভার মদ খাইছে, আর ওখানে রাত্রে আয় না কেন? এরা 2 কিলোমিটার হ্যাঁ মামা যে আমাদের এই যে গাড়িটা কারণ এখানকার স্থানীয় লোকেরা শব্দ পেয়ে বেরোয় আসছে। তারপরে আমাদের পিএসআর বাহিনী স্যাররাও অনেক হেল্প করছে। লোকাল তারপরে স্যার এখানের সমস্ত লোক আওয়াজ শুনে ওনাকে আইসে বাইরে দেখার জন্য যে এই দুর্ঘটনা কাটার জিনিস আনি, তাহলে কি করে লোহা কাটা হবে স্যার? তাহলে এই গাফিলতিটা কার স্যার? প্রশাসন, আমরা তো জানি যে স্যার এটা প্রশাসনের গাফিলতির কারণে সেই একটা লোক 5-6 ঘন্টা পরে
তার প্রাণ দিতে হয়েছে। সেই জন্য আজকে আমরা এই ড্রাইভার, আমরা দেশের জন্য অনেক কিছু করি স্যার। আমরা দেশের জন্য আমাদের ভূমিকা রয়েছে। প্রতিটা রুটে রুটে আমরা ড্রাইভার চলি, ছোট হোক বড় হোক, সমস্ত ড্রাইভারের আমাদের যে কোনো মুহূর্তে আমাদের দুর্ঘটনা হতে পারে। যদি আমাদের এই দুর্ঘটনার মধ্যে যদি আমরা বাঁচতে পারার মুহূর্তেও যদি আমরা যদি এই গাফিলতির শিকার হয়ে মরি, আমাদের ফায়ার ব্রিগেডে কল করা হয়েছে। ফায়ার ব্রিগেডে কল করার পরে স্যার তারা এখান থেকে আসছে, 2-3 জন আসছে স্যার। আসার পরে দেখলো যে এখানে আসে 5 থেকে 6 ঘন্টা স্যার সমস্ত এই জনগণ, এখানে লোকাল জনগণের আমাকে এমনি 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 করো, তাহলে আমি বেঁচে যাবো, আমি উদ্ধার করবো স্যার। চলে এই ঘটনাটা, তাহলে স্যার আমাদের এই তেলিয়ামুড়ার বুকে অনেক গ্যারেজ আছে, ওয়েল্ডিং, লোহা কাটার, তাহলে 5-6 ঘন্টার ভিতরে কারণটা হচ্ছে আমরা একটা ড্রাইভার রাত্রে 2:30টার সময় অ্যাক্সিডেন্ট করছে, তো চাপা পড়ে রয়েছে, কিন্তু লোকটারে প্রশাসনের কারণে মারা গেছে। পাবলিক আইসে কাজ করছে, কিন্তু পাবলিকের দিতেছে না কাজ করার লাগে ভালো করে। থানা পুলিশ আছে, 1.5 ঘন্টা পরে ডিসিএম নাই, এসডিএম নাই, তারা যদি আইতো একটু ভালো করে কাজ করতো, তাড়াতাড়ি হেরা বাই করুন যেত, হ্যাঁ বাচ্চা যাইতো। শুধু এসডিএম এর কারণে, ডিসিএম এর কারণে, থানার কারণে লোকটা মারা গেছে। ফায়ার সার্ভিস আইছে 1 ঘন্টা পরে, তো কে লিগে তো যন্ত্রগুলো আনছে, একটা যন্ত্র কোনো কাজের নাই। অন্য জায়গার ভিতরে যদি সাধারণ একটা প্রাইভেট গাড়ি অ্যাক্সিডেন্ট হতো, এটার লাগা ডিএম এইচডিএম সব কিছু আই লইলে। আমার ট্রাক ড্রাইভার দেখে কোনো এইচডিএম ডিএম কেউ আইছে না, এটার লাগা আজকে 6 ঘন্টার পরে ড্রাইভারটা মারা গেছে। এরপর আরো 1 ঘন্টা পরে রোড ব্লকটা করেছে, ব্লকটা করে হইছে। আমরা ড্রাইভারের দাবি চাই, ড্রাইভারটা যে মারা গেল এটা ডিএম এইচডিএম আইতে হইব, এটা জবাব দিতে লাগবে। ডিউটিটা করছে না, তারার লাগা মারা গেছে, তারা আইতে হইব, তেলিয়ামুড়া থেকে সাসপেন্ড করতে হইব। আমরা দেশের লাগা সেবা করে আমরা কিছু পাই না। ড্রাইভারের তো যেখানে যায় এখানে মানে একদম ভাই করে ফেলে রাখে, সারা রাস্তা পুলিশ আছে, অথচ অ্যাক্সিডেন্ট না 10 মিনিট আয় না পুলিশ, 2.5 ঘন্টা পরে। মানুষটা 5 ঘন্টা যেটা ছিল, মরার পরে 1 ঘন্টার ভিতরে কি করে মারা গেছে, উনি 1 ঘন্টার পরে কি করে আপনারা দাবিটা কি? আমাদের দাবি এখন যে ড্রাইভার পরিবারের যে সুরক্ষার জন্য আমরা আমাদের পরিবহন মন্ত্রী বা আমাদের সংশ্লিষ্ট যেই আমাদের মুখ্যমন্ত্রী আছে, ওনার কাছে আমাদের যেই প্রশাসনের গাফিলতির কারণে যেই এই পরিবারের লোকটা মারা গেছে, ওনার পরিবারের জন্য যাতে কোনো একটা সুব্যবস্থা নিশ্চিত করে, আমরা এই আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই অনুরোধ করি। এই স্টিলগুলো কাটে যদি বাইর করতে, তাহলে ড্রাইভারটা আজকে বেঁচে যায়, তার পরিবার আছে স্যার। আমরা সাধারণ ড্রাইভার, আমরা দেশের জন্য অনেক কিছু করি, তাইলে আমরা কেন স্যার এটা যেইভাবে গাছের সঙ্গে এটা হিস্ট্রি আছে, তা হচ্ছে স্টিল বা লোহা কাটার মেশিন নিয়ে আসছে স্যার, গাছ কাটার মেশিন, তাও এখানে স্টার্ট হচ্ছে। তারপরে নাই একটা ক্রেন স্যার, নাই কোনো টুসিং, ড্রাইভারটা 5 থেকে 6 ঘন্টা স্টিয়ারিংয়ের মধ্যেই ফেসে, সে প্রাণ ভিক্ষা অনেকটাই, সে স্টিয়ারিং থেকে বলছে যে স্যার আমাকে এই প্রসেস থেকে আমাকে টানেন বা ইয়ে করেন, তাহলে আমি বাঁচতে পারবো। এত আস্তে ধীরে গাফিলতির কারণে কোনো আমাদের উচ্চ পদস্থরের আমাদের কোনো প্রশাসনের লোকও আমাদের নজরে আসেনি স্যার। তাহলে 5 থেকে 6 ঘন্টা একটা ড্রাইভার এত কষ্ট পেয়ে সে এভরিথিং তার বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করার পর্যন্ত সে চেষ্টা করছে, ফোন নাম্বার দিয়েছে, তারপরও স্যার 5-6 ঘন্টা পরে তারপরে সে মারা গেছে স্যার। তাইলে আমার লোহা কাটার ঠিক আছে, তাহলে জয় হিন্দ।
ফুটেজ পাইছো নি তোর মতো এরা পয়সা লাইটের ফুটেজ পাইছো নি আচ্ছা এখন তাদের সাথে একটু কথা বলবেন তাদের কিছু দাবি দেওয়া আছে যে নাকি ইকুইপমেন্টের অভাবে দুর্ঘটনা হয়ে মানে দুর্ঘটনাটা থেকে তাড়াতাড়ি এটাকে রিলিজ করা গেল না আর কি যে বাইকে যে আটকে পড়া আর এই গাড়ির মধ্যে যে আটকে পড়া লোকটা ছিল ওইটাকে তাড়াতাড়ি বের করতে পারিনি তো এটা নিয়ে তাদের এখন পরিদর্শন আসলে তার কথা বলবো গাফিলতিটা কার এখানে গাফিলতিটা কার এখন তো আমাদের স্টাফ আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট তাদের কাছে যা ইকুইপমেন্ট আছে তারা তো পূর্ণ শক্তিতে এটা কাজ করেছে তো আপ্রাণ চেষ্টা করেছে বাঁচানোর জন্য ঠিক আছে অভিযোগ উঠেছে যাকে ডিজাস্টার ম্যানেজমেন্ট এসেছে তারা কোনো যন্ত্রপাতি কিছু নিয়ে আসেনি যারা এখানে প্রেজেন্ট ছিল যাও একটা গাছ কাটার মেশিন এনেছিল সেটাও কিছু যারা এখানে প্রেজেন্ট উপস্থিত ছিল তখন ঘটনার সময় তাদের কাছে যে ধরনের ইকুইপমেন্ট আছে ওই ধরনের যন্ত্রপাতি দিয়ে সামগ্রিকভাবে সবাই মিলে মিশে চেষ্টা করেছিল তাদের চেষ্টার কোনো খামতি ছিল না স্যার দুর্ঘটনাস্থল থেকে মহকুমা শাসক অফিসটা কতটুকু দূরে এটা তো 200-250 মিটার হবে এখন পর্যন্ত মহকুমা কালকেও দেখা যায়নি আজকেও কি এই যে রোডটা আমরা যোগাযোগ করেছি কিছুক্ষণের মধ্যেই আসবে না উনি মহকুমা শাসকের অফিসে যদি ডিজাস্টারের সেই ধরনের ইকুইপমেন্টস না থাকে আমি মনে করি তাহলে ব্যর্থতা আছে কি আছে না ওই ব্যাপারটা তো আপনার ওইখানে যে জায়গায় কাছেই খোয়াই নদী সামনেই 18 মোড়া পাহাড় যে জায়গায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে যাচ্ছে সেই জায়গাতে ডিজাস্টারের খুব স্ট্রংলি থাকার কথা এখন কি ধরনের কোটি কোটি টাকা খরচও করা হচ্ছে বরাদ্দ করা হচ্ছে বা খরচ করা হচ্ছে কিন্তু তাহলে সেই সমস্ত যন্ত্রপাতি অত্যাধুনিক যন্ত্রপাতি থাকার কথা সেই জায়গায় এই ব্যাপারটা এই আপনার এখন আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে আসবেন উনি দিতে পারবেন তাদের কাছে কী ধরনের যন্ত্রপাতি আছে ডিজাস্টার এরা কি তোমার লাগাইছে ও আচ্ছা গতকালকে দুর্ঘটনায় তেলিয়ামুড়া মহকুমা প্রশাসক সত্যি মর্মাহত এবং প্রশাসনের পক্ষ থেকে আমরাও এটার জন্য মর্মাহত আজকে যে ড্রাইভাররা এবং পথচলতি যারা ছিলেন এখানে তারা শুনেছেন যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তও যেমন হবে পাশাপাশি ওই যেই ড্রাইভার মারা গেলেন ওনার পরিবারকে সর্বোচ্চ রকম সহযোগিতা করার আশ্বাস মহকুমা প্রশাসন থেকে আমি দিই আজকে তো আপনারা কালকে কি কারণে নয়টার সময় এর আগে কেন প্রশাসনের কোনো আধিকারিক আমাদের আধিকারিক কিন্তু ছিলেন কালকে আমাদের আধিকারিক সঞ্জীব দেববর্মা মহাশয় একুরেট টাইম কিন্তু আপনাকে আমি বলতে আমি শুনেছি এর আগে একটি অসুবিধা অ্যাকচুয়ালি ঘটনার যেই ঘটনাটা ঘটেছে সেইটার পূর্ব অনুমান কিন্তু কেউই আমরা করতে পারিনি যে এইরকমভাবে এগোচ্ছে আমরা জানি ফিল্ডে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম আছে ডিজাস্টার ম্যানেজমেন্ট কে দেখুন ডিজাস্টার ম্যানেজমেন্ট পুরোটাই আমাদের এসডিএম স্যারই দেখাশোনা করেন এটা যেহেতু সেন্সিটিভ একটা ব্রাঞ্চ এটা আমাদের এসডিএম স্যার এটা দেখাশোনা করেন উনি সবসময় এটার যদি এসডিএম বা আপনারা আসতেন তাহলে আরও তাড়াতাড়ি আমি দুঃখিত যে আমরা সময় মতো প্রশাসন সময় মতো ডিসিএম সাহেবকে পাঠিয়েছে কিন্তু ঘটনার পূর্ব অনুমান না করা সত্ত্বেও এই ঘটনা হয়েছে আর যান্ত্রিক কোনো যোগাযোগ করেনি ডিজাস্টার ম্যানেজমেন্ট যোগাযোগ করেছে একদম সর্বতভাবে যোগাযোগ করেছে এবং আমরাও তাদেরকে ডিরেকশন দিয়ে গেছি আর স্যার আরেকটা জিনিস মানে এলাকাবাসীদের বা এলাকার যে একটা অভিযোগ যে সঠিক সময় যদি ডিজাস্টার ম্যানেজমেন্টের যে মানে যন্ত্রপাতিগুলি আনা হয়েছিল যে এগুলো যদি সঠিকভাবে কাজ করতো তাহলে হয়তো বা প্রাণটা বাঁচানো যেত এই বিষয়টা নিয়ে কি বলবেন স্যার যান্ত্রিক দুর্যোগ দেখুন যন্ত্র যেহেতু এটা যন্ত্র তো খারাপ হতেই পারে আমাদের যন্ত্র প্রত্যেকদিনই আমরা প্রতি মাসে আমরা মহড়া করি সেই মহড়াতে যন্ত্রগুলোকেও মহড়া করা হয় চেক করা হয় চেক ইন করা হয় তো অন ফিল্ড অন দি স্পট যন্ত্রগুলো খারাপ হওয়ার কারণ এটা কিন্তু বলা যায় না যে কোনো যন্ত্রই খারাপ হতে পারে ভবিষ্যতে যাতে নতুনভাবে যন্ত্রপাতি আমরা সরবরাহ করতে পারি সেই দিকটা প্রশাসন দেখতে আমি সব কাজ করে নিয়েছি
আমি বলবো না আমাদের সরকার সব কাজ করে নিয়েছে। 25 বছরের সিপিএম এর অপশাসন, কংগ্রেসের জুট আমল এই রাজ্যটাকে, এই বিশালগড়টাকে ধ্বংস করে দিয়েছিল। যেখানেই যাবেন অনুন্নয়নের ছোঁয়া দেখতে পেতেন। কিন্তু আমরা চেষ্টা করছি এই 25 বছর কংগ্রেসের শাসন, সিপিএম এর শাসন যে ক্ষতিটুকু আমাদের করেছে, আমরা 2 বছরে আমরা সেটার রিকভারি হয়তোবা করতে পারছি না। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি যদি মানুষের জন্য কাজ করতে পারি তাহলে আগামীতে আপনাদের কাছে ভোট চাইতে যাইব। যদি কাজ না করতে পারি ভোট চাইতে যাইব না, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। আমরা প্রত্যেকে মিলে আমাদের এই স্বপ্নের বিশালগড়কে আমরা সর্বশ্রেষ্ঠ বিশালগড়ে পরিণত করব। আমাদের বিশালগড় থেকে দেখে যেন গোটা রাজ্য দেখে বিশালগড়ের সংখ্যালঘুরা ভারতীয় জনতা পার্টির পাশে আছে, বিশালগড়ের সংখ্যালঘুরা সুশান্ত দেবের পাশে আছে। আমরা যেন সবাই মিলে হাতে হাত রেখে আমাদের এই স্বপ্নের বিশালগড়কে যেন আমরা এই রাজ্যের মধ্যে একটা শ্রেষ্ঠত্বের জায়গায় নিয়ে যেতে পারি, সেই লক্ষ্যে আমরা সবাই মিলে কাজ করব। অন্তত 25% কম টাকায় বিক্রি করতে হতো। আপনাদের দিকে মনের হিসাবে আমাদের দশা ছিল, গনেয়ামারা থেকে পুরাতন যাওয়ার রাস্তার কি বেহাল দশা ছিল, আমাদের নিচের বাজার থেকে আমাদের পশ্চিমাঞ্চলের লাইফলাইন বস্কনগর পর্যন্ত যাওয়ার রাস্তার কি বেহাল দশা ছিল, আমাদের রাউতখোলা থেকে বাগদাদিকে হয়ে গোলাঘাটি যাওয়ার কি রাস্তার কি বেহাল দশা ছিল। আমরা প্রত্যেকটা কাজ মানুষের জন্য করেছি। আর যেই কাজগুলো বাকি আছে এই বাকি কাজগুলো আমরা মানুষের জন্য করব। কোনো ষড়যন্ত্র, কোনো প্রোপাগান্ডা আমাদেরকে রুখতে পারবে না। কোনো ষড়যন্ত্র, কোনো প্রোপাগান্ডা বিশালগড়ের উন্নয়নকে রুখতে পারবে না। কোনো ষড়যন্ত্র, কোনো প্রোপাগান্ডা বিশালগড়ের ভারতীয় জনতা পার্টিকে রুখতে পারবে না। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। যেখানে অসুবিধা হবে, যেখানে আপনাদের সঙ্গে সমস্যা হবে, আপনারা আপনাদের পুত্র সম, কারোর ভাই সম সুশান্তর সঙ্গে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা দিন রাত্র আপনাদের পাশে থাকবো। আমরা সবাই মিলে আমাদের এই বিশালগড়কে শ্রেষ্ঠ বিশালগড়ে পরিণত করব। আমি আর বেশি লম্বা বক্তব্য দেব না। এই বিষয়গুলো বিবেচনার মধ্যে রাখবেন। আমাদের রাজ্যের সরকারের মধ্যে, রাজ্যের ক্ষেত্রে যদি ধরি, এখানে কংগ্রেসের দরদ দেখানোর চেষ্টা করেন। এখান থেকে রাজ্যের বিভিন্ন সময় মন্ত্রীরা হয়েছে, কেজিতে হচ্ছে 1 ফালি ধান, আর 16 পালিতে হয় 1 হাঁটু, 6000 টাকা বিক্রি হতো। আর এই ধান কিনা শুরুর পর আজকে সেই ধানের টাকাটাই সংখ্যালঘুদেরকে জন্য বিপদ খাড়া করছে। সংখ্যালঘুরা ভারতীয় জনতা পার্টি করবে। কথা বলা শেষ করব। এই ত্রিপুরা রাজ্যের মধ্যে সেখানে পূর্ণ রাজ্যের শাসন প্রায় 78 পর্যন্ত অধ্যক্ষ বামফ্রন্টের সরকার তৈরি হয় 78 সালে। সংখ্যালঘু দরদ দেখানোর নানান কথা বলা হয়। এ রাজ্যের মধ্যে সিপিএম এর ভারতের সাথে যুক্ত হয়, তারপর দিল্লি থেকে গোটা বিশালগড়বাসীর আশীর্বাদ ভালোবাসা আমি পেয়েছি বলেই আমি বিধায়ক হয়ে কাজ করার সুযোগ পেয়েছি। এবং এই আশীর্বাদ ভালোবাসা আমাকে সংখ্যালঘু অংশের নাগরিকরাও দিয়েছে, গুরুজনরা, মায়েরাও দিয়েছে। অনেক জায়গায়, অনেক সভায়, অনেক বিধানসভায় আমার যাওয়ার সুযোগ হয়। সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে কংগ্রেস সিপিএম এর প্রোপাগান্ডা, কংগ্রেস সিপিএম এর মিথ্যাচার আমরা শুনি। কি বলে? ভারতীয় জনতা পার্টি সাম্প্রদায়িক দল, ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু বিদ্বেষী দল, ভারতীয় জনতা পার্টির সঙ্গে সংখ্যালঘুরা বলে নাই, সংখ্যালঘুরা ভারতীয় জনতা পার্টিকে ভালোবাসে না। এরকম অনেক প্রোপাগান্ডা, মিথ্যাচার আমরা কিন্তু বিভিন্ন জায়গায় শুনতে পাই। যারা এরকম মিথ্যাচার করে, যারা এরকম প্রোপাগান্ডা করে, আজকের এই সভা থেকে মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই, বিশালগড়ে এসে দেখে যান সংখ্যালঘু অংশের ভাই বোনেরা ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে।
আমাদের বিচারধারা সর্বধর্ম সমভাব, প্রত্যেকটা ধর্মের মানুষকে সমান মর্যাদা দেওয়া, সম্মান দেওয়া, এইটা ভারতীয় জনতা পার্টির বিচারধারা। আমরা প্রত্যেকটা ধর্মের মানুষকে সম্মান করি, কিন্তু যারা বড় বড় কথা বলে, যারা মিথ্যাচার করছে, এই কমিউনিস্ট পার্টির নেতারা ধর্মকে আফিমের মতো নেশা বলে। এই কমিউনিস্ট পার্টির নেতারা ধর্ম বিশ্বাস করে না। এই কমিউনিস্ট পার্টির নেতারা নিজেকে নাস্তিক বলে আখ্যায়িত করে। আপনারা বলুন, আপনারা যারা এখানে ধর্মপ্রাণ সংখ্যালঘু অংশের মায়েরা, বয়োজ্যেষ্ঠরা আছেন, আমিও আমার ধর্ম গর্ব করে, আমি সনাতন ধর্মের লোক, আমি আমার ধর্মীয় চর্চা, আমার পূজা অর্চনা আমি করে থাকি। আপনারা যারা সংখ্যালঘু অংশের মায়েরা, বোনেরা, বয়োজ্যেষ্ঠরা আছেন, আপনারাও ধর্মীয় আচার আচরণ আপনারা নিষ্ঠার সঙ্গে পালন করেন। আপনারা কিভাবে এই নাস্তিকের দলের কথা শুনে, আপনারা কিভাবে এই নাস্তিকের দল যারা ধর্মকে আফিমের মতো নেশা বলে, আপনারা ওনাদের কথা কিভাবে শুনবেন? এই প্রশ্ন আপনাদের কাছে রাখলাম, উত্তর আপনারাই দেবেন। আমার দৃঢ় বিশ্বাস, আগামীতে যদি কোন সিপিএম এর, কংগ্রেসের নেতারা আপনাদের বাড়িতে যায়, আপনারা এই প্রশ্নটুকু করবেন এবং বলবেন, এই যদি উত্তর দিতে পারো তাহলে আমাদের এলাকায় আসবে, যদি উত্তর দিতে পারো আমাদের বাড়িতে আসবে। লজ্জা থাকা দরকার। ওনারা বলে ওনারা নাকি সংখ্যালঘু দরদি। মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি একমাত্র এই কংগ্রেস সিপিএম করে থাকে। সেখানে মন্ডল সভাপতি কথা দিয়ে কথা শুরু করেছিলেন, কাজেই বাস্তবতার নিরিখ। উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন ডক্টর এপিজে আব্দুল কালামকে এই রাজ্যের সর্বোচ্চ আসনে, মহামান্য রাষ্ট্রপতির আসনে বসানো হয়েছিল। এইটাই ভারতীয় জনতা পার্টি, এইটাই ভারতীয় জনতা পার্টির বিচারধারা, এইটা আমাদের বুঝতে হবে। আমরা রাজনীতির জন্য রাজনীতি করি না। আমি চাই না আমার ক্ষমতা আছে, আমি যুব মোর্চার প্রদেশ সভাপতি, আমি বিধায়ক, আমার ক্ষমতা আছে, আমি জোর করে কারোর কাছ থেকে ভোট আনবো, কারোর কাছ থেকে ভালোবাসা আদায় করব, এইটা আমি চাই না। আমি জানি ভালোবাসার মাধ্যমে বিশ্ব জয় করা যায়। একবারের জায়গায় 10 বার যাব, 10 বারে না হলে 100 বার যাব। আপনাদের প্রত্যেকের এখানে 1000-1200 কার্যকর্তা, সমর্থক যারা আমাকে ভালোবাসেন এসছেন, বিশালগড়ে 20,000-এর উপর সংখ্যালঘু ভোটার আছে, প্রত্যেকের কাছে যাব, প্রত্যেকের ভালোবাসা, আশীর্বাদ আমি আদায় করব। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। করব মানুষ যেই বিভ্রান্ত করে, বিরোধী দল যেই বিভ্রান্ত করছে, সেই বিভ্রান্তে কেউ ফাঁদে পা দেবেন না। আপনারা দেখেছেন, আপনারা শুনেছেন, এখানে অনেক মুরব্বীজনেরা আছেন, এই বিশালগড়ে দুইজন বিধায়কের খুন হয়েছিল। একজন কংগ্রেসের পরিমল সাহা, একজন সিপিএম এর গৌতম দত্ত। উনারা ক্ষমতার জন্য, এই সিপিএম কংগ্রেস ক্ষমতার জন্য কত নিচে নামতে পারে সেটার একটা ছোট্ট উদাহরণ আপনাদের কাছে দিচ্ছি। বিধায়ক পরিমল সাহাকে সিপিএম এর দুষ্কৃতীরা প্রকাশ্য দিবালোকে হত্যা করেছিল এবং সিপিএম এর বিধায়ক গৌতম দত্তকে কংগ্রেসের সন্ত্রাসীরা হত্যা করেছিল। আজকে শুধু ক্ষমতার জন্য 2023-এর বিধানসভা নির্বাচনে দুই মেরুর দুইটা দল, বিধায়ক পরিমল সাহার মায়ের চোখের জল, বিধায়ক গৌতম দত্তর মায়ের চোখের জলকে অসম্মান জানিয়ে শুধুমাত্র ক্ষমতার জন্য একসঙ্গে এসেছিল। এবং কিন্তু বিশালগড়ের প্রত্যেকটা নাগরিক উনাদেরকে উচিত শিক্ষা দিয়েছেন। বিশালগড়ের পদ্ম ফুল ফুটিয়ে, বিশালগড়ের পদ্ম ফুলকে পবিত্র বিধানসভায় পাঠিয়ে উচিত শিক্ষা আপনারা দিয়েছেন। আমি চাই বিশালগড়ের প্রত্যেকটা বুথে
আমাদের অরবিন্দনগর, ঘনিয়ামারা, পুরাথল, গজারিয়া, কেকে নগর, আমাদের রঘুনাথপুর, প্রভুরামপুর, আমাদের বাদদাদিঘি, চন্দ্রনগর, জাঙ্গালিয়া থেকে শুরু করে আমাদের এসডিএম অফিস সংলগ্ন মুরাবাড়ি থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা এলাকায় যেন আমরা পদ্ম ফুল ফুটাতে পারি। প্রত্যেকটা এলাকায় যেন এই যারা স্বঘোষিত বিরোধী দলের নেতৃত্বরা আছে, যারা দায়িত্ব নিয়ে কথা বলার সুযোগ নেই, যারা শুধুমাত্র মিথ্যাচার করে, ওনাদেরকে যেন আপনারা উচিত শিক্ষা দেন। আমি কয়েকদিন আগে একটা সভায় আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম, বিশালগড়ে এই 2 বছরে 200 কোটি টাকার বেশি ডেভেলপমেন্ট ওয়ার্ক, উন্নয়নমূলক কাজ হয়েছে। কিন্তু আমি দেখলাম সিপিএম এর তথাকথিত নেতা, যিনি নিজেকে তাত্ত্বিক নেতা বলে ভাবেন, যিনি পুত্র সম সুশান্তর কাছে ভোটে হেরেছেন, উনি বড় বড় কথা বলছেন। আমি আজকেও অন ক্যামেরা মিডিয়ার সামনে দায়িত্ব নিয়ে বলছি, আমি 200 কোটি ভুল বলেছিলাম, এটা 250 কোটি ছেড়ে গিয়েছে এবং বিশালগড়ের প্রত্যেকটা প্রান্তে ডেভেলপমেন্ট হয়েছে, ডেভেলপমেন্ট হচ্ছে। আমি কোনো বক্তব্যে, কোনো সভায় আমি লম্বা বক্তব্য দেইনি। আমি শুধু 2-3টি কথা বলেছিলাম। আমি বিশালগড়ের, আমি যদি বিধায়ক হতে পারি, আমি বিশালগড়ের প্রত্যেকটা অংশের মানুষের জন্য কাজ করব। আমি বলেছিলাম আমার ঘরের দরজা 24 ঘন্টা প্রত্যেকটা বিশালগড়বাসীর জন্য খোলা থাকবে। আমি বলেছিলাম আমি আগরতলায় বিধায়ক আবাসে থাকবো না, আমি আমার নিজ বাড়িতে থাকব এবং 24 ঘন্টা দিন রাত্র বিশালগড়বাসীর জন্য কাজ করব। আপনারা বলবেন আমি যে কথাগুলা বলেছিলাম সেইগুলা পালন করছি কিনা, আমার মধ্যে কোনো ভেদাভেদ আছে কিনা সেইটা আপনারা বলবেন। আমি প্রত্যেকের জন্য কাজ করছি কিনা সেইটা আপনারা বলবেন। আমরা অনেক জায়গায় দেখি একটা হিন্দু মুসলিম নিয়ে একটা বিভ্রান্ত করার চেষ্টা হয়। আপনারা দেখেছেন অপারেশন সিন্দুর হয়েছে, যে অপারেশন সিন্দুরে একজন মুসলিম বোন, একজন হিন্দু বোন, 2 জন বোন মিলে এই অপারেশন সিন্দুর লিড দিয়েছে। আমি নিজে বিশালগড়ের বিভিন্ন প্রান্তে যারা বর্ডারে কাজ করছে, যারা আমাদের দেশের সেবা করছে, যারা আর্মিরা আছে, যারা ফৌজিরা আছে, বিএসএফ, সিআরপিএফ, যারা বিশালগড় বিধানসভার প্রত্যেকের বাড়িতে গিয়েছি। এখানে অনেক সংখ্যালঘু ভাইরাও আছে যারা দেশের সেবা করছে, যারা দেশের জন্য নিজের প্রাণ বলিদান দিচ্ছে। আমরা এইরকম সংখ্যালঘু যুবকদেরকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, আমরা নমন করি। এইটাই ভারতীয় জনতা পার্টির কালচার। কি হয়েছিল? আজকে বিশালগড় মহকুমা অফিসের চত্বরে আমি আমার অফিসের প্রিমিসেসের মধ্যে কিছু লোককে জড়ো হতে দেখলাম। তো অ্যাকর্ডিংলি এখানে গিয়ে আমি খবর নিয়ে দেখলাম যে জনিকা শিপ্রা দেবনাথ, ওনার বাড়ি মেলাঘর। তো উনি একটা কাজে বিশালগড় এসডিএম অফিসে এসেছিলেন। তো অ্যাকর্ডিংলি সেই অনুযায়ী এই হঠাৎ করে দেখতে পান ওনার স্বামীকে এইখানটায় আছেন। তো তাদের মধ্যে একটা নিজের মধ্যে একটা ঝগড়াঝাটি চলছে অনেকদিন ধরে। স্বামী স্ত্রীর প্রতি কোনো দায়িত্ব কর্তব্য পালন করেন না, যার জন্য ইনি এখানে এসছেন। এখানে এসে দেখে সঙ্গে সঙ্গে ওনাকে পাকড়াও করে রাখছেন। তো সঙ্গে সঙ্গে সমস্ত যেহেতু এসডিএম অফিস প্রিমিসে প্রচুর লোকের সমাগম,
সবাই লোক জড়ো হয়ে গেছে, কী হচ্ছে কি দেখা যাচ্ছে। সঙ্গে সঙ্গে আমি গেলাম, গিয়ে দেখলাম যে উনি কিছু কমপ্লেন করছে। সঙ্গে সঙ্গে আমি মহিলা থানা যে আমাদের বিশালগড়ে আছে ওনাদেরকে ফোন করলাম, ফোন করে ওনার সব খোঁজখবর নিয়ে মহিলা থানার ওসিকে ডেকে ওনার হ্যান্ড ওভার করে দিলাম, যাতে এইখানে যাতে আমি বললাম যে এটা সরকারি প্রিমিসেসের মধ্যে কোনো গণ্ডগোল করা যাবে না, হচ্ছে করা যাবে না, আপনারা বেরিয়ে যান। এবং সঙ্গে সঙ্গে আমি মহিলাদেরকে বললাম যে আপনার যদি কোনো কমপ্লেন থাকে আপনি নিকটস্থ যে আমাদের মহিলা থানা আছে ওনার সঙ্গে কোনো ইয়েতে কমপ্লেন লস করতে পারেন না, কোনো বিষয় অনুযায়ী। হঠাৎ করে মহকুমা অফিসে আসার কারণ কি? না, এইখানে দেখেন এটা ব্যাপারটা হলো যে উনি এসছেন, মহিলা এসছেন, মহিলার কোন কাজে একটা কাজে এসছেন যে অফিসে এখানে। আর জামাই এসছেন, যে জামাইয়ের নাম উনি হলো বিষ্ণুপদ দেবনাথ, ওনার বাড়িও বিশাল মেলাঘর। উনি একটা সেল ট্যাক্স অফিসে এসেছিলেন একটা কাজে। তো ওনার সময় ওনার কোইন্সিডেন্টলি দেখা হয়ে যায় হাজব্যান্ডের বউয়ের। তো অ্যাকর্ডিংলি সে অনুযায়ী দেখেই সঙ্গে সঙ্গে উনি ওনাকে পাকড়াও করে রাখছেন, যে বেল ধরে রাখছেন যাতে না যেতে পারে। তো তৎক্ষণাৎ আমি এসে দেখলাম, আমি সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিয়ে পুলিশের হ্যান্ড ওভার করে দিলাম। देव की सिद्धिदाता गणपति देव की राशनि देव की राशनि देव की राशनि देव की त्रिपुरेश्वरी माई की त्रिपुरेश्वरी माई की त्रिपुरेश्वरी माई की चतुर्दश देवता की चतुर्दश देवता की श्री सिन्नमता काली माँ की आपन आपन गुरुदेव की आपन आपन गुरुदेव की आपन आपन गुरुदेव की भक्तबिंदो की भक्तबिंदो की भक्तबिंदो की महाप्रसाद की महाप्रसाद की महाप्रसाद की
আজকে আমাদের এখানে আমরা টাউন প্রতাপগড় এলাকাবাসীর পক্ষ থেকে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আমরা গণেশ পূজার আয়োজন করেছি। আমাদের এবার নিয়ে আমাদের 7ম পূজা অনুষ্ঠিত হতে চলেছে, তারই আজকে অঙ্গ হিসেবে আমাদের খুঁটি পূজা এখানে হয়েছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন এখানে আমাদের 31 নং ওয়ার্ডের কর্পোরেটর মাননীয় শ্রীমতী অঞ্জনা দাস মহোদয়া, উপস্থিত আছেন আমাদের বনমালীপুরের বিশিষ্ট সমাজসেবক রামু দাস মহোদয় সমেত এখানে উপস্থিত বিভিন্ন ধরনের সামাজিক যারা কার্যকর্তারা আছেন এবং আমাদের এখানে এলাকাবাসী সবাই মিলে আমরা এই পূজাটা করি। আমরা 7 দিন আমরা বাবার আরাধনায় ব্রতী এবং এলাকাবাসী সহ সারা ত্রিপুরা রাজ্যে সুখ সমৃদ্ধি কামনা করে যাতে সবার শরীর সুস্থ ভালো থাকে সেই কামনা রেখে আমরা এই পূজাটা আমরা অনুষ্ঠিত করি। এবং আমরা পূজার পাশাপাশি আমরা সামাজিকভাবেও আমরা যেহেতু দায়বদ্ধ, তো সেই পরিপ্রেক্ষিতে আমরা সামাজিকভাবে কিছু কার্যক্রম করারও প্রচেষ্টা আমরা চালিয়ে যাই। যেরকম আমরা এবারও আমরা প্রায় 500 বস্ত্র বিতরণ করার উদ্যোগ নিয়েছি গণেশ পূজার দিন। আমরা আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আমাদের মাননীয় সাংসদ তথা এই এলাকার যিনি অভিভাবক রয়েছেন রাজীব ভট্টাচার্য মহোদয়, ওনার শুভ হাত ধরে আমরা এই বস্ত্র বিতরণ কর্মসূচি আমরা শুরু করব। এবং বিভিন্ন অতিথিরাও আমাদের মধ্যে এর মধ্যে উপস্থিত থাকবেন। আপনার পরিচয়টা? আমি সম্পাদক এই পূজা কমিটির অনির্বাণ শাহ। দুলাল মিয়া বলার কথা কইছে, ওই যে টাকা আনছিল আপনার বাচ্চা দুলাল মিয়া এইটা তো লাই করতে হবে। আপনার নামও জানা গ্রাম থেকে কিতা ভাই জেডিএ কই বলুন না বেডি তো কই দিছে বলে শহরে আমার হচ্ছে টাইনো মরে গেছে। হ্যাঁ বাপদের দুজনে মরে গেছে। তারা ফাঁসি হইলে আমরা খুশি হমু। তোমার কাছে এই আমার জোরাতে আবেদন, আমার বোনের জামাই যে খুন করছে তারার ফাঁসি 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 চাই আর কিছু। কিটা শুনছেন কি এখানে তো মানুষ কিরে এই তো আইয়া দেখলাম আমার ভাইয়ের বউ কইল তোমার ভাইয়েরা মাইরা লাগছে, আমার এই মইরা গেছি গা, আমার অক্ষণে হুশ হইছে, তো আমি আবুইরা তো এরপরে ওই রামতারা বাড়ি দিয়া উঠছি, তোমার ভাই মইরা গেছে। কি মইরা গেছে বলতে কি কারণ মাইরা লাগছে কইতে তার আগে মার বদিও কথা কইতারা না। যে ব্যক্তি মারা হয়েছে নাম কি? নাম কইছে না। না যে ব্যক্তি মারা হয়েছে নাম কি? শান্তিরঞ্জন দাস। এরা কি বাড়ি থেকে কি হেরা কজন থাকে? বাড়ি থেকে কে থাকে? বাড়িতে আমার দাদা বৌদি থাকে। এদের ছেলে সন্তান নাই? আছে 3 ছেলে, তারা আগরতলা থাকে। হেরা কু? আগরতলা, তারা কেউ ব্যবসা কেউ থাকে। মানে বাড়িতে শুধু মা এবং বাবাই থাকে? হ্যাঁ থাকে। আর ওই তারা সব আগরতলা? হ্যাঁ আগরতলা। তার মানে বাড়ি তারা ছাড়া আর কেউ নেই বাড়িতে? না তারা ছাড়া কেউ নেই। মাথাটা হাডা না এদিকে চালাইছে, রক্ত বাড়তাছে, আতা চুরি করলা নিছে গা, কান্দি এমনি সিরিয়া এগুলো ইত্যাদিছে। আমি কই বললো কি তার বোন আমার রাস্তার টান দিয়ে আইন না কয় তো দাদা বাবুর গরম আইরা লাইছে যা বইনেরে হালাই আর আইসি না, সকল মানুষ লই আইসি, কেউ কয় ঘর ঢুকে না ঢুকছি না গো মা এ দূরই গো আইয়া তুই দেখলাম বইনেরে এই কোন সকলে লইয়া গেছে, আমার নিছে না। কি হচ্ছে সকালে আপনি মানে কি শুনলেন? আপনি শুনছি যে পেশেন্ট আক্রমণ করা হয়েছে, সরি যে মহিলাকে আক্রমণ হেরে নিয়েছেন, মানে কি মানে ঘটনাটা কি হয়েছে? সকালে আমি ঘুম থেকে উঠছি, ওঠার পরেই
আমি শুনতেছি মানুষ রাস্তা দিয়া কোয়াবাই করতেছে যে এখানে শান্তি দাসের বাইত রাত্রেবেলা কে বা কাহারা এই আক্রমণ করছে, তারা মারধর করছে, এমনকি মার্ডার হয়েছে। আমি এটা শুনে আমি তড়িঘড়ি করে আমি আয়া দেখি শান্তি দাসের বউ রাস্তার ধারে, পাশের বাড়ি রাস্তার ধারে গাড়ার মধ্যে পড়ে আছে। তারপরে আমরা কয়েকজন মিলে ওনাকে মেলাঘর হসপিটালে আমরা নিয়ে যাই। হ্যাঁ, হসপিটালে নিয়ে যাওয়ার পরে মেলাঘর থানা থেকে স্টাফ গিয়েছে। যাওয়ার পরে ওই নমিতা দাস নিজের মুখে স্বীকারোক্তি দিয়ে গেছে যে গতকালকে রাত্রে তাদের বাড়িতে 10 থেকে 12 জন ছেলে তাদের বাড়িতে এসে তাদের উপরে আক্রমণ করেছে এবং কি তাদের হাতে ছুরি ছিল এবং কি নমিতা দাসের স্বামী শান্তিরঞ্জন দাসকে মার্ডার করেছে। এবং কি আমরা জানার চেষ্টা করেছি, থানার বড়বাবু সহকারে জানার চেষ্টা করেছে নমিতা দাসের মুখ থেকে যে কারা ওই ছেলে। নমিতা দাস যতটুকু পেরেছে, কারণ অসুস্থ মানুষ, খুব সিরিয়াস কন্ডিশনে আছে, যতটুকু পারেছে উনি ওনার নিজের মুখে স্বীকারোক্তি দিয়ে গেছেন। ওই স্বীকারোক্তির ভিতরে আমরা পেয়েছি যে কাঠালিয়া মুড়ার দুলাল মিয়ার ছেলে, জরিনা বিবির ছেলে এবং কি মকবুল মিয়ার ছেলে, তাদের নাম বলতে পারেছে। আর আরও লোক আছে, কিন্তু এমন শারীরিক অসুস্থ নমিতা দাসের আর কোনো নাম উনি বলতে পারেনি, শারীরিক অসুস্থ এই কারণে। আরও লোক আছে, নমিতা দাস নিজে বলেছে আরও লোক আছে তাদের পেছনে, 10-12 জন লোক তাদের বাড়ির মধ্যে এসেছে। ও বাবা কত কই জল সেলফি স্টিকটা একটু সরাই না করলে দিলে হইতো না। হ্যাঁ, না করলে দিলে হইতো না। স্পটের ছবি আছে, স্পটের ছবি। গতকালকে আমরা একটা সিক্রেট ইনফরমেশন পাই যে মতিনগর মিনা বেগমের বাড়িতে কিছু ড্রাগস মজুদ আছে। এই খবরের ভিত্তিতে আমতলী থানার অফিসার সহ টিএসআর এবং ওমেন কনস্টেবল তার বাড়িতে রেড করার পর তার বাড়ি থেকে ব্রাউন সুগার আমরা 2টি উদ্ধার করি, 2টি সেভেনের কেস উদ্ধার করি, অনুমান 21 গ্রামের মতো হবে। এই ভিত্তিতে আমরা একটা মামলা নিয়েছি, ডিপিএস অ্যাক্টের একটা মামলা নিয়েছি, যার নাম্বার হলো 76/2025 21B 2529 অফ NDPS অ্যাক্ট। আজকে মহিলাকে আমরা পুলিশ রিমান্ডে আদালতে প্রেরণ করব এবং তার সঙ্গে আরেকজন যুক্ত আছে যে সোহাগ মিয়া, তার বাড়ি গাবর্দি। তারা এই ব্যবসার সঙ্গে জড়িত, অনেকদিন ধরে তারা এই ব্যবসাটা করছে। বাজার মূল্য অনুমানিক 1 লক্ষ টাকা হবে। একজনকে আটক করা হয়েছে, মহিলাকে, বাড়ির মালিক জড়িত আছে, ওকে আমরা পাইনি, বাড়িতে পাইনি। মিনা বেগম। পুলিশের একই সাফল্য নাকি বিএসএফ ছিল সব? না, পুলিশে, আমরা পুলিশে। সমস্যা
আপনার ওই জন্য আমি সাথে দেখা ওই দেন স্যার তারা বলেছিলেন, তার মধ্য দিয়ে হাজার হাজার শিশু মহিলা দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা নাগাসাকিতে এই প্রতিবাদে সারা ভারতবর্ষ সদস্য কংগ্রেস তরুণ ময়ূর আজকে এই সভায় প্রধান বক্তা আমাদের দলের রাজ্য সাংগঠনিক কমিটির এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের দলের রাজ্য 6 আগস্ট 1945 এটা সারা পৃথিবীর সাধারণ মানুষের কাছে অত্যন্ত দুঃখজনক দিক। আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945 সালে শেষ হবার পথে মে মাসে বিশ্ব ত্রাস ফ্যাসিস্ট হিটলারের বাহিনী সোভিয়েত বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। জাপান আত্মসমর্পণের পথে এই সময়ে আমেরিকান সাম্রাজ্যবাদ পৃথিবীর বুকে প্রথম অ্যাটম বোম ফেলল হিরোশিমাতে 6 আগস্ট এবং 9 আগস্ট নাগাসাকিতে অ্যাটম বোম ফেলেছে। এবং এই অ্যাটম বোমের ফলে হাজার হাজার মানুষ তৎক্ষণাৎ মারা গেলেও তার যে রেডিয়েশনের ফলে সেই জেনারেশন আপনার জেনারেশন লক্ষ লক্ষ মানুষ ভুগছে। এই যে পরিচিত আক্রমণের বিরুদ্ধে তখন থেকে সারা দেশের সারা পৃথিবীর শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই হিরোশিমা দিবস হিসাবে যুদ্ধবিরতি শান্তি চাই, এই দাবিতে সারা বিশ্বব্যাপী এই 6 আগস্ট পালন করে আসছে। আমাদের দল এসইউসিআই কমিউনিস্ট এই দিনটিকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে সারা ভারতবর্ষে পালন করছি। এই জন্য বর্তমানে আমেরিকা আরও বেশি আগ্রাসী হয়েছে। আজকে সাম্রাজ্যবাদী দেশগুলি সারা বিশ্বের বাজার বন্টনের জন্য ছোট ছোট রাষ্ট্রগুলির উপরে দখলদারি করছে, আক্রমণ চালিয়ে যাচ্ছে, যুদ্ধ উন্মাদনা সৃষ্টি করছে। আপনারা দেখেছেন মিডল ইস্টে কীরকম একের পর এক সিরিয়া থেকে আরম্ভ করে সেই ইরানের উপর আক্রমণ, আর গত 2 বছর ধরে প্যালেস্টাইনের সেই ইসরায়েলি আক্রমণ, সেখানে শিশু নারী সহ হাজার হাজার মানুষ হত্যা করছে। এমনকি খাদ্যের জন্য লাইনে দাঁড়িয়েছে তাকে গুলি করে মারছে, হাসপাতাল পর্যন্ত রেহাই পাচ্ছে না, মানে ত্রাণ শিবিরে পর্যন্ত রেহাই পাচ্ছে না, এইভাবে মারছে। সারা বিশ্বের মানুষ তাকিয়ে দেখছে। রাষ্ট্রসংঘের কোনো রেজলিউশন আমেরিকা মানছে না। এমনকি সাম্রাজ্যবাদী দেশগুলি সেই চীন, সেই রাশিয়া থেকে শুরু করে ভারতবর্ষ পর্যন্ত ইসরায়েলকে যুদ্ধ বন্ধ করার বিরুদ্ধে ভোট দিচ্ছে না রাষ্ট্রসংঘে। ফলে আমরা দাবি করছি, আমাদের ভারতবর্ষের একটা সাম্রাজ্যবাদ বিরোধী ঐতিহ্য আছে, জনগণ সাম্রাজ্যবাদ বিরোধী। আমাদের দেশের সরকারের নিকট আমরা দাবি রাখছি যে এই মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে যে গণহত্যা চলছে, ইসরায়েল আমেরিকার মদতপুষ্ট হয়ে সে গণহত্যা বন্ধ করার বিরুদ্ধে ভারতও যেন রাষ্ট্রসংঘে ভোট প্রদান করে এবং সক্রিয় হয়।
সামনে সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, আমার একটা সম্পদ গভর্নমেন্টকে জানেন আপনি কি সবাই এইটা তো আফগান ওই স্লোগান তো না কেটা দিবা স্লোগান তো না কই যাবেন? কম্পিলং হাই স্কুল। কপিলং হাই স্কুল। তো কিভাবে যাবেন? তো রাস্তা অবরোধ। চেষ্টা করবো আর কি ঘুরে দিকে যাওয়া যায় কিনা, তো আমার কাছে তো স্কুলের চাবি। ও স্কুলের চাবি আপনার কাছে? I am also the teacher in charge of the school. So I have to go there. এই এতে তো আপনার অসুবিধা হতেছে স্বাভাবিক। হ্যাঁ শিওর, অফিস টাইমে এগুলি পছন্দ হয় না। তাদের বিষয়টা জানেন হ্যাঁ, ওরা কেন রাস্তা তাদের তো অবরোধ করছে? সরকার পক্ষ বা আপনাদের সহযোগিতায় তারা বিচার পাক, সেটা আমরা চাই সুস্থ নাগরিক হিসাবে। আমি রাত্রে একটু ওই আমাদের জসিমবাবু ফোন করছিল আমাকে রাত্রে, তাই বললো যে আজকে নাকি রুট ব্লকেট হতে পারে। তাই আমি বললাম ইস্যু তো আমি পরিষ্কার হয়নি রাত্রে প্রায় 11টা 11:30 ছিল এরকম। তাই সকালে যেহেতু সিডল ডিএমের সঙ্গে মিটিং ছিল, একটা ন্যাশনাল লেভেল টিম ছিল, এই মিটিংটা আমি শেষ করে আসলাম যে আমাদের এখানে শান্তি বনায়ন বলে একটা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি ছিল, সেটা 2000 সনের, আমি জাস্ট আসার আগে জাস্ট শুনলাম 2000 সনে নাকি এটা এস্টাবলিশমেন্ট হয়েছিল, গঠন হয়েছিল। তখন এরপরে আমাদের ফরেস্ট রাইট অ্যাক্ট সেটা চালু হয়েছিল 2007-08-এ। ইমপ্লিমেন্ট হইতে হইতে আমাদের রুল সেটা মেনে 9-10-এ বেশি এটা ফরেস্ট পাতা ইস্যু করা হয়েছিল অনেকটা। হয়তো অনেক কিছু ভুলক্রমে আমাদের জেএফএমসি থাকলেও কি হয়, জয়েন্ট ফরেস্ট কমিটির ভিতরেও অনেক কিছু ভুলক্রমে অনেক কিছু পার্টটা ইস্যু হতে পারে ফরেস্ট ল্যান্ড। সেটা আমরা কালকে যে ইস্যু নিয়ে তারা রাবার হয়তো কেউ জেএফএমসির ভিতরে রাবার প্লান্টেশন করেছিল, সেটা হয়তো বেড়া ছিল, বেড়া চারিদিকে নাইলনের বেড়া ছিল, সেটা জেএফএমসি কমিটির লোক সেটা হয়তো সেটা খুলে দিয়েছিল। সেই কারণে কিছু একটা কোনো ইস্যু হয়তো পুলিশের কাছে কোনো ইস্যু গিয়েছিল, সেই ইস্যুকে নিয়ে আজকে রুট ব্লকেট হয়েছিল সেখানে। সেই রুট ব্লকেটটা ছিল তাদের এই যে জেএফএমসির যত এরিয়া ছিল সেটা ডিমার্কেশন করে দিতে হবে, আর যেই কেসটা নিয়ে তাদের পুলিশের কাছে ইস্যু ছিল সেটা উইথড্র করতে হবে, সেটাই ছিল। আমি সবার সামনে কথা বললাম যে কালকে পরশু যদি ওয়েটার ঠিক থাকে আমি ডিমার্কেশন করে দেবো সেটা, যেগুলো পুলিশের কাছে ইস্যু ছিল সঠিক পাটটা কিনা সেটাই আর কি। তাই সবাই তো এর আগে 16 তারিখ তো আপনি ডিউপুরের গ্রামবাসীরা চিঠি দিয়ে জানাইছে, তো 16 তারিখ থেকে আজকে এখন পর্যন্ত আপনারা কেন ডিমার্কেশন করে দিলেন না বা এই বিষয়ে কোনো স্টেপ নিলেন না বা ডিউপুর নিল না? 16 তারিখ যাওয়ার পরে আমরা যার যার নাম পেয়েছিল, যারা আবার করেছিল ভিতরে, তাদের নামটা আমরা অলরেডি সুপাস করে দিয়েছি, অলরেডি 2বার সুপাস হয়ে গেছে। আবার আমাদের নিয়ম মাফিক আরও একবার করলে আমরা সেটা অ্যাকশন নেব। এরপর আমরা আমাদের যে লিগেল যেগুলো আমাদের ইস্যুস থাকে সেগুলো আমরা অলরেডি শুরু করে দিয়েছি। আপনার জবাব দেওয়ার জন্য আমরা সুপাস করে দিয়েছি, আপনার ডকুমেন্ট নিয়ে আসার জন্য, কিছু নিয়ে আসার জন্য। এখন কি অবরোধ উঠলো? এখন তো সবাই, আমি মনে করি সবাই আমাদের পক্ষতে সবাই যা বললাম সবাই বুঝতে পেরেছি, সবাইকে সেটা উইথড্র হয়ে গেছে মনে করি। মানে কি বিষয়ে, মানে লাস্ট কি পর্যায়ে কথাবার্তার সময় যে উইথড্র হয়েছে, যে কতদিনের মধ্যে আপনারা আশ্বাস দিলেন আর কি? আমরা ডিমার্কেশন করে দেব, সেটা ডিপেন্ড করবে আমরা তাড়াতাড়ি, তারা 20 তারিখের মধ্যেই তারা করে দেওয়ার কথা ছিল, তাই যদি ওয়েদার ঠিক থাকে এর আগে আমরা করে দেবো।
বন বাঁচাও প্রাণ বাঁচাও স্লোগান দাও। দেখেন চলছে চলছে চলবে চলছে চলবে হচ্ছে কেন জবাব চাই জবাব তো নিজের বাবার জমি হিসেবে দখল করা হচ্ছে কেন জবাব চাই জবাব তো চলছে 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 আমরা এই রাস্তা অবরোধের পরিণতিতে আমরা বইতে বাধ্য হয়েছি। তোমার জানাই দিক